চলুন আমরা আপনার জীবনের গল্পে চলে যাই এবং কোথা থেকে আপনি আসলে শুরু করতে চান? আমি আসলে আমার ছেলেবেলা থেকেই গল্পটা শুরু করতে চাই, কারণ আমার ছেলেবেলাতে আমার জীবনটা কিভাবে কেটেছে সেটা না জানলে লিসেনাররা বুঝতে পারবে না যে আমি জীবনের কোন স্টেজ থেকে কোথায় এসে পড়েছি, আমার জীবনটা কিভাবে টার্ন করেছে। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমরা 2 বোন 2 ভাই ছিলাম। আমার বাবা ব্যবসা করতেন, মা হাউসওয়াইফ ছিলেন। আমাদের 4 ভাই বোনকে আমার বাবা একটা কথাই বলতেন যে আমি তোমাদের জন্য কিছু রেখে যেতে পারবো না, 4টা ছেলে মেয়েকে আমি খুব এডুকেটেড করে রেখে যেতে চাই। ইনফ্যাক্ট আমার বড় বোন একটা ইউনিভার্সিটি লেকচার এখনো কাজ করছে, আর আমার বড় বোন, তারপর আমি, তারপর আমার ভাই 2 ভাই। আমার ইমিডিয়েট ছোট ভাইটা MBA কমপ্লিট করে এখন জব খুঁজছে, তার ছোট ভাইটা পড়ছে কলেজে। চমৎকার একটি ফ্যামিলি। জি, আমার ছেলেবেলাটা খুব সাধারণ ছিল। আমি একটু গুডি গার্ল ছিলাম, একটু শান্ত স্বভাবের, বাবা মার কথা শুনতাম। টাইমটা আমার জীবনটা ছিল এরকম রুটিন ওয়াইজ। সকালে স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরতাম, তারপর পড়তে বসতাম, ভাত খেতাম, এই টিভিও খুব একটা দেখতাম না, এরকম একটা ছিলাম। আমি অল থ্রু ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট গার্ল ছিলাম। আমাকে বিট করার মতো কেউ ছিল না। আমাদের স্কুলটা ছিল আমাদের ওদিকে, আমাদের বাসার কাছাকাছি, খুব পরিচিত একটা মুখ ছিলাম আমি, যেমন এলাকায়। হ্যাঁ, মেধার জন্য, বিকজ আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেতাম। আসলে দেখা যেত প্রত্যেকটা পরীক্ষার পরে, সবচেয়ে বড় কথা, আমি ক্লাস 5-এ যে আগে তো প্রাইমারি স্কলারশিপ আলাদা পরীক্ষা হতো, ওটাতে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া। তারপরে ক্লাস 8-এ যেটা জুনিয়র বৃত্তি, সেটাতে আমি টোটাল ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিলাম। তো এর জন্য আমাকে টিভিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। টিভিতে একটা প্রোগ্রাম হতো ছোটদের, বাচ্চাদের, তো কিশোর কিশোরীদের, তো ওইখানে আমার একটা প্রোগ্রামও হয়েছিল, আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তারপর এলাকা থেকে সম্বর্ধনা যেটাকে বলে সেটা দেওয়া হয়েছিল, অনেক কিছুই। তখন বুয়েটের ভিসি ছিলেন ডক্টর শাহজাহান, উনি আমাকে প্রাইজ দিয়েছেন, ওনার হাত থেকে আমি প্রাইজ পেয়েছি। তো আমার বাবা খুব প্রাইড করতেন আমাকে নিয়ে, খুব সব ভাই বোনদের মধ্যে আমি ছিলাম খুব আদরের। আমি একটা কাশি দিলে আমার বাবার মনে হয় বুকে গিয়ে লাগতো, যে না জানি কি হয়ে গিয়েছে। জি, আমার বাবা বেঁচে আছেন এবং আমার জন্য এখন কষ্ট পাচ্ছেন উনি। ওকে, যাই আমরা ধীরে ধীরে যাই। আগে বরং আমরা বলতে চাই না যে আসলে কষ্ট না আনন্দ কি পাবে আমাদের স্টোরি শুনে। চলুন, আপনি যে জায়গাটায় বলছিলেন। তো আমি ভালো একটা মেয়ে বলতে যা বোঝায়, ভালো একটা স্টুডেন্ট বলতে যা বোঝায়, আমি ওরকম ছিলাম। বন্ধু বান্ধবের কাছে খুব প্রিয় ছিলাম, বাবা মার কাছে, ভাই বোনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে আমি খুব প্রিয় ছিলাম। স্কুলের টিচারদের কাছে তো সবাই বলতো কি, এই মেয়েটা জীবনে অনেক কিছু করবে, খুব উঁচুতে উঠবে। আমি আমার সেই গোলটাকে সামনে রেখে আমি জীবনের পথে এগিয়ে যাচ্ছিলাম। তো ক্লাস 8 গেল, ক্লাস 9 গেল, ক্লাস 10-এ উঠলাম। তখন দেখতাম যে বন্ধু বান্ধবীরা, যেটা হয় নর্মালি একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, মেয়েরা ছেলেদের ব্যাপারে একটু আগ্রহী হয়, ছেলেরা মেয়েদের ব্যাপারে আগ্রহী হয়। তো বান্ধবীরা খুব গল্প করতো যে ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছে বা চিঠি দিয়েছে বা এই করেছে। তা আমি এই ব্যাপারগুলো অ্যাভয়েড করতাম, কারণ কি আমার মনে হতো যে আমার জীবনে আমাকে পড়াশোনা করে আগাতে হবে, এগুলো করলে আমার পড়াশোনা হ্যাম্পার হবে, আমি ওগুলোতে যাব না। তো আমার বান্ধবীর এক চাচার বিয়ে হচ্ছে, তা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। তো হলুদে গেলাম, শাড়ি টাড়ি পরে, তখন তো কিশোরী বয়স। তো ওর মধ্যে আমার বান্ধবীর এক চাচা পরে আর কি আমাকে বলে না, আমার বান্ধবীকে বলে যে তোমার বান্ধবীকে আমার খুব ভালো লেগেছে, তা আমি তাকে প্রপোজ করতে চাই। বান্ধবীর চাচা বান্ধবীর চাচা এই বলতে, সেও তখন কিন্তু ইন্টার পড়ছে। ওকে, অল্প বয়সে চাচা হয়ে গিয়েছে আর কি। অল্প বয়সী চাচা আজকাল হয় নাকি, অল্প বয়সে চাচা হয়ে দাদুও হয়ে যায়। দূর সম্পর্কের চাচা, ওর আপন চাচা না, দূর সম্পর্কের চাচা। তারপরে আমার বান্ধবী স্কুলে এসে আমাকে বলছে, তোকে তো এরকম বলতে চাচ্ছে, তো তুই কি বলিস? এক বাক্যে আমি না করে দিলাম যে না, আমার পক্ষে এটা সম্ভব না, না করে দিও। চাচুর সাথে প্রেম করা কোনোভাবে সম্ভব না? চাচু না, ইনফ্যাক্ট কোন ছেলের সাথে সেই মোমেন্টে আমি প্রেম করতাম না। ওকে, যাই হোক, প্রেম করা সম্ভব ছিল না আমার পক্ষে। তো তারপরে দেখা গেল ও ওই ছেলেটা প্রায় আমার বান্ধবীকে ফোন দিত, ফোন করে বলতো যে ওর নাম্বারটা দাও। তা আমি সবসময় স্কুলে এসে আমার বান্ধবী যখন আমি বলতাম যে এসব আমাকে বলবা না প্লিজ, আমি আমার মনটাকে ডাইভার্ট করতে চাই না, আমি পড়াশোনা নিয়ে থাকতে চাই। কারণ তখন কিছুদিন পরে আমার টেস্ট পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, আমাকে পরীক্ষা দিতে হবে। একদিন ওই ছেলেটা আমাকে একটা চিঠি লিখলো, যেটা আমার বান্ধবীর হাতে দিয়েছে, আমার বান্ধবী আমাকে দিয়েছে।
তো চিঠিটা তেমন কিছু লেখা ছিল না, বাট চিঠিটা কেন যেন আমাকে খুব স্পর্শ করলো, মানে পড়ার পরে আমার খুব খারাপ লাগতে থাকলো। তো মনে হলো যে দেখি না একটু কথা বলে। মানে কি ছিল চিঠির মধ্যে খারাপ লাগার ব্যাপারে একটু জানতে চাই। মানে ও খুব উদাস করা কিছু কথা লিখেছিল, যে তুমি আমার সাথে কথা বলতে চাও না, কোনো সম্পর্ক করতে চাও না, তা আমার খুব খারাপ লাগছে। ওর তখন ইন্টার টেস্ট চলছে, আমার পড়াশোনায় মন বসে না, মনে হয় আমি পরীক্ষা খুব খারাপ করব, এই সেই, তুমি তো খুব ভালো ছাত্রী, তুমি তো ভালো রেজাল্ট করবা, কিন্তু আমি খুব ডাব্বা মারবো এই সেই। তো আমার খুব খারাপ লাগলো। খারাপ লাগার পরে তা আমি ভাবলাম থাক না, দেখি না একবার কথা বলে। তো তারপর আমার বান্ধবীর বাসায় গেলাম, ওদের বাসায় গিয়ে যাওয়ার পরে ওই ছেলেটা ফোন করেছে, কথা বললাম। কথা বলার পরে বললো যে তুমি যদি না চাও আমি তোমাকে জোর করবো না, বাট আমার খুব কষ্ট হবে, আমার খুব খারাপ লাগবে তোমার জন্য। তারপর আমার বান্ধবী আমি বললাম কি যে আমি একজন মানুষকে আমার জন্য কষ্ট পাবে, আমার খুব খারাপ লাগবে, হয় তুমি ওনাকে বলো যে এইভাবে যাতে আমাকে কখনো অ্যাপ্রোচ না করে আমার সামনে, অথবা মানে আমাকে ভুলে যেতে, যেটা আমি বললাম। তা আমার বান্ধবী বললো যে না, উনি আসলে মনে হয় পারবে না, এটা সম্ভব না, তো তোমার ব্যাপার, তুমি যদি না পড়ো তাহলে ওনার করার কিছু না, ওনার পরীক্ষা খারাপ হবে। আমার সব ফ্রেন্ডরা স্কুলে গেলাম, তো গিয়ে দেখলাম সব বান্ধবীরা আমার উপর খ্যাপা কেন, যে তুমি তোমার জন্য ওর পরীক্ষা খারাপ হবে, আমাকে ব্লেম দেওয়া শুরু করলো। আমি কি করলাম, আমি তো ওর সাথে কোনো সম্পর্কে জড়াই নাই যে তোমরা ব্লেম দিচ্ছ যে আমার কারণে পরীক্ষা খারাপ। এমন হতো যে আমি একটা সম্পর্কে জড়িয়েছি, এখন আমি ছেড়ে দিচ্ছি তাকে। তো বলতেছে না, ছেলেটা ভালো ছিল, সব দিক দিয়ে ভালো, পড়াশোনায়ও ভালো, এখন তোমার জন্য খারাপ করবে, এটা ঠিক না, তুমি ইয়ে করো। তো দেখা গেল একটা মোমেন্টে এসে আমি ওদের প্রেশারে রাজি হলাম যে ওর সাথে আমি কথা বলবো বা ইয়ে করবো, দেখা করব। তো তারপরে যে ঘটনাটা ঘটলো, একদিন দেখা হলো, আমার বান্ধবীর বাসাতেই দেখা হলো। মানে তখন কিশোরী বয়সের যে প্রেমটা যেরকম হয়, মানে খুব দুরু দুরু বুক, মানে কেউ না দেখে ফেলে, কেউ না জেনে যায়। সবচেয়ে আমার মাথার মধ্যে সবসময় একটা জিনিস স্ট্রাইক করতো, যে আমার বাবা যাতে জীবনে ওই ঘটনা জানতে না পারে, যাই করবো না কেন আমার বাবা থেকে হাইড করতে হবে। এবং আমার সবসময় একটা অপরাধ বোধ কাজ করতো, আমার বাবাকে না জেনে আমি জীবনে কিছুই করিনি। এর আগে যতবার কোনো ছেলে আমাকে চিঠি দিয়েছে, আমি আমার বাবাকে দিয়ে দিতাম, আমার বাবার হাতে, আমার বাবা পড়ে সেটা ছিঁড়ে ফেলে দিত। নিশ্চয়ই এরকম মেয়ে আমাদের সোসাইটিতে এখনো অনেক আছেন। সুতরাং যারা চিঠি দেবেন তারা একটু চিন্তা ভাবনা করে নেবেন যে বাবার হাতে পড়লে আপনার অবস্থাটা কি হতে পারে। না, আমার বাবা আবার খুব ভালো মানুষ ছিল, ওই ছেলে দেখছেন আপনার বাবার মতো তো সবাই না, চিনতেন যে মহল্লারই ছেলে, বাট উনি কখনোই কিছু বলতেন না ছেলেদেরও। মানে আমার বাবা হচ্ছেন খুব ইনোসেন্ট মানুষ, মানে খুব সাদাসিধে ইনোসেন্ট একটা লাইফ লিড করেছেন। ওনার সাথে, ওই ছেলেটার সাথে আমি যখনই কথা বলতাম, বললাম আমার ভয় লাগতো বা ইয়ে হতো, একটা অপরাধ বোধ কাজ করতো। আর ওর সাথে আমি ফ্রিও হতে পারতাম না, ইজিও হতে পারতাম না, এটা আমার প্রবলেম ছিল। তো এভাবে টেস্ট পরীক্ষা দিলাম। টেস্ট পরীক্ষায় আমার যে রেজাল্ট ছিল, মানে তখন তো স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড এবং স্টার। তো তখন সবাই আমার রেজাল্ট দেখে সবাই ভাবলো যে আমি তো স্ট্যান্ড করবই, এত মার্কস ছিল, আমি এত মার্কস পেয়েছি। তো তারপরে আমার সাথে দেখা হতো না তেমন, জাস্ট চিঠি ও আমার বান্ধবীর কাছে চিঠি দিত, আমি আমার বান্ধবীর কাছে চিঠি দিতাম, জাস্ট এটুকু, আর কিছু না। তো এর মধ্যে প্রবলেমটা হলো, আমাদের পাড়ারই স্কুলের কাছে একটা ছেলে ছিল, তো ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব মানে খারাপ ছিল, বিকজ ওর চাচা, তারপরে যারা ছিল বাবা, ওরা একটু সন্ত্রাসী টাইপের ছিল। তো ওই ছেলেটা একদিন মানে ওর বন্ধুর দ্বারা আমাকে থ্রেট পাঠায় যে ও যে ছেলেটার সাথে প্রেম করে ওকে মেরে ফেলবো, না হলে তো ওকে পাবো না। ও আমার সবকিছু রিজেক্ট করছে আমাকে, এটা আমার খুব খারাপ লাগছে। তো ও যে ছেলেটাকে পছন্দ করে, সে যদি এই পাড়ায় কখনো আসে আমি ওকে মেরে ফেলবো। তো আমার তো খুব ভয় ঢুকে গেল। তখন আমার খাওয়া দাওয়া পড়াশোনা সব শেষ, মানে আমি কিছু করতে পারবো পরীক্ষার কিছুদিন আগে জাস্ট। তো এর মধ্যে আরেকটা কথা বলি, আমার একটা প্রাইভেট টিচার ছিলেন, উনি ছিলেন আসলে আমার গুরু। আমি এখনো আজ পর্যন্ত 93 থেকে উনি আমাকে, মানে 93 থেকে 96 পর্যন্ত উনি আমাকে পড়িয়েছেন। তো উনি ছিলেন, কিছু কিছু মানুষের থাকে না আদর্শ বলে যে ব্যাপারটা থাকে, আমি ওনার মতো হতে চেতাম। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন এবং অনার্স মাস্টার দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। বর্তমানে উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। তো উনি তখন অনার্সে পড়ছিলেন, আমাকে যখন উনি পড়ান তখন নিজেই অনার্সে পড়ছিলেন, আমাদের পাশের বাড়িতে উনি থাকতেন। আমি অ্যাকচুয়ালি তখন বুঝতে পারি নাই, পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে আমার ভালো লাগাটা, ভালোবাসাটা আসলে ওনার জন্য ছিল।
আমি ওনার মতো হতে চেতাম, যে আমি স্যারের মতো হব, স্যার যেমন ভালো স্টুডেন্ট, স্যার যেরকম। আমি অলওয়েজ ওনার সাথে একটা কি মনে হয় কম্পিটিশনই করতাম। স্যারকে জিজ্ঞেস করতাম, স্যার আপনি এই ম্যাট্রিকে এই বাংলাতে কত পেয়েছিলেন? স্যার যদি বলতো আমি তো 85 পেয়েছি, আমি তখন টার্গেট করতাম যে আমাকে 90 পেতে হবে। এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমি ওনাকে প্রচন্ড ভয় পেতাম। আমি ওনার চোখের দিকে তাকিয়ে কখনো মানে পড়তাম না, মাথা নিচু করে পড়তাম। তো ওই যে মাস্তান টাইপ যে একটা ছেলে ছিল, সন্ত্রাসী টাইপ, ও তো নানান ভাবে আমাকে হ্যারাস করছিল। দেখা যেত দেয়ালে দেয়ালে আমার নামের সাথে ওর নাম যুক্ত করে লিখে রাখতো, এই করতো সেই করতো, যেটা করতো আর কি। তো আমার বাবা ভয়ে অনেকবার ওর গার্জিয়ান, আমার স্কুলের টিচাররা গিয়ে ওর গার্জিয়ানকে বলেছে যে এরকম করছে আমাদের স্কুলে একটা মেয়ের সাথে, এটা তো ঠিক না। তো বলতে কি আপনাদের মেয়েকে সামলান, আপনাদের মেয়ের প্রবলেম আছে। ছেলে মানুষ এরকম করে, ছেলেরা এরকম একটু হয়, খুবই কমন ফেনোমেনা। এবং গত সপ্তাহে আমরা ঠিক যে গল্পটা বাজিয়েছিলাম, এখানে শানু এসেছিল, শানু কিন্তু একই কথা বলেছে যে আমি গল্পগুলো বলতে পারিনি এই কারণে যে এই কথাটাই বলা হতো যে সব দোষ মেয়েদের, সুতরাং তোমরা ঠিক হও। সেম ব্যাপারটা আপনার মধ্যেও যেটা পেলাম একটা সময়। ছেলেটা একটা মেয়েকে, স্কুল গোয়িং একটা মেয়েকে, এখন যেটাকে ইফটিজিং বলে, ইফটিজিংটা এত প্রবল ভাবে এসেছে। আসলে তখন তো এত ইফটিজিং বুঝতাম না যে ইফটিজিং ব্যাপারটা কি। তো ওই ছেলেটা কিন্তু আমার সাথে সেম থিং করতো। বাট ওই যে যখন ওর বাবাকে বিচার দিতে যেত, ওর চাচাকে বিচার দিতে যেত, তখন বলতে কি মেয়েটা, তাহলে আপনাদের মেয়েকে একা স্কুলে পাঠান কেন? একা স্কুলে কেন পাঠান? একা স্কুলে কেন পাঠান, কেন যায় একা স্কুলে? একা স্কুলে যায় কেন? ছেলেরা এরকম একটু করে, একটু মেয়ে দেখলে এরকম একটু দুষ্টামি ফাজলামো করে, এটা কোনো ব্যাপার না। তো এরকম স্কুলের টিচাররা পর্যন্ত জানতেন যে এরকম। তো দেখা গেল তখন আমাদের টেস্ট পরীক্ষার পরে কোচিং হচ্ছিল, আমি কোচিং এ যাওয়া বন্ধ করে দিলাম। আমার টিচার, আমার স্কুলের প্রিন্সিপাল, উনি বললেন যে ঠিক আছে, তুমি যদি স্কুলে আসতে সমস্যা তুমি এসো না, বাসায় গিয়ে তোমার স্যার গিয়ে পড়ায় আসবে, স্কুলের কোন টিচার তোমার লাগবে, বাসায় গিয়ে তোমাকে পড়ায় আসবে। তো তখন তো আমি মেন্টালি খুব ডিপ্রেসড থাকতাম যে কেন এরকম হচ্ছে, কেন এরকম হবে। হ্যাঁ, এই কারণে আমি খুব ডিপ্রেস ছিলাম। তো যেটার রেজাল্ট আলটিমেটলি আমি পেলাম আমার পরীক্ষার পরে। আমি অনলি 9 মার্কসের জন্য আমি স্ট্যান্ডটা করতে পারিনি, স্ট্যান্ড করতে পারিনি। এবং বাংলাতে আমি 9 কম পেয়েছিলাম, অন্য সাবজেক্টে সবগুলোতে ঠিক ছিল। এটা ছিল আমার জীবনের আরেকটা মানে হোঁচট খাওয়া বা মানে যেটাকে কষ্টের একটা মুহূর্ত যেটাকে বলে। যেদিন আমার রেজাল্ট বের হয়েছিল, আমার চেয়ে আমার বাবার মানে চেহারাটা বেশি মলিন ছিল, উনি বেশি আপসেট ছিলেন যে এটা কি হলো। তো আমাকে কি বাসা থেকে কেউ কিছু বলেনি, স্কুলের টিচাররাও কেউ কিছু বলেনি, বাট আমি ভেতরে ভেতরে খুব কষ্ট পেয়েছিলাম। সায়েন্সের ছিলেন তো আপনি, রাইট? জি। কত মার্কস পেয়েছিলেন মনে আছে? এই মুহূর্তে মনে হয় 869। এটা আমি এই জন্য জিজ্ঞেস করছি যে স্টার মার্কস বা স্ট্যান্ড করার ব্যাপারটা আসলে আমিও পেয়েছিলাম, লাস্ট ব্যাচ ছিলাম। এবং ওটাই বলছিলাম যে আসলে স্টার মার্কস 800 850 পার হয়ে যাওয়ার পর অনেকে স্ট্যান্ড করতে পারে না সায়েন্স থেকে, সেই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। আমাদের 9 অথবা 11 মার্কসের জন্য আমি লাস্ট স্ট্যান্ড থেকে দূরে ছিলাম। আমার ইন্টারে হয়নি, আমার 4 মার্কসের জন্য হয়নি। আচ্ছা, তারপরে যে ঘটনাটা ঘটলো, তারপর তো কলেজে ভর্তি হওয়ার ব্যাপার। এর মধ্যে ওই যে ছেলেটার সাথে আমার মানে হলো, আমার বান্ধবীর চাচা, তো ওর সাথে আমার দেখা সাক্ষাৎ খুব কমে গেল। আমার মানে নিজেকে মনে হচ্ছিল কি যে আমার মনে হয় আমার এই সম্পর্কটার কারণে বা আদার্স যে আমার লাইফে ঘটে গেল ঘটনাগুলো, এই কারণে হয়তো আমার হয়েছে। তা আমি আবার নতুন উদ্যমে শুরু করলাম। তো আমি হোলি ক্রসে ভর্তি হলাম। তো ওই ছেলেটার বাসা পাচ্ছিল হোলি ক্রস কলেজের থেকে খুব একটা দূরে না। তো সপ্তাহে একদিন আসতো, জাস্ট ও আমাদের কলেজের, আমি গেটের এই মাথায় থাকতাম আর ও কলেজের গেটের ওই মাথায় থাকতো, ওই পারে থাকতো, জাস্ট এক ঝলক দেখে চলে যেত, আর অন্য কিছুই না। তো আমি বুঝতে পারতাম এই সম্পর্কটা যে বেশি দূর এগোবে না। আর আমারও ওর প্রতি যে খুব একটা ছিল তা না, জাস্ট ও যে বললো না বন্ধুদের কথা রক্ষার জন্য ছেলেটা রেজাল্ট খারাপ করবে। তো আলটিমেটলি তাই হলো, ছেলেটা ইন্টার পরীক্ষা দিল, আমার ম্যাট্রিক পরীক্ষা হলো, ওর ইন্টার পরীক্ষা হলো। তো ইন্টার পরীক্ষায় ও সেকেন্ড ডিভিশন পেল, যেটা আনএক্সপেক্টেবল আর কি ওর জন্য। তো তারপরে আলটিমেটলি ওর সাথে আমার বেশি দিন সম্পর্কটা টেকে নাই। ইন্টার পরীক্ষার পরেই আসলে আমি মানে ফাইনালি ওকে বলে দেই যে আমি এটা মানে ক্যারি করতে চাচ্ছি না এই রিলেশনটা। ও অনেক মানে আমাকে করে, বোঝানোর চেষ্টা করে আমার বান্ধবী দিয়ে এসে, কিন্তু আমি এটা ক্যারি করি নাই, বিকজ আমার মনে হতো যে এটা সম্ভব না। কারণ আমার হচ্ছে স্বপ্নটা অন্যদিকে, আমি অন্যভাবে আগাতে চাই। হয়তো বা অনেক মনে করবেন আপনি যে আমি কিছুটা হয়তো স্বার্থপরতার কাজ করেছি কিনা, কিন্তু আমার মনে হতো ওর ফিলিংসটাও জেনুইন ছিল না আমার প্রতি। ওর যে ফিলিংসটা যদি জেনুইন থাকতো আমি সেটা বুঝতে পারতাম, ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি ওকে কোনোদিন কোনো প্রেশার দেইনি যে তুমি পড়াশোনা করো, ভালো জব পেতে হবে, ভালো ক্যারিয়ার করতে হবে, এটা কখনো। আমি ওকে ওর মতো ছেড়ে দিয়েছিলাম। ও দেখা গিয়েছে দিন দিন মানে খারাপ করেছে। তো তারপরে কলেজ পাশ করলাম,
স্ট্যান্ড করতে পারি নাই, স্টার পেলাম। তা আমি মেডিকেলেও পরীক্ষা দিলাম না, বুয়েটেও পরীক্ষা দিলাম না। আমার একটাই ইচ্ছা যে আমার স্যার যে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছেন, মানে তখন তো লেকচারার ছিলেন, পরে পিএইচডি করতে গিয়ে জাপানে মনোবসুতে উনি পিএইচডি করতে গিয়েছিলেন, মনোবসু স্কলারশিপ নিয়ে। তো আমার মনে হচ্ছিল যে আমার স্যার তো ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমাকে ওরকম ইউনিভার্সিটির কোন সাবজেক্টে ভর্তি হতে হবে আমাকে। তো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম। আমি প্রথম 100 এর যে 1 থেকে 100 এর মধ্যে আমি ছিলাম। তা আমি যে কোনো সাবজেক্ট নিতে পারতাম। আমার ইন্টারভিউ বোর্ডে আমার স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি চাও, কোন সাবজেক্টটা চাও। তখন কম্পিউটার সায়েন্স ছিল 1 নাম্বার, তারপরে ছিল ফার্মেসি, তারপরে ছিল আর কি। আপনি আপনার সাবজেক্টের নাম বললে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তারপর আপনি যদি হাইড করতে চান নো প্রবলেম। ওকে, তারপরে তা আমি চুজ করলাম, আমার সাবজেক্টটা চুজ করলাম। মানে আমি যে সাবজেক্টটা নিলাম এটা হচ্ছে আমরা যখন পড়তাম খুব নিউলি একটা মানে ডেভেলপড একটা নতুন একটা সাবজেক্ট ছিল তখন ইউনিভার্সিটিতে, খুব পপুলার ছিল এবং সবাই বলতো এই সাবজেক্ট থেকে পড়লে চাকরির অভাব হয় না, ক্যারিয়ার বিল্ড আপে কোনো প্রবলেম না, সবার যাদের টার্গেট বাইরে যাওয়ার তাদের জন্য এটা একটা ফার্স্ট প্রায়োরিটি ছিল এই সাবজেক্টটা। ওই যে প্রতিজ্ঞা করেছিলাম যে আর কোন ছেলের সাথে কোনো সম্পর্কে জড়াবো না, সেটা আমার বিয়ের আগ পর্যন্ত, আমার জীবনে আমার হাজবেন্ড আসার আগ পর্যন্ত আমি সেই ওয়ার্ডটা আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাটা আমি ভঙ্গ করিনি কখনো। না, আমার ইউনিভার্সিটিতে লাইফে আমি বলতে পারবো না যে আমি কারোর প্রতি আমার আসলে আমার উইকনেসই গ্রো করেনি কারোর প্রতি। তো এর মধ্যে একটা ছিল বুয়েটে পড়তো আমার এক ফ্রেন্ড, আমাদের সাথেই আমাদের ব্যাচমেট। তো ও আমাকে নক করলো সরাসরি বিয়ের জন্য, যে তোমাকে আমি 1 সপ্তাহ, ও আমাকে একদিন ফোন করলো, ফোন করে বলতেছে যে আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ আমি রোজ তোমাকে ফোন করবো, মনে করায় দিব যে আমি তোমাকে প্রপোজ করছি, তা তুমি 1 সপ্তাহ পরে আমাকে রেজাল্টটা দিবা। ওই যে আমার একটা ভয় কাজ করতো না যে আমি প্রেম করব না, প্রেম আমাকে আমার জীবনে কিছুই দেয় নাই, বরঞ্চ আমি মনে আরো ভালো রেজাল্ট করতে পারতাম সেই সম্পর্কগুলো ইয়ে না করলে, মানে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারলে। তা আমি আর প্রেমের মধ্যে আগাই নেই, আমি যাই নেই। আমার একটা টার্গেট ছিল আমি অনার্স মাস্টার্স করবো, তারপরে স্কলারশিপ নিবো, বাইরে যাবো, পিএইচডি করবো, এটাই আমার লক্ষ্য। আমার বিয়েটি পরে ব্যাপার, পরে যেটা করবো। তো যাই হোক, অনার্স পাশ করলাম, রেজাল্ট যেটা হলো বলবো না আনএক্সপেক্টেড, আরো ভালো করতে পারতাম। আমি প্রথম দিকেই ছিলাম, মানে মেধা তালিকার প্রথম দিকেই ছিলাম। যেরকম থাকলে ইউনিভার্সিটির লেকচারার হওয়া যায়, ইউনিভার্সিটিতে জয়েন করা যায় ডিপার্টমেন্টে, সেরকম একটা রেজাল্ট আমার ছিল। আমরা যে টার্মে ছিলাম সেই টার্ম থেকে শুরু করলো যে 4 বছরের অনার্স কোর্স এবং এটা টার্মিনাল ডিগ্রি, এটা করে যে কেউ মানে মাস্টার্স না করলেও চলবে, এটা প্রফেশনাল ডিগ্রি দিয়ে দিল আমাদের। আমি চিন্তা করলাম যে আমি একটু রিসার্চ লাইনে চলে যাই, কারণ রিসার্চ লাইনে গেলে আমার পিএইচডির জন্য স্কলারশিপ পাওয়াটা আমার জন্য ইজিয়ার হবে রাদার দেন মাস্টার্স করাটা। তো আমার এক স্যার ছিলেন, উনি একটা রিসার্চ ইনস্টিটিউটে তখনই শিফট করেছেন আর কি, ঢাকা ইউনিভার্সিটি থেকে শিফট করেছেন রিসার্চ ইনস্টিটিউটে। তো ওনাকে আমি গিয়ে বললাম, তো উনি খুব মানে আনন্দের সহিত আমাকে বললেন যে তুমি আমার সাথে কাজ করো, পিএইচডি মানে আপাতত কাজ করতে থাকো, কয়েকটা পেপার হলে। তখন আবার নিয়ম ছিল যে অনার্স এর পরে যদি কেউ পিএইচডি তে করতো কয়েকটা পেপার লাগতো, পেপার, আর্টিকেল লাগতো, আর্টিকেল দিলে তারপরে মাস্টার্সটা না করলে হতো, তুমি আর্টিকেলে কাজ করতে থাকো, এটাতে তোমার হয়ে যাবে। তখন মানে আমাদের ইকোনমিক্যাল মানে ফিনান্সিয়াল কিছু প্রবলেম দেখা দিল। প্রবলেম যে আমার বাবার যে বিজনেসটা ছিল সেটা উনি মানে একটু ডাউনের দিকে চলে যাচ্ছিল, উনি লস করছিলেন বছরের পর বছর। পুঁজিটা মূলধন যেটা বলা যায় সেটা মানে নীলের দিকে চলে যাচ্ছিল। আমার মাথায় স্ট্রাইক করলো যে আমার বাবা আমাদের জন্য এত কিছু করেছে, তো বাবার এই মানে ক্রাইসিস মোমেন্টে আমার কিছুটা, আমি যদি আমার মাস্টার্সে ভর্তি হই ওনার জন্য একটু বার্ডেন হয়ে যাবে। তা আমি দেখি না যদি আমার রিসার্চটাও হলো, আমার আর্টিকেল হলো, পেপারও হলো, আমার জবও হলো, স্যালারিও পেলাম, সব দিক দিয়ে আমি পাচ্ছি, আমি জয়েন করি। তো এই জন্য আমি স্যারের সাথে জয়েন করলাম, কাজ করছিলাম। অক্টোবরে জয়েন করেছি আমি। তো এদিক দিয়ে যে মানে আমার বাবা অতটা ছিলেন না যে বিয়ে দিতে হবে মেয়েকে, আমাকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন, তুমি যদি বাইরে যেতে চাও বাইরে গিয়ে পিএইচডি করো, বিয়ে করবা না করবা, তোমার লাইফে কেউ আসলে আমাকে বলবা, আমি সেভাবে বিয়ে করবো। ওর কোনো ছিল না যে বিয়ে করতে হবে। তো যাই হোক, এক স্যারের ওয়াইফ ছিলেন, ওই স্যারটা আমাকে খুব আদর করতেন। তো একটা থাকে না যে মেয়েটা ভালো, বাচ্চাটা ছেলে ভালো আছে, দেখি না এর সাথে বিয়ে হলে কেমন হয় বা এরকম। সে তো ওই আন্টিটা পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলেন, যেটা আমার হাজব্যান্ডের আর কি। আমার হাজব্যান্ড 9 বছর আমেরিকায় থেকে তখন বাংলাদেশে আসছে,
2005 বাংলাদেশে আসছে বিয়ে করার জন্য, মেয়ে খুঁজছে। পত্রিকায় বিজ্ঞাপন ছিল, এবং সেই বিজ্ঞাপনটা কি ছিল একটু বলবেন আমাদের? বিজ্ঞাপন ছিল যে আমেরিকা প্রবাসী, এরকম ওর কোয়ালিফিকেশনের বর্ণনা দিল, ইঞ্জিনিয়ার, এরকম পাত্রীর বয়স এত, পাত্রী খুঁজছে আর কি, এরকম পাত্রী যাচ্ছে। তো আমার সেই আন্টিটা মানে পত্রিকায় একটা কৌতূহলের বসে একটা ফোন দিয়েছেন, ওই ফোন নাম্বারে দিয়েছেন, দিয়ে একটু আলাপ করেছেন। তো আসলে কি কোইন্সিডেন্টলি দেখা গেল আমার ওই আন্টিটা যে গ্রামের, যে জায়গার, ওর বোনের শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ডের বোনের শ্বশুর বাড়িটা সেম জায়গায়, একই গ্রামের এবং পাশাপাশি বাড়ি। তো ওই ইয়েতে না আন্টি অনেক কথা বলে ফেলেছেন, ওই পরিচিত হয়ে গেছে, ও বর্ণনা দিচ্ছে অমুককে চেনেন কিনা, অমুককে চেনেন কিনা, ও বলতেছে হ্যাঁ চিনি। এরকম করতে করতে দেখা গেছে আন্টির সাথে অনেক কথা বলেছে। আর আমার হাজবেন্ড হচ্ছে খুব মানে কি বলবো, ওর কনভিন্সিং পাওয়ার খুব বেশি, ও মানুষকে খুব সহজে ইয়ে করতে পারে, কনভিন্স করতে পারে, খুব কথা বলে, প্রচুর কথা বলতে পারে, সে এক টানা কথা বলতে পারে সে। তো খুব কথা বললো, আন্টি খুব ইমপ্রেস হয়ে গেলেন, ছেলে তো মারাত্মক ভালো, আমেরিকা থেকে আসছে, কোনো মানে প্রাইড নাই, কিছু নাই, এত ভালো শিক্ষিত একটা ছেলে, কোনো ইয়ে নাই, এত সুন্দর করে কথা বলে। তো এই ছেলেকে বললেন কি, তুমি আমার মেয়ের অফিসে আসো, আমি যাকে বিয়ে দিতে চাই তার বায়োডাটা আমি তোমাকে দিব। আমি কিন্তু এদিক দিয়ে কিছুই জানি না যে আমার বায়োডাটা দেওয়া হচ্ছে, ইনফ্যাক্ট তখন আমি অফিসে আমি কাজ করছি। ও গেল, যাওয়ার পর আমার বায়োডাটাটা নিল, আমার ছবি নিল, এবং ওর বায়োডাটা ছবি দেয় নাই, বায়োডাটাটা দিয়ে গিয়েছে। দিয়ে যাওয়ার পরে আন্টিকে বলেছি কি যে আমি একটু মেয়েটার সাথে কথা বলতে চাই, তো বায়োডাটাতে তো নাম্বার হয়তো বা ছিল না, হয়তো আন্টি দিয়েছেন, আমার তখন মোবাইল ছিল আর কি, তো আমার সেল ফোন নাম্বারটা ও কালেক্ট করে ওইভাবে। তো আন্টিকে বলে আমি কিন্তু আপনার ভাতিজিরে ফোন দিব। তো আন্টি হেসে বলতেছে হ্যাঁ দিয়ে অসুবিধা নাই, কথা বলো। তো আমি অফিস থেকে বাসায় আসছি, আসার সাথে সাথে দেখলাম মোবাইল আননোন নাম্বার একটা ফোন। তো দেখি আমার হাজবেন্ড, তখন তো হাজবেন্ড হয় নাই, হবু হাজবেন্ড আর কি। তো কথা বলছে যে আপনি আমার নাম ধরে বলো, আপনি অমুক বলছেন? জি বলছি, যে আপনার বায়োডাটা আমার কাছে আছে। আমার বায়োডাটা আপনার কাছে কিভাবে? আপনার ওই আন্টিটা দিয়েছে। আচ্ছা দিয়েছে, কেন, কি ব্যাপার? তো ওর বৃত্তান্ত আমাকে বললো, আমি এত বছর আমেরিকায় ছিলাম, এই করেছি সেই করেছি। আমি কি করতো, আপনাকে কি বলেছিল? ও আমাকে বলেছিল ও গ্রাজুয়েশন করেছে আমেরিকা থেকে। ও দীর্ঘ 9 বছর ধরে আমেরিকায় আছে, ওইখানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং এখন একটা ভালো একটা ফার্মাসিউটিক্যালে জব করছে। ও গ্রিন কার্ড তখনও পায় নাই আসলে, না গ্রিন কার্ড পেয়েছে, গ্রিন কার্ড পেয়েই ও বাংলাদেশে এসছে, কারণ গ্রিন কার্ড পাওয়ার আগে যদি ও আসতো তাহলে কিন্তু ব্যাক করা যায় না। গ্রিন কার্ড পাওয়ার পরে ও বাংলাদেশে এসছে, আসার পরে 9 বছর ওয়েট করেছে ও গ্রিন কার্ড পাওয়ার জন্য। ওর তো এই 9 বছর 8 বছরের লাইফ আমার কাছে টোটালি আননোন, আমি তো কিছুই জানি না ও কি করেছে আমেরিকায়। ও যা বলেছে সেটাই আমি শুনে বাস আমি ফোন রাখলাম, তো ভাবতে লাগলাম। তো আন্টি এর মধ্যে আমাকে ফোন দিয়ে বললো ও কি ফোন দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল, কেমন লাগলো? কথা তো খুব ভালো বলে, তো দেখা যাক, আমি অতটা ইয়ে না। তারপর তো এদিকে আমি অন্য জবের জন্য কিন্তু ট্রাই করছিলাম, মানে তখন কিন্তু আমি পার্ট টাইমেও জব করতাম, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতাম। ও দেখা যায় সকালে ক্লাস নিতাম 8টা থেকে 10টা ক্লাস নিয়ে তারপর আমার ওই রিসার্চে চলে যেতাম, ওই ইনস্টিটিউটটাতে, ওটাতে গিয়ে কাজ করতাম। দেখা যেত অনেক মানে কষ্টের একটা কাজ ছিল, রিসার্চের ব্যাপার তো 7টা 8টা বেজে যেত, বাসায় আসতাম টায়ার্ড থাকতাম খুব। তো করতাম, আমি একটা ফুল টাইম মানে ইউনিভার্সিটিতে পড়াবো এরকম একটা জব খুঁজছি। আমাদের সাবজেক্টটা আবার বেশিরভাগ ইউনিভার্সিটিতেই এখনো খোলা হয়নি, মানে অতটা পপুলার না। ইনফ্যাক্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে এটা নাই, বিকজ যে এখানে ল্যাব ফ্যাসিলিটিস অনেক বেশি দিতে হয়, যেটা আসলে দেওয়াটা সম্ভব হয় না প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে। তখনই আমার ডিপার্টমেন্টের এক স্যার এই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ওনাকে নিয়ে যাই সাবজেক্টটা জাস্ট ওপেন করার জন্য, এস্টাবলিশ করার জন্য। তো ওনাকে গিয়ে বলার সাথে সাথেই আমরা 8 জন ইন্টারভিউ দেই, 8 জনের মধ্যে আমাকে উনি নেন, সিলেক্ট করেন। তো ফুল টাইম লেকচারার হিসেবে আমি তখন মানে এটা বিয়ের ঠিক 1 মাস আগে আমার কথাবার্তা হচ্ছে যে আমি ফুল টাইম হিসেবে ওই ইউনিভার্সিটিতে জয়েন করব। আর এই জবগুলো আমি আমার রিসার্চ ইনস্টিটিউটে যে স্যার ছিল আমি ওনাকে বলে দিচ্ছি যে স্যার আমি এরকম জব পেয়েছি, এটা আমি ছেড়ে দিতে পারি। আর আরেকটা ইউনিভার্সিটি যে পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করতাম ওটা অলরেডি ছেড়ে দিয়েছিলাম আমি। তো তখন তো ওর সাথে আমার পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে তো ও দেখলাম মানে খুব আগ্রহ আমাকে দেখার। তা আমি বললাম আপনি তো আমাকে আপনার বায়োডাটার সাথে ছবি ছিল, আপনি তো ছবি দেখেছেন, তো এরপরে আপনি কি করবেন? না বলতেছে যে আপনাকে আমি মানে দেখতে চাই, তো আপনি তো অফিসে আছেন। তখনও কিন্তু আমি রিসার্চ ইনস্টিটিউটে অর্গানাইজেশনে কাজ করছি। তো বলছে যে আপনার অফিসে আমি চলে আসি।
আপনার অফিসে আপনি কালকে আগামীকাল সকালে তো আপনি যাচ্ছেন, তো আমি সকাল চলে। আমি তখন বলছি যে না, আমি যদি আপনার সাথে দেখা করি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে আমি দেখা করবো। আপনার ফ্যামিলি মেম্বার আসবে, আমার ফ্যামিলি মেম্বার যাবে, তারপর 2 ফ্যামিলির সাথে কথাবার্তা হয়, তারপর যদি কিছু হয় তাহলে দ্যাটস ওকে। তবে আমার একটা ছিল, একটা ইন্টেনশন ছিল যে যদি কোনো বাইরের ছেলে মানে আমার লাইফে আসে, মানে প্রবাসী কেউ, তাহলে আমার জন্য একটা হবে কি যে আমি যে ওই যে স্বপ্নটা ছিল আমার বাইরে গিয়ে পিএইচডি করার, এটা একটু ফুলফিল হবে। সুতরাং একটা সফট কর্নার আপনার হ্যাঁ, একটা সফট কর্নার ছিল, একটা সফট কর্নার ছিল। তো 11টার সময় আমাকে আবার ফোন দিল, তা আমি একটু ডিস্টার্ব ফিল হলাম। তা আমি তাকে বললাম যে আপনি ফোন দিলেন কেন? তো বলতেছে যে আপনার সাথে আমি দেখা করতে চাই, তা আমি কিন্তু চলে আসবো আপনার অফিসে। আমি বলছি না, এটা করবেন না কখনো, কারণ আমাকে খুব ভালো মেয়ে হিসেবে সবাই জানে, আমাকে কখনো কেউ দেখা করতে আমার সাথে আসে না। ইভেন আমার কোনো বয়ফ্রেন্ড নেই যে আমাকে দেখা করতে আসে, আপনি আসবেন না। এখন বলতেছে যে না, তোমার সাথে তো আমার প্রথমে তুমি বলা শুরু করলো আমাকে, হ্যাঁ তুমি একদম ওভার কনফিডেন্ট যে সে মানে আমাকে বলতেছে, আমি বললাম যে আপনার ছবি তো আমি দেখি না, আপনাকে আমার পছন্দ না হতে বলতো। সে বলতেছে যে আমাকে তোমার পছন্দ হবেই, নো ডাউট। নো ডাউট। কখনো কখনো এই কনফিডেন্টটা মেয়েদের মনে স্পেশালি হয়তো আলাদা কোনো জায়গা তৈরি করে নেয়, হয়তোবা। ওকে, তারপরে কি হলো 11টার পর? This track was downloaded from FusionBD.com. তারপরে 11টার সময় সে আমাকে ফোন দিয়ে বললো কি আমি কিন্তু চলে আসবো। আমি তখন বললাম যে না, এটা আমি তো দেখা করবো না। তো লাঞ্চ ব্রেক 1টার সময় হয়, 1টার সময় আমার মোবাইলে সে ফোন করে বললো কি তুমি একটু নিচে নামবা, আমি নিচে দাঁড়িয়ে আছি। তো আমি বললাম কি যে তখন আমি ভাবলাম কি যে দেখি, যেহেতু বিয়ে করতেই হবে বা করবো, কাউকে না তো কাউকে করবো, দেখি। তা আমি নিচে নামলাম। তো সে আমাকে বললো কি যে চলো কোথাও, তুমি তো লাঞ্চ করো নাই। চিনতে পারলেন কিভাবে? চিনতে পারলাম বিকজ ওর অ্যাটিচিউডটাই এরকম ছিল, আর লাঞ্চ টাইমে তো মোটামুটি ফাঁকা ছিল, মানে লবিটা ফাঁকা ছিল। তো ওকে আমি বুঝতে পারছি, ফোনটা ছিল কথা বলার ভঙ্গিতে আমি বুঝতে পারছি, এবং ও আমাকে চিনতে পেরেছে। আমি যে সিঁড়ি দিয়ে নামছিলাম তখনই ও বুঝতে পেরেছে যে এটা আমি। তো যাই হোক, ফার্স্ট সাইট না, প্রথম দেখাতে ও যে কনফিডেন্টটা ছিল যে আপনি তাকে পছন্দ করবেনই, মানে ওই প্রথম দেখাতে ওই মুহূর্তে ওই মোমেন্টের অনুভূতিটা কেমন ছিল? যে হি ওয়াজ গুড লুকিং গাই। আমার একদমই ভালো লাগে না ওকে দেখে। একটা আমেরিকা প্রবাসী একটা ছেলে যে একটা ইঞ্জিনিয়ার, আমি তো মনে করি অনেক মানে পস একটা মানে খুব ভালো। তো আমার এখনো মনে আছে, ও তখন কিন্তু কেটস পরা হতো না, এখনো কিন্তু সহজে মানে জগিং টগিং ছাড়া ছেলেরা সহজে কেটস পরে না। ও একটা সাদা হোয়াইট একদম কেটস পরে আসছে, আর সাদা একটা টি শার্ট, একটা জিন্সের প্যান্ট। এবং যেটা আমি সবচেয়ে অপছন্দ করি ছেলেদের, মানে এটা আমি সব ছেলেদেরকে করে বলছি না, কারো কারো স্পেসিফিক কিছু পছন্দ থাকতে পারে, আমার একটু মানে গোফটা অপছন্দ ছিল। যে আমার মনে হতো কি আমি যে ছেলেকে বিয়ে করবো তার যাতে গোফটা না থাকে। ওকে ওকে, না আমি আসলে কয়েকদিন যাবত শেপটেপ করিনি, হোয়াট এভার ইট ইজ। যাদের গোফ আছে তারা কিছু মনে করবেন না প্লিজ। ওকে, পার্সোনাল চয়েস থাকতেই পারে। তো আমি দেখলাম যে প্রথম ওকে দেখে যে দৃষ্টিটা আমার হলো, আমার মাথায় হলো যে তার গোফ আছে। ও করলো কি, আমাকে বললো কি দেখি, মানে এমন পরিচিত ভঙ্গিতে কথা বললো, মনে হয় আমার সাথে ওর অনেক দিনের প্রেম। এসে আমাকে বললো তুমি তো লাঞ্চ করো না, এই মুখটা শুকিয়ে গেছে, তাহলে চলো কোন রেস্টুরেন্টে বসে একটু খেয়ে নিই, তারপরে কথা বলবো, আগে চলো। তারপরে গেট থেকে বের হলাম, একটা ইয়েলো ট্যাক্সি ক্যাব দাঁড়িয়েছিল তখন। তো ইয়েলো ট্যাক্সি ক্যাব তখন বলতেছে কি চলো উঠো। আমি কোথায় যাব? তো আমার ওই অর্গানাইজেশন থেকে, অফিস থেকে গুলশানটা মোটামুটি কাছে। তো বলতেছে চলো গুলশানে কোনো রেস্টুরেন্টে যাই, খেয়ে তারপর ওইখানে বসে কথা বলবো, তোমার কি মানে ও এরকম বলতেছে তোমার আমার ব্যাপারে কি জানার আছে তুমি জেনে নিও। তো একটা ব্যাপার তখনই আমি লক্ষ্য করলাম যে ও খুব মানে ভোজন রসিক যেটাকে বলে। দেখা যাচ্ছে প্রথম একটা মেয়ের সাথে ডেটে গিয়েছে, তো আমার প্রতি চেয়ে দেখা যাচ্ছে কি খাবার কি মেনু ওগুলার চেয়ে কোন খাবারটা মজা, খাবার ব্যাপারে কথা বলছে। এবং তখন ফার্স্ট কোয়েশ্চেনটা করলো কি যে তুমি কি ভালো কুক, তুমি কি ভালো রাখতে পারো। আসলে সত্যি কথা বলতে কিন্তু আমি মানে ওই লাইফ পর্যন্ত, ওই সময়টা পর্যন্ত আমি কখনোই কিচেনে ঢুকি নাই। রান্না বলতে কি জিনিস সেটা আমি মনে হয় আলুর ভর্তাটা করতে পারবো, ভাত রাখতে পারি নাই, কারণ ভাতটা হয় নরম হয়ে যেত নাহলে শক্ত থাকতো। আর আমি ট্রাইও করি নাই কোনোদিন আসলে ওইভাবে, শুধু নুডলস রাঁধতে পারতাম তখন। তাই আমি বললাম কি যে না আমি ভালো কুক না, আসলে আমি রাঁধতে পারি না। তো বললাম এটা কোনো ব্যাপার না। তা আমাকে বললো কি তোমার অফিস ছুটি কয়টায়? আমি বললাম 5টায়। তখন বলছে কি আমি তোমাকে নিতে আসবো, তোমার বাসায় ড্রপ করে দিব। ড্রপ করে দিবেন কেন? আমি কি একা যাই না অফিস থেকে? বলে কি যে না আমার তোমার সাথে অনেক কথা আছে। তোমার সাথে কথা আছে?
তো এটা যেতে যেতে বলবো। ওকে, এই কথাটা কোন কথা এবং এই কথা আসলে কি ছিল সেটা আমরা জানবো, তবে মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি আছে। সংবাদের বিরতির পরপরই আপনারা নিশ্চয়ই জানেন যে রাত 12টার সংবাদ এখন মাত্র 2 মিনিট। আমরা আজকে লুনার গল্প শুনছি। লুনা তার জীবনে কি কি করেছে, তার জীবনের সবচাইতে অনুভূতিময় যে জায়গাটা সেটা আমাদের সাথে আজকে ভাগাভাগি করছে। লুনার আজকে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এখানে, যেটা হচ্ছে খুবই পড়াশোনায় অত্যন্ত মেধাবী একজন ভালো স্টুডেন্ট ছিল, এবং স্টুডেন্ট ছিল বলা ঠিক যাবে না, কারণটা হচ্ছে স্টুডেন্ট আমি বলবো, এবং একই সাথে সে যে জবগুলো করেছে সেগুলো খুব ভালো এবং খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট না হলে এটা করা যায় না। সে বলা যেতে পারে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটির সে লেকচারার ছিল, একটা না প্রায় দুটো, এবং সে যে প্রতিষ্ঠানে গবেষণা করেছে সেই প্রতিষ্ঠানটা খুবই পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠান, এবং একই সাথে সে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, খুবই ভালো মেধাবী ছাত্রী। এরকম একজন মানুষের জীবনের গল্প আমরা কান পেতে শুনবো রাত 2টা পর্যন্ত। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সংবাদের বিরতি নিচ্ছে, যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিই, আপনি শুনছেন হ্যালো 8920। কিবরিয়া আপনার সঙ্গে আছে। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। আর লুনাকে নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া আছে আমাদের ফেসবুকে, রেডিও স্ট্যাটাস নামে, ওখানে আপনি কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। এবং যারা হ্যালো 8920 শোনেন এবং শ্রোতা, তারা অবশ্যই এই পেজটিতে যাবেন এবং এখানে লাইক দিয়ে মেম্বার হয়ে যাবেন, কারণ আমরা বিশ্বাস করি হ্যালো 8920 যাবতীয় তথ্যাবলী এবং একই সাথে হ্যালো 8920 নিয়ে আপনার যদি কিছু বলার থাকে এই পেজে লিখলে আমরা সেটা অতি যত্ন সহকারে সংগ্রহে রাখি এবং আপনার মূল্যবান মতামতগুলো মেনে চলার চেষ্টা করি। সংবাদের বিরতির পরেই ফিরে গল্পের যে জায়গাটাতে ছিলাম, যে আপনি বলছিলেন যে আপনার হবু বর তখনও তো হয়নি আসলে, খাওয়া দাওয়ার ব্যাপারেই খুব বেশি আগ্রহ, এবং বলল যে সে 5টার দিকে আপনাকে নিতে আসবে। বললো তো ঠিক 5টার কিছু আগে সে ফোন করলো, ফোন করে বললো যে আমি আসছি, রেডি হচ্ছি, আসছি। তা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিল। আমি বের হয়েছে অফিস থেকে, মুষলধারে বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি যে কি বলবো, চারপাশে কিছু দেখা যায় না, এত বৃষ্টি। তো একটা রিক্সা নিল, রিক্সা নিয়ে বললো কি ওঠো। আমি রিক্সা নিয়ে কোথায় যাব, মানে ওইখান থেকে আমার বাসার ডিস্টেন্স আবার অনেক, মানে রিক্সা করে যাওয়ার মতো না। তো বললো কি ইউনিভার্সিটিতে একটু যাবো, টিএসসিতে বসবো, বসে তোমার সাথে কথা বলবো, কথা আছে আমার কিছু। তো সেই সন্ধ্যাটার কথা আমার এখনো মনে আছে, যেহেতু মানে বৃষ্টি অন্ধকার হয়ে গিয়েছে, প্রায় চারপাশটা মোটামুটি অন্ধকার, প্রচন্ড বৃষ্টি। তো একটু ভিজেই আসলে রিক্সা উঠলাম, দুজনে রিক্সা করে। কেন জানি না সে মোমেন্ট আমার খুব ভালো লাগছিল আসলে। আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে যে আমি পুরোটা আমার ইউনিভার্সিটির লাইফ বলেন বা সেই মোমেন্টে আমি আসলে কোন ছেলের আমার জীবনে আসে নাই তখন, মানে আমি একটু মানে ছেলে বিবর্জিতই ছিলাম। তো সেই মোমেন্ট আমার মনে হচ্ছিল খুব রোমান্টিক একটা মোমেন্ট, আমার কাছে খুব ভালো লাগছিল। ওয়েদারটাও ভালো ছিল। তো ও দেখা যাচ্ছে কি ওই বকবক করছে, ওই আমেরিকায় কি করেছে, এটা করেছে, অমুক প্রফেসর, আর খুব স্মার্ট আর ক্লেভার ছিল। তো মানে ওর লুক দেখে কেউ বলবে না ও খুব স্মার্ট, বাট কথা শুনলে যখন টোন শুনবেন তখন মনে হবে যে ইজ এ স্মার্ট গাই। টোন একটা ম্যাটার করে। হ্যাঁ, টোন একটা ম্যাটার করে। টোনটা মাশাআল্লাহ আসলে ভালো, অনেক ভালো। আমার হাজবেন্ড বলে বলছি না। ওকে, আমাকে একটু বলবেন মানে উনি পেশায় কি করেন, শুধুমাত্র এটুকু বললেই হবে, এবং আপনি যদি এক্সাক্টটা বলবেন না আমি জানি, একটু বুঝিয়ে দিলেই হবে, যেহেতু টোনের ব্যাপারটা এসছে। ও একটা মিডিয়াতে আছে, ওখানে কি টোনের ব্যাপার জড়িত? হ্যাঁ, টোনের ব্যাপার জড়িত, গলার কারুকাজেই কাজ করে। তার মানে রেডিও ব্যাপার তো অবশ্যই রেডিও, এছাড়া তো আর কিছু না। ওকে, আমার মনে হয় যে যেহেতু উনি ডিটেল বলছেন না, আমি একটু পরিষ্কার করে নিতে চাই আমাদের শ্রোতাদের কাছে। আমার মতো করে আমি যতটুকু বুঝেছি, একটু কারচুপি করেই ব্যাপারটা প্রকাশ করতে হবে, কারণ কারচুপি করা যথেষ্ট যুক্তিযুক্ত। এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে আসলে বুঝতে পারবেন যে কারচুপি করার প্রয়োজন ছিল, এবং লুনা আসলে যে জায়গাটা থেকে সাহস করে এখানে এসে গল্পগুলো বলছে, এইরকম সাহস লাখে একজন মানুষের আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং কারচুপি এখানে প্রয়োজনীয়। তার হাজবেন্ড আসলে কোন একটি মিডিয়াতে কাজ করেন, অবশ্যই অফকোর্স মিডিয়া, কারণ মিডিয়া বলতে পেপার, পত্রিকা, টেলিভিশন, রেডিও বোঝানো হয়। তিনি আসলে একটা রেডিওতে কাজ করেন, এবং সেটা আমরা আর বিস্তারিত নাইবা বললাম, সেখানে কণ্ঠের কারুকাজ জড়িত। ওকে, তারপর তো আমার খুব ভালো লাগছিল সময়টা। তো গিয়ে আমরা বসলাম টিএসসিতে, ওই যে সিঁড়িটা আছে না, ওই সিঁড়িটাতে গিয়ে বসলাম। তো আমাকে তখন মাগরিবের আজান দিচ্ছে, ও আমাকে হঠাৎ করে বললো কি তুমি একটু বসবা, আমি নামাজটা পড়ে আসি। যখন এই কথাটা বললো না, আমার মনে হলো কি মানে এই কথা দিয়ে মানে ও আমাকে ইমপ্রেস করে ফেললো। আমার একটা ধারণা ছিল কি যে আমেরিকা থেকে এসছে এত বছর, মানে ও তো অন্যরকম হবে, একটু উল্টাপাল্টা টাইপের হলেও মানে আমি অবাক হতাম না।
তো যখন বললো না তুমি একটু বসবা, খুব মানে নরম সুরে বললো, তুমি একটু বসবা, তোমার কি বসতে কষ্ট হবে, আমি একটু নামাজটা পড়ে আসি দৌড় দিয়ে। তো নামাজ পড়তে চলে গেল। তো সেই মোমেন্টে আমি বসে বসে ভাবছিলাম যে ছেলে এতদিন এত বছর আমেরিকায় ছিল, তার মধ্যে এই অ্যাটিচিউডটা, এই ধর্ম ভীরুতা, মানে ও তো পরে গিয়েও কাজা নামাজটাও পড়তে পারতো, পড়লো না, যেহেতু মানে নামাজটা আদায় করলো, আদায় করে আসলো, তখন মানে আমি অনেকটা ইমপ্রেস হয়ে গিয়েছি যে সে ভালো মানুষ। আর রিক্সায় বসে তো যে কথাগুলো বলছিল সেগুলো সব পজিটিভ, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি আমেরিকাতে থাকি, জীবনে আমি কখনো কোনো বারে যাই নাই, কোনো নাইট ক্লাবে যাই নাই, আমি যেখানে থাকি সেখান থেকে মানে লাস ভেগাস খুব কাছে, বাট আমি লাস ভেগাসের জীবনেও যাই নাই, এই টাইপের কথাগুলো বলছিল। যে আমি খুব কনজারভেটিভ ফ্যামিলির একটা ছেলে, আমার বাবা ওর বাবা আসলে একটা সরকারি জব করতেন, আমার শ্বশুর সরকারি জব করতেন। তা আমরা খুব ধার্মিক, মানে ধর্মভীরু ফ্যামিলির এক ছেলে আমরা। এই অনেক বছর আমেরিকায় থেকেছি, পড়াশোনা ছাড়া আমি কিছুই করিনি জীবনে, আমার অ্যাচিভমেন্ট একটাই, আমি পড়াশোনা করেছি। তো আমাকে আরেকটা রিক্সা নিল, একদম বাসা পর্যন্ত আমাকে আমার বাসায় গেটে নামিয়ে দিয়ে তারপর বাসায় ব্যাক করলো। তো বাসায় ব্যাক করলো, তো সেই রাতটা, সেই সন্ধ্যাটা, সেই মোমেন্টটা চলে গেল, তখন আমার একটু খারাপ লাগতে শুরু করলো। আমার মনে হয় আরেকটু ওর সঙ্গটা পেলে ভালো লাগতো, আর কিছুটা সময় থাকতে পারতাম সাথে। একদিক দিয়ে খুব ভালো লাগছে, আরেক দিক দিয়ে একটু মন খারাপ লাগছে। তো যাওয়ার পরে চেঞ্জ করলাম, করার পরেই ও আবার ফোন দিল, কি করছো? এটাই করছি। আমার কথা ভাবছো না? আপনার কথা হ্যাঁ ভাবছি। তো বলছে ভাবতে বাধ্য, তুমি ভাবতে বাধ্য। আমার চোখগুলো তুমি দেখেছ? সবাই না আমার চোখের অনেক প্রশংসা করে, আমার চোখ অনেক সুন্দর। তুমি তো কিছু বললা না, আমার চোখ অনেক সুন্দর না? জানো, মেয়েরা আমাকে পছন্দই করে শুধু চোখ দুটোর জন্য। তা আমি কিছু বললাম, মানে আমি আর ও হচ্ছে কি বিপরীত ক্যারেক্টার। আমি খুব শাই ফিল করি, সহজে কথা বলি না। এখন যেভাবে আমি বলছি, আমি গত 5 বছর আগে এভাবে এরকম ছিলাম না। ও দেখা গেল কি বিপরীত ক্যারেক্টার। তো যারা একটু আমার মনে হয় কি চুপচাপ কথা কম বলে, তারা মানে অপর পক্ষেরটা শুনতে পছন্দ করে। তো ও যে কথাগুলো বলতো না, আমার খুব ভালো লাগতেছিল তখন শুনতে। আর ও এক টানা কথা বলতে পারে, এক টানা। এমনও রেকর্ড আছে, ওর সাথে আমি টানা 13 ঘন্টা কথা বলেছি, 13 ঘন্টা। এবং এর মধ্যে আমি বেশিরভাগ সময় চুপ, ও কথা বলেছে। তো যাই হোক, কথা বলছে এরকম শুনছি সব গল্প। ইউনিভার্সিটির অমুক প্রফেসর, অমুক ইউনিভার্সিটি আমেরিকান, অমুক ইউনিভার্সিটির অমুক টিচার আমাকে একটা রেকমেন্ডেশন লেটার দিয়েছিল, ওই লেটারটা আমি কালকে নিয়ে আসবো তোমাকে দেখাতে, এই করতে পারতাম আমি একটা ফার্মাসিউটিক্যালে আছি। তারপর আমি ওর বায়োডাটাটা খুলে বাসায় দেখলাম। বায়োডাটা আসলে ইমপ্রেসিভ, মানে যে কেউ দেখলে ইমপ্রেস হবে বায়োডাটাটা দেখে। তবে একটা কথা আমাকে বলেছিল যে আমার কিন্তু পয়সা নেই। তখন আমি বলেছিলাম যে আমি কিন্তু কোনো ছেলেকে পয়সা দেখে বিয়ে করবো না, আমি জাস্ট তার কোয়ালিফিকেশনটা দেখবো, আর তার মনটা দেখবো, যে তার মনটা কেমন, তার ক্যারেক্টারটা কেমন। এই কথাটা আমি তাকে বলেছিলাম। আর আমি বলেছিলাম যে দেখেন, আমার বাবা মা খুব মানে সহজ সরল টাইপের, তো আমার উপরই ডিসিশন হবে আমি কাকে বিয়ে করব। তখন বললো কি, তাহলে তো এটা মানে খুব ভালো হয়, তোমার বাবা মার ডিসিশন যখন তোমার উপর চাপাই দিবে না, তখন খুব ভালো হয় তোমার ডিসিশনে, তাহলে তো তোমাকে ইমপ্রেস করলে তোমার সাথে আমার বিয়েটা হয়ে যাবে। তো এরকম গেল। তারপরের দিনও এরকম, মানে দেখা যায় 1 মাসের ভিতরে, আমার মার্চ মাসের 28, 29 তারিখ ওর সাথে দেখা হয়েছে। এই এপ্রিল মাসটা পুরোটাই দেখা গেছে সপ্তাহে 1 দিন বা 2 দিন ও আমার অফিসে আসতো, দেখা হতো, কথা হতো এরকম। তো মাঝখানে ওই যে আমার আন্টি যে বিয়েটা মানে বায়োডাটাটা দিয়েছেন, তো দেখা গেল কি ওনার কথা শুনলে ও একটু মানে খেপে যায়, আন্টির কথা শুনলে। তো আমাকে একদিন বললো কি যে শোনো, তোমার সাথে আমার বিয়ে হয় তাহলে এমনিতেই হবে, তোমার আন্টি যদি এর মাঝখানে আসে তাহলে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হবে না, উনি কিন্তু গন্ডগোল লাগাই দিবে বিয়েতে। আমি বলছি কেন? ওনার দ্বারাই তো তোমার সাথে আমার পরিচয়। তখন তুমি সম্পর্কটা মোটামুটি ইজি হয়ে গিয়েছে, ফ্রি হয়ে গিয়েছে। মানে দেখতাম কি শুধু আন্টির কথা এড়ায় চলতো। আমি বললাম যে তুমি তো আরো ওকে আন্টিটাকে বেশি আনতে চাইবা আমাদের যদি কিছু হয়, বিকজ যে তোমাদের গ্রামের বাড়ি ওদের গ্রামের বাড়ি একদম পাশাপাশি, তোমাদেরকে চেনে খুব ভালো করে, আর তোমার বোনের শ্বশুর বাড়ির সাথে ওনাদের খুব ভালো লিঙ্ক আছে আর কি। তো বলছে না, ওরা আসলে মানুষ ভালো না, দেখবা যে বিয়েতে একটা প্রবলেম করবে, তোমার সাথে আমার বিয়েটা হতে দিবে না, ওরা খুব জেলাস। আসলে কি সেই মোমেন্টে ও আমাকে যা বলতো আমি তাই শুনতাম, আমার কাছে তাই বিশ্বাসযোগ্য মনে হতো, আমার কাছে মনেই হতো না যে ও রং কিছু বলতে পারে। মানে এমন সে ওর মানে আমার সামনে ওর ইমেজটা তৈরি করেছিল, ও যেটা বলতো আমি মনে করতাম কি সেটাই। আর সবচেয়ে মনে হতো কি, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ একবেলা কাজে করে না, সে কখনো মিথ্যা বলতে পারে না, কাউকে ধোকা দিতে পারে না, কারোর সাথে বেইমানি করতে পারবে না, এই বিলিফটা আমার ছিল।
একবার হলো কি, আমার আন্টি আমাকে মানে ফোন করে বলল কি যে তুমি কি ওর সাথে দেখা করেছো? তা আমি বললাম, সত্যি কথা বললাম যে জি আন্টি, দেখা করেছি, ও আমার অফিসে এসেছিল। তো তোমার কেমন লেগেছে? খুব একটা খারাপ লাগে নাই, আমার খুব ভালো লাগে নাই, মানে আমি হাসলাম। তো তখন আমার আন্টি বলল কি যে আচ্ছা শোনো, একটা কথা বললে, এটা তো বিয়ের ব্যাপার, তাহলে তো এটা তো মুরব্বি টুরব্বি নিয়ে, মানে গার্জিয়ান নিয়ে করলে ভালো হয়, তাহলে চলো আমি ওকে বলি, ফোন করি, তোমার সাথে আমি থাকবো, তোমরা দুজন কথা বলবা, এবং ওকে জিজ্ঞেস করবো ওর বাবা মার ইচ্ছা কি, বা ওর বাবা মা যদি তোমাকে দেখতে চায় ওখানে আমি ডাকাবো, ওর বাবা ওকে বলবো ওর বাবাকে নিয়ে আসতে। তো আন্টি ওরে ফোন করে বললো যে তোমার কাউকে নিয়ে আসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। তো একবারই মুখোমুখি কথা হয়ে যাক, যা জানার যা বোঝার তোমাদের বুঝে নাও। তো ও করলো কি, একটা মলে আসলো ওর বোনকে নিয়ে, আর আমি গেলাম আমার আন্টিকে নিয়ে। আসার পরে আমার আন্টিটা আবার খুব স্মার্ট, খুব ক্লেভার। তো সে ডিরেক্টলি তাকে বলল কি, আচ্ছা তুমি যে আমেরিকা এত বছর ছিলা, পড়াশোনা করেছো বলতেছো, তো এগুলো ডকুমেন্টস কোথায়? বিয়েটা তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আর তুমি এত বছর এখানে কি করেছো আসলে তো আমরা জানি না। আমরা চাইলেই খোঁজ খবর নিতে পারি, বাট ওইটার চেয়ে এটা ভালো না যে তুমি নিজে থেকে আমাদের সবকিছু দিচ্ছ বা দেখিয়ে দিচ্ছ। খুব বলতেছে না আন্টি এটা কি বললেন আপনি, আমি কেন দিব না, এই না সে না, খুব মানে ইয়ে করতেছে। তো তখন বলতেছে কি যে আন্টি একটা জিনিস আমি সব দিব, আমার কথা আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনারা গেইনার হবেন, আর যদি অবিশ্বাস করেন আপনারা লুজার হবেন। আমার আন্টি বললো কি যে লুজার হবো মানে, বলে কি আমি যদি প্রুফ দেখাই আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আমি কি করেছি, প্রুফ দেখালে কিন্তু আমি আপনার মানে ভাগ্নিকে আর বিয়ে করব না। আর যদি প্রুফ না দেখে আমার কথা বিশ্বাস করে আমাকে পছন্দ করে আপনার ভাগ্নি আমাকে বিয়ে করে, ও যদি আমাকে বিয়ে করে তাহলে ও গেইনার হবে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর স্টোরি, আই থিঙ্ক এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, তার আগেই তো আপনি মোটামুটি অ্যাফিলিয়েটেড হয়ে গিয়েছেন মনের দিক থেকে। হ্যাঁ, মনের দিক থেকে অনেক ব্যাপারে মানে অনেকটা ইয়ে হয়ে গিয়েছে আসলে। তো তারপরে এই কথাটা যখন বললো, তো বলার পরে তো আমার আন্টি বললেন কি, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমার আব্বা আম্মাকে তো আনলা না? তো ও বললো কি যে এখান থেকে আমাদের বাসা তো বেশি দূরে না, আমার আব্বা আম্মা আমার বোনের বাসাতে আছে, চলেন আন্টি আমি দেখা করে আসি, মানে খুব উৎসাহ নিয়ে। তা আন্টি বললো কি চলো যাই দেখা করে আসি, মানে আমার হাত ধরে একটু মানে ইয়ে করলেন, ইশারা করলেন, চলো যাই দেখে আসি। তা আমি একদম এটার বিরুদ্ধে ছিলাম যে আমি যাব কেন, আমি তো মেয়ে, ওর বাবা মা আসবে আমার বাসায়, যেটা নর্মালি হয়, হ্যাঁ আমি যাব কেন? তো আমার আন্টি বললো কি চলো কিছু হবে না, চলো। তো আমাকে এটা বললো, তো একটা ট্যাক্সি ক্যাব নিল, নিয়ে আমরা ওর বোনের বাসায় গেলাম। ওখানে ওর বাবাও ছিল, মা ছিল, ওর বোন ছিল, ওর বোনের হাজবেন্ডটাও ছিল। তো বসলাম, বসার পরে খুব টুকটাক কথা হলো, মানে আমাকে তেমন কিছু ওর বাবা মা জিজ্ঞেস করে নাই। ওর বাবা মাকে ডাক দিল, বললো এই যে এরকম। তারপরে দেখা গেল আন্টির সাথেই ওরা কথা বলছে, কনভারসেশন চলতেছে, দেশের অমুককে চেনেন কিনা, অমুক বাড়ির অমুক এটা করতেছে, দেখা গেছে পরিচিত বের হয়ে গিয়েছে। তো কথা বলে আমরা ব্যাক করলাম, বাসায় ব্যাক করলাম। তা আন্টি আমাকে পরে ফোন দিয়ে বললো যে কি মনে হলো তোমার? আমি বললাম যে কি মনে হলো সেটা না, মানে তখন আমার মনে হচ্ছে কি আসলেও মনে হয় আন্টি থাকলে আমার বিয়েটা একটা গ্যাঞ্জাম লাগবে, উনি এত কিছু দেখতে যাচ্ছেন কেন, এত ডকুমেন্টস, আপনার অপোনেন্ট বা শত্রুর মতো কিছু একটা মনে হচ্ছে। হ্যাঁ, মানে অত বেশি না, তারপর মনে হচ্ছে উনি একটু পেঁচাচ্ছেন আসলে বেশি। তো ও তো প্রায় রোজই ফোন দিত, রোজ রাত্রে অনেক ঘন্টার পর ঘন্টা কথা হতো, ঘন্টার পর ঘন্টা হিস্ট্রি বলতো। আর ওর হিস্ট্রিটা হচ্ছে কি, ও আমেরিকা যাওয়ার আগে অনেকদিন মানে মিডিয়াতে কাজ করেছে, একটা পত্রিকা অনেকদিন ফ্রিল্যান্স কাজ করেছে। তো ওগুলার একটা রাজনৈতিক যে ওর ব্যাকআপ ছিল, একটা স্ট্রং ব্যাকআপ, ওগুলা বলতো। একটা মানে আমাদের বাংলাদেশের যে দুইটা প্রধান রাজনৈতিক দল আছে, এই একটা রাজনৈতিক দলের সাথে ও একদম ডিরেক্টলি ইনভলভ ছিল খুব ভালোভাবে, এবং ওই রাজনৈতিক দলের উঁচু সারির কয়েকটা নেতা একদম ও ডান হাত ছিল। এটা মানে আমেরিকা যাওয়ার আগে। আসলে ও যে আমেরিকায় যেতে পেরেছে, আমেরিকায় গিয়ে থাকতে পেরেছে, এটার একমাত্র মানে কারণ হচ্ছে ওই নেতারা ওকে অনেকভাবে হেল্প করেছে, আসলে ভিসার ব্যাপারে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। তো ওই গল্পগুলো সে করতো যে তুমি তো জানো না আমার হোল্ড কত, আমার ব্যাকআপ কতটা গভীর, আমি এই করেছি, আমি রাষ্ট্রীয় প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম, আমি লাইভ কমেন্টারি দিতাম, আমি এত বছর সাংবাদিকতা করেছি, এটা করেছি। আমার মনে হতো কি, আর এই আমি মানে উইথ মাই মানে ডিপ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি, এই যে মানে জার্নালিজম বা জার্নালিস্ট এই প্রফেশনটার প্রতি কিন্তু সবারই একটা ইয়ে থাকে, মানে কি বলবো, একটা রেসপেক্ট যেটাকে বলে, যে সবাই অনেক কিছু করতে পারে, বাট এই প্রফেশনের মানুষগুলা একটু
ট্রু মানে ডিসঅনেস্ট, টোটালি ডিসঅনেস্ট কখনোই হবে না, বা রং ইনফরমেশন কখনোই দিবে না, এরকম একটা বিলিভ ছিল। তবে এখন তো শুনি অনেক ইয়েলো জার্নালিজম হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আর প্রতিটা ও একটা ব্যাপার আমি মানে লক্ষ্য করেছি, ও কোন একটা বিষয় যদি অল্প জ্ঞানও থাকে এটা কেউ ধরতে পারবে না, খুব সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারে এবং ইমপ্রেস করতে পারে যে আমি এই ব্যাপারটা অনেক জানি। তো এর মধ্যে ওর ভাই এবং ভাবিকে নিয়ে একদিন আসে মলে, আমাকে বলে তুমি অফিস শেষ করে চলে আসো। তা আমি গেলাম, তো ওর ভাই আমাকে ডিরেক্টলি বলছে কি, শোনো তোমরা বিয়ে করবা, চলো আজকে তোমাদের বিয়ে করে দিই। আমি এইভাবে বিয়ে করবো কেন, আমি কি ওর সাথে কি আমার অ্যাফেয়ার অনেক বছরের, বা আমার বাবা মা রাজি না, ওর বাবা মাও রাজি না, এরকম একটা সিচুয়েশনে আমরা এখন কোনো উপায় নেই, আমি বিয়ে করবো। ভাইটা বলছে কি ও তো চলে যাবে, চলে গেলে কিন্তু সহজে আর আসা যায় না, তুমি কিন্তু অনেক বড় একটা জিনিস লুজ করবা। তো তুমি এক কাজ করো, যদি বিয়ে না করতে পারো তাহলে আজকে আংটি তোমরা চেঞ্জ করো। তো আমি বললাম আংটি যে মানে রিং যে চেঞ্জ করবো এটার তো কোনো ইয়ে নাই, আমি তো যে কোনো মুহূর্তে অস্বীকার করতে পারি, ও যে কোনো মুহূর্তে অস্বীকার করতে পারে। তো বলছে তাহলে কি তুমি কিছুই করবা না? মানে ওর ভাই কিন্তু এর মধ্যে অনেকবার আমাকে ফোন দিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতো, মানে ওর কথাগুলো ওর ভাই বলতো, বলে কিনা আমি তো ওকে চিনি, আমার ভাই তো, আমি বুঝি ওকে, তো ও যদি এবার মানে তোমাকে বিয়ে করতে না পারে তাহলে মনে হয় না আর ব্যাক করবে, খুব কষ্ট পাবে। মানে আমাকে যে ইমোশনালি ইয়ে করছে পুরো ফ্যামিলি মিলে, এটা আমি তখন আমার মনে হতো কি আসলে মনে ও আমাকে খুব পছন্দ করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, তো বিয়ে করলে আমাকেই করবে। বললাম না আমার বাস্তব বুদ্ধিটা খুব কম ছিল, মানে অনেকে মনে করবে যে এরকম একটা মেয়ে এত এডুকেটেড, এত প্রফেশনাল জব করেছে, খুব স্মার্ট মনে হয়, কিন্তু বুদ্ধির দিক দিয়ে আমি আসলে খুব কম ইয়ে ছিলাম, ইম্যাচুরি মনে হয়েছিলাম। আপনার যে ব্যাপারগুলো ঘটছে আপনি কি আপনার ফ্যামিলিতে জানিয়েছিলেন যে এরকম একটা ব্যাপার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার বাবা মা তো জানে, আমার বোন জানতো, আমার বড় বোন জানতো যে একটা ছেলের সাথে। তারা কি বলতো, সাপোর্ট করতো? তাদের শুধু একটা কথা ছিল, যেমন আমার বড় বোনটা, আমার বাবা মা তো ওরকম এই বিষয়টা ইয়ে ছিল না, আমার বড় বোন, আমার বড় যে দুলাভাইটা ছিল, সে বলতো কি যে ঠিক আছে সবকিছু শুনলাম, সবকিছু ওকে, কিন্তু ওই যে আন্টির কথাটাই বলতো, ছেলেটাকে বলো তার ডকুমেন্টস গুলো দিতে, প্রুফ গুলো দিতে। আমার বোনটাও ভালো বলেছে, লজিক্যাল একটা কথা, যে ও যেখানে জব করে ওর ফোন নাম্বারটা একটু দিতে বলে আমি একটু কথা বলবো। তা আমি ওরে ফোন করে যখন বললাম আমার বোন তো অফিসের নাম্বারটা চাচ্ছে একটু ফোন করবে, তখন সে খুব রাগ হলো, বৃষ্টি ভাষায় বললো কি তুমি কি আমাকে ফ্রড মনে করো, তোমার ফ্যামিলি কি আমাকে ফ্রড মনে করে যে তোমরা আমার ফোন নাম্বার চেয়ে এখন ওইখানে ফোন দিবা? এটা কি বাংলাদেশ যে যেখানে সেখানে ফোন দিয়ে একজনের সম্বন্ধে জানা যায়? যদি বাংলাদেশ থেকে তোমরা ফোন দাও ওরা তো না জানি মনে করবে কি আমি কি করেছি, এমনিতেই আমি বাংলাদেশ থেকে গিয়েছি, মুসলমান আমি, এমনিতেই আমরা খুব ইয়েতে থাকি ওইখানে, তো ওরা তো না জানি কি মনে করবে যে আমি না জানি দেশে কি করে এসেছি আকাম কুকাম, তোমরা কি ভাবতেছো আমারে? এই মানে দেখলাম খুব দাপটের সাথে আমার সাথে বিহেভ করলো। আমার বলতেছে আসলে তুমি বেকুব একটা বোকা, নাহলে তুমি সব ইয়ে করতে পারো, আর তোমার বোনই বা কিভাবে এগুলো বলে, আর তুমি যদি চাও আমাকে বিয়ে করতে ডিরেক্টলি ফ্যামিলিকে বলো যে আমাকে বিয়ে করবে, আর যদি না চাও তাহলে এটাও বলো, আমি মানে নিজেকে এতটা ছোট করবো না যে পুরো দেখি একটা মেয়েকে আমি বিয়ে করবো। ওকে। তো তখন আমি আমার ফ্যামিলি, আমার বোন, আমার বাবা আমাকে বললাম যে না তোমরা যেটা মনে করতেছো এটা না। তখন আমার বোন বলে কি তাহলে দিতে অসুবিধা কি ওর? তো আমাকে একদিন রাত্রেবেলা আমাকে ফোন করে বললো কি তুমি কালকে সকালে কাজে অফিস আসতে পারবা? কেন? মনে হচ্ছে তোমার আমার বিয়েটা কেউ চায় না, আমার ফ্যামিলি থেকেও মানে ইয়ে করবে, তোমার ফ্যামিলি থেকেও মনে বাধা দিবে, দেখা যাবে আমি বিয়ে না করিয়ে চলে যাব, পরে কিন্তু আমাকে পাওয়াটাও না, চলো আমরা বিয়ে করে ফেলি। তার মানে আপনি ফ্যামিলির যে স্ট্যান্ডটা ছিল, মানে দুই জায়গা থেকে দুই ফ্যামিলির যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডে আপনি ছিলেন না, এটা কনফিডেন্টলি বলা যায়, কারণ আপনি অলরেডি তাকে ফল ইন লাভ। এটা তো আপনি অস্বীকার করার কোনো উপায় নেই। না, অস্বীকার করার উপায় নেই, কারণ তখন দেখা যেত একদিনও ফোন না দিলে আমার খারাপ লাগতে থাকতো। কতদিনের সম্পর্ক ছিল? এটা 1 মাস। মাত্র 1 মাসই এত বেশি? সারাটা জীবন আপনি কোন ছেলেকে কাছে আসতে দিলেন না, অথচ উইদিন 1 মান্থ ইউ জাস্ট ফল ইন লাভ। এবং আমার মনে হয় যে ভয়াবহ রকমের একটা রিস্ক আপনি নিয়ে ফেলেছেন। হোয়াটএভার, যাই হোক, আমি জানি না স্টোরি সামনের দিকে কোন দিকে যাবে। তারপর কি হলো? তো বললাম না একদিন ফোন না দিলে আমার অস্থির লাগা শুরু করতো, আমি ফোন দিতাম তখন যে কেন ফোন দাও নাই কেন। ও প্রায় বলতো কি যে আমি তো বাংলাদেশের ছেলে, ঢাকার ছেলে, আমার ঢাকার বাড়ির অ্যাড্রেস তো তোমরা জানোই, যাও আমার বাবা মার সাথে কথা বলো, তোমরা ওইখানে কি খোঁজ খবর নিবা। আমার বন্ধুলা ভাই বললো কি ঠিক আছে তাহলে ওর ফ্যামিলিকে আসতে বলো আমাদের বাসায়। সবাই আসলো আমাদের বাসায়। আসার পরে আমি খুব এক্সাইটেড ছিলাম সেই মোমেন্টে। তো ওর মা আমাকে জিজ্ঞেস করলো কি কোরআন শরীফ পড়তে পারো প্রথম দেখাতে? তা আমি বললাম কি হ্যাঁ পড়তে পারি। পড়ো নাকি শুধু অফিসই করো, এরকম একটা ভঙ্গি ছিল কথা। তা আমি কোনো উত্তর দিইনি। ও প্রথম দেখাতে আমাকে বললো কি পা ধরে সালাম করতে, তো ওর বাবা আর মার পা ধরে সালাম করছি। তা আমার মানে হবু শাশুড়ি যে উনি আমাকে ইশারা দিচ্ছেন
যে আমার যে মানে ভাসুর, হবু ভাসুর, ওর বড় ভাইয়ের বউকেও সালাম করতে পায় ধরতে। তাই আমি ব্যাপারটা জাস্ট মানে দেখেও না দেখার ভান করে আমি শুধু আমার হবু শাশুড়কে সালাম করে আমি চলে আসলাম, মানে বসে রইলাম সোফার মধ্যে। তো আমাকে এই প্রশ্নটা করলো, তার নানান আলাপ আলোচনা হচ্ছে, এই করছে সেই করছে, তো ও চুপ করে বসেছিল, ও তেমন একটা কথা বলেনি। তো আমি একটু যোগ করি এই ফাঁকে, সেটা হচ্ছে বাংলাদেশের আমরা যারা তৃতীয় বিশ্বের দেশে বসবাস করি, বিশেষ করে আমাদের অনেকেরই এই ধরনের এক ধরনের মানসিকতা থাকে, সেটা হচ্ছে ছেলে কি করে, ছেলে কোথায় কি করে সেটা জানার কোনো দরকার নেই। ছেলে কি করে, ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, ছেলে কি করে, ছেলে ইউকেতে থাকে, ছেলে কি করে, ছেলে আমেরিকাতে থাকে, আর কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। ছেলে যে আমেরিকাতে থাকে এটাই তার যোগ্যতার জন্য যথেষ্ট। যাই হোক, এরকম অহরহ ঘটনা নিশ্চয়ই পাওয়া যাবে। আজকে লুনার মাধ্যমে যে ঘটনাটা বের হয়ে আসছে, এরকম অহরহ ঘটনা নিশ্চয়ই পাওয়া যাবে, খুঁজলে না খুঁজলে। তো যাই হোক, আমি তখনও বুঝি নাই, আমি তো মোটামুটি ওর ইয়েতে প্রায় বলতে গেলে পাগলই আসলে, ওকেই বিয়ে করবো, আর যদি চলে যায়, বাইরে চলে যায়, তাহলে ওর জন্য ওয়েট করবো, এরকম একটা প্ল্যান আপনার মনে প্ল্যান ছিল। তো আমার সাথে যখন কথা বলতো না ও, তখন দেখতাম যে বিভিন্ন মেয়েদের প্রসঙ্গে কথা বলতো, বা বলতো যে তোমার বন্ধু বান্ধব বান্ধবীরা নাই, কি করে ওরা। আমি লক্ষ্য করেছি কি ওর মানে এস্টাবলিশ মেয়ে যেটাকে বলে, যে খুব ভালো জব করছে, খুব পড়াশোনা, এরকম মেয়েদের প্রতি একটা ওর ইয়ে ছিল, অ্যাট্রাকশন ছিল। যেমন আমাকে জিজ্ঞেস করো তোমার অমুক বান্ধবীটা কোথায় আছে, ও তুমি না বলছিলা যে ওইখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওইখানকার এই, তো ও কি একদিন কথা বলাই দিও না ওকে, তোমার বান্ধবীটার সাথে কথা বলবো। আমি কেন, তুমি কথা বলবো কেন? আল্লাহ, মানুষের সাথে পরিচিত থাকা তো ভালো, আমি তো বাইরে থাকি, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, অনেকদিন ধরে ডিটাচ হয়ে গেছি, তো যারা একটু প্রতিষ্ঠিত সমাজের ভালো ভালো পজিশন আছে তাদের সাথে একটু খাতির টাতির রাখতে হয়, বুঝছো, কখন কাকে কোন সময় প্রয়োজন পড়ে যায়, তুমি তো এগুলো বোঝো না। আর কথা আমার একটু বোকাই বলতো, তুমি তো আসলে এগুলো বোঝো না। আমি মনে করতাম ও যা বলতো, আমি বললাম না, যা বলতো আমি সেটা অন্ধ চোখে বিশ্বাস করতাম। ইভেন ও এমন একটা সিচুয়েশন করলো যখন ও বুঝতে পারলো যে আমার বোন এবং আমার দুলাভাই যদি এই বিয়েতে বাধা দেয় তাহলে বিয়েটা হবে না, ও করলো কি আমাকে এমন ভাবে মেন্টালি ইয়ে করতে লাগলো যে তোমার বোন এবং তোর দুলাভাই তোমার শত্রু, আমি তোমার দুলাভাইয়ের চেয়ে বেশি কোয়ালিফাইড, তো এই জন্য তোমার দুলাভাই করছে কি মানে আমাকে বাদ দিতে চাচ্ছে, যাতে আমি তো ওনার চেয়ে বেশি কোয়ালিফাইড, এই জন্য উনি হিংসা করছে, জেলাস, উনি কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হতে দিবে না। তো তুমি কিন্তু ওনার কথা শুনবা না, শুনলে কিন্তু তুমি মানে সব শেষ, তুমি কিছুই পাবা না লাইফে। দেখলাম কি আমার ফ্যামিলির মেম্বারের প্রতি সে আমার বিষিয়ে তুলছে আমার মনটাকে, তোমার বোনও জেলাস, তুমি তো চেনো না তোমার বোনকে, বোনরাও কিন্তু জেলাস করে, কার হাজবেন্ড ভালো কার হাজবেন্ড একটু খারাপ, তোমার বোনও কিন্তু চাচ্ছে তোমাকে মানে একটু লোয়ার কোয়ালিফাইড ছেলের কাছে বিয়ে দিতে, তুমি এত মানে আমেরিকায় যাবা, এত ভালো ছেলে বিয়ে করবা, ইঞ্জিনিয়ার ছেলে, এটা চাচ্ছেই না কোনোভাবে তারা, এরকম বোঝাতো। তবে আমি একটা জিনিস তাকে বললাম যে আমি যদি বিয়ে করি আমার বাবা মার সম্মতিতে করব, তোমার বাবা মা আসবে, কিন্তু আমি কোনো দিন কাজে অফিসে গিয়ে বা কোনো কারো অমতে আমি বিয়ে করবো না। তো এর মধ্যে একটা কথা বলি, মানে আমার জীবনের অনেক কিছুই হয়তো বা আমি পাই নাই বা আমি বঞ্চিত হয়েছি, বাট আল্লাহ আমাকে একটা জিনিস আমাকে উপহার দিয়েছেন আমার জীবনে, আমার বন্ধু ভাগ্য খুব ভালো। আমার জীবনে যতগুলো ফ্রেন্ডই আসছে খুব ভালো, তার মধ্যে একজনের কথা যদি আমি এখন মেনশন না করি তাহলে অন্যায় করা হবে, আর আমি তাকে বাদ দিয়ে আসলে জীবনের আমার কোনো গল্পই সম্পূর্ণ হবে না। আমার স্কুলের এক ফ্রেন্ড, আমার বান্ধবী, আমি যে আজকে প্রোগ্রামে এসেছি, আমি কি পড়বো, আমি কিভাবে যাব, রিক্সায় যাবো আসবো নাকি সিএনজিতে, সেটাও সে ডিসাইড করে দিয়েছে, সে আমাকে বলেছে। ওকে, হাই হ্যালো লিসনারদের পক্ষ থেকে, কথা বন্ধু কিবরিয়ার পক্ষ থেকে আপনার ফ্রেন্ডের জন্য। যখন মানে আমার হাজবেন্ডের সাথে আমার এরকম কথাবার্তা হচ্ছে, হবু হাজবেন্ডের সাথে, ও তখন দেশের বাইরে ছিল, ওরও তখন বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে, মাত্র 2 মাস আগে বিয়ে হয়েছে, ওরা হানিমুনে গিয়েছিল আসলে ওর হাজবেন্ডের সাথে। তো দেশে আসার পরে আমি ওকে বললাম যে দোস্ত, এরকম দোস্ত রাখতাম আর কি, মেয়ে হলো দোস্ত রাখ, যে আমি তো এরকম একটা করে ফেলেছি, আমি অনেক মেন্টালি ওর প্রতি উইক হয়ে গিয়েছি, ইনভলভ হয়ে গেছে, এখন তো এছাড়া উপায় নেই, তোর দায়িত্ব হচ্ছে আমার বাবাকে কনভিন্স করবি, আমার বোনকে কনভিন্স করবি তুই। তো ও বললো কি যে তাহলে আমি কথা বলি না, একটু দেখি না কেমন। তো কথা বললো, তো আমার বান্ধবীটার সাথে কথা বললে না, ও আমার বান্ধবীকেও মোটামুটি ইয়ে করে ফেললো। আমার বান্ধবী বললো ছেলে ভালো, কথাবার্তা সব দিক দিয়ে ভালো আছে, বাট ও যে একটাই প্রবলেম যে আসলে আমেরিকা অ্যাকচুয়ালি ও কি করেছে এটাই তো অজানা আমাদের। তখন আমি বললাম, মানে তখন আমার মনে হলো কি যে এসব ঝামেলা যাতে আর কথাটাই না ওঠে, কথাটা উঠলেই তো প্রবলেম, কথাটা যাতে না ওঠে। তা আমি বললাম যে এখন তোর দায়িত্ব, তুই কি করবি। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা মা ওকে মানে মনে করে যে আমার 2টা মেয়ে না, আমার 3টা মেয়ে, আমরা 2 বোন না, ওকে মানে একটা মেয়ের মতোই মনে করে। তো ও বললে যে আমার বাবা মা বা আমার বোন কনভিন্স হয়ে যাবে, এটা কনফার্ম ছিলাম আমি। আর ও তো বলতেছে, ছেলে তো বলতেছে যে আমার কোনো প্রবলেমই না। তো আমার বান্ধবীটা আমার বাবা মাকে কনভিন্স করে
যেহেতু ওর আসলে এতদিন কাউকে বলে নাই যে কাউকে পছন্দ, বা সে এখন যেহেতু বলছে একটা ধাক্কা খাবে, ঠিক আছে দিয়ে দেন, বিয়েটা হয়ে যাক, ওরা যখন পছন্দ করতেছে হয়ে যাক। তো আমাদের এপ্রিল মাসের 29 তারিখে বিয়ে হলো। 29 তারিখে বিয়ে হয়ে গেল। কত সাল? 2005। ওকে। ওই 29 এপ্রিলে প্রলয়ঙ্কারী একটা ঝড় হয়েছিল উপকূলীয় অঞ্চলে আমাদের। তো ওই ঝড়টা আমার লাইফে শুরু হলো ওই রাত্রি। তো ও প্রথমে বললো কি যে ঠিক আছে বিয়েটা হবে খুব মানে অর্ডিনারি, মানে ঘরোয়া ভাবে বিয়েটা হবে, মানে জাঁকজমক কিছুই না, আমি বিয়ে করে তোমাকে রেখে মানে আগদ যেটাকে বলে কাবিন, আগদ যেটা বলে সেটা হবে, তারপর আমি ব্যাক করে বড় করে অনুষ্ঠান করব, আমরা মিলে একটা ইয়ে করবো, প্রোগ্রাম করব। আসলে তেমন একটা সময় ছিল না যে ওরকম প্রিপারেশন। তো 29 তারিখে বিয়েটা হলো, বিয়েতে আসলো। ও তার আগে যেটা প্রবলেম করলো, 29 তারিখ সকালবেলা সে যে প্রবলেমটা করলো, দেনমোহরের যে ব্যাপারটা থাকে, তো ওরা বললো কি যে একটা ব্যাপার ক্লিয়ার করে নেই। ওর ভাই ফোন করছে, করে বললো একটা ব্যাপার ক্লিয়ার করে নেই, আমরা দেনমোহরে 1 লাখ টাকার বেশি করব না, কারণ আমার বিয়েতে আমার বাবা 1 লাখ টাকা করেছে, তো আমার ভাই যেহেতু, আমার বাবা বলছে যে 1 লাখ টাকার বেশি করবে না। তো তখন কিন্তু 1 লাখ টাকা হতো না, আসলে 1 লাখ টাকা অনেক আগেই হতো। তা আমার বোনেরই 5 লাখ টাকায় হয়েছিল, তার 2 বছর আগে যে বিয়ে হয়েছে। তা আমার মাকে আমি বললাম এটা, আমার বাবাকে, বাবা বললো যে ওরা যখন বলছে যে ওর বড় ছেলের 1 লাখ হয়েছে দেখে ছোট ছেলের, তা আমিও তো সেটা বলতে পারি, আমার বড় মেয়ের এত টাকায় হয়েছে, আমার ছোট মেয়েটাকে আমি এভাবে দিব। আর ওর সমস্যাটা কি? ওর তো সমস্যা নাই এটা নিয়ে, ও আমেরিকায় থাকে, ওর তো সামর্থ্য আছেই, আর এরকম আমি ভাববো কেন যেটা হবে না বা ব্রেকআপ হয়ে যেতে পারে। তো ও করলো কি এই ব্যাপারটারে একটা মেজর ইস্যু করে বিয়ের দিন সকালবেলা, বিয়ে রাত্রে হবে, সকালবেলা একটা বিরাট একটা ইয়ে করে ফেললো, গন্ডগোল করে ফেললো। ওর ভাবিরে দিয়ে ফোন করে আমাকে বললো কি যে তোমরা যদি 1 লাখ টাকায় রাজি না হও তাহলে ও বলছে বিয়েটা ক্যান্সেল করে দিতে। তখন কিন্তু অলরেডি আমার আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়ে গেছে, রেস্টুরেন্ট বুকিং দেওয়া হয়ে গেছে, শপিং করা শেষ, সব শেষ। আমি বললাম কি ভাবি আপনি এটা কি কথা বললেন, শুধু টাকার জন্য, মানে দেনমোহরের টাকার জন্য বিয়েটা ক্যান্সেল, এটা ও বলেছে? তখন বলে কি হ্যাঁ ও বলছে। তা আমি বললাম ওকে ফোনটা একটু দেন তো, ফোনে আসতে যাচ্ছে না, আমার সাথে কথা বলতে যাচ্ছে না। আমি ওকে একটু ফোনটা দেন তো। তো দেখা গেল 5 মিনিট পরে ও ফোনটা ধরলো, ফোনটা ধরে বলতেছে, আমি কি বললা তুমি এটা? বলে কি না আমার বাবা হাজি বানু সজ করে আসছে, সে বলে যে দেনমোহরের টাকা শোধ করে দিতে হয় বিয়ের দিন রাত্রি, তা আমি এখন এত টাকা পাবো কোথায়, কি জানো তুমি 1 লাখ টাকায় যদি রাজি না হও তাহলে কিন্তু, মানে দেখলাম খুব একটু রাফ কথা বলছে, মানে একটু মন মেজাজ তার খারাপ, যে ইয়ে হবে না বিয়েটা, যাক গন্ডগোল যখন লাগছে লাগুক, দরকার নেই এই সে। তখন তো আমি আসলে হয়ে গেছি, ফেসে গেছি না, আমার বাবা মা সব গেছে। আমি তখন বললাম কি আচ্ছা ঠিক আছে, তোমার কথা বাদ দাও, আমার বাবা মার কথা বাদ দাও, ঠিক আছে 2 লাখ টাকায় তুমি করো, কাবিন করো, রাজি আছো? বলকি হ্যাঁ রাজি আছি, বাট 1 লাখ টাকা কিন্তু আমি দেখাবো, মানে পরিশোধ হয়ে গেছে, এটা কিন্তু আমি দেখাবো কাবিন নামায়। আমি তোমার যা ইচ্ছা করো, তুমি আসো, এসে করো। আচ্ছা, তারপরে বিয়ের অনুষ্ঠানে গেলাম, খুব ওদের মানে ক্লোজ আত্মীয় স্বজন কিছু আসলো, আমারও কিছু ক্লোজ আত্মীয় স্বজন, বিয়েটা হলো, হওয়ার পরে যার যার বাসায় চলে গেলাম আমরা। This track was downloaded from FusionBD.com. ওর বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। কোনো বাসর না, কিছুই হয়নি, ও চলে গেল ওর বাসায়, আমার বাসায় আমি চলে আসলাম। পরে শুনতে পেরেছিলাম যে বিয়ের গল্প বললেন, আর আমরা তো একটা বাসর, সুন্দর একটা বাসর রাতের জন্য অপেক্ষা করছিলাম, আপনি তো সবাইকে হতাশ করে দিলেন। ওকে আচ্ছা ঠিক আছে। পরে আমি জানতে পেরেছি এটা আমার শাশুড়ির কারণে হয়নি, আমার শাশুড়ি চাচ্ছিল না যে আপনাদের কোনো বাসর রাত, ওনার ইচ্ছা ছিল, ও তখন ছিল কি আমার যে তারিখে বিয়ে হয়েছে তার 1 সপ্তাহ পরে তার ডেট ছিল চলে যাবার, আমার শাশুড়ির ইচ্ছা ছিল নেক্সট টাইম এসে প্রোগ্রাম করে আমাকে, হ্যাঁ প্রোগ্রাম করে তারপরে ইয়েটা হবে। সেই দিন রাত্রে যাওয়ার পরে আমি চেঞ্জও করতে পারিনি, আমার বিয়ের সাজটা তখনও আছে। সে আমাকে ফোন করলো, ফোন করে বললো তোমরা এটা একটা কাজ করলা। আমি বললাম কি কাজ হয়েছে? বলে কি তোমরা এত ফকিরের মতো একটা বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করলা। ফকিরের মতো কি, একটা চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে একটা বিয়ে হয় মেনু যা থাকে সেগুলাই হয়েছে। বলে কি যে না আমরা এগুলো এক্সপেক্ট করি নাই, আমরা করেছিলাম অনেক জাঁকজমক। আমি বললাম কি তুমি তো আমাকে বলেছো যে খুব ছোটখাটো একটা ঘরোয়া প্রোগ্রাম করে জাস্ট এখন হবে বিয়েটা, পরে পরবর্তীতে অনুষ্ঠানটা হবে। আর আমি তো অনেক কষ্ট করে আমার বাবা মাকে কনভিন্স করে আমি করেছি, তুমি আমার দিকটা দেখবা না, আর এগুলো তো কোনো ফ্যাক্টর না। এখন বলতেছে না আমি, আমার ফ্যামিলি আমাকে অনেক কথা শোনাইছে, আমার মার মন অনেক খারাপ হয়েছে, তো এটা নিয়ে আমাকে খুব ঝাড়াঝাড়ি করলো বিয়ের রাত্রে। খুব কোথায় বাসর?
তার আগে গন্ডগোল শুরু হয়ে গেল। ও এটা দাও নাই, তুমি যে মানে আমাকে ইয়েটা দিয়েছো, মানে বিয়ের কাপড়টা দিয়েছো, শেরওয়ানিটা বা এটা কি আমার মতো আমেরিকায় থাকা একটা ছেলের জন্য এটা কি যথাযোগ্য হয়েছে? তুমি যে আমাকে একটা দিয়েছো, ঘড়ি দিয়েছো, এই ঘড়িটা কি আমার পরার মতো, আমার মতো ছেলের জন্য ফিট হচ্ছে? এটা তোমার বাবা যে আমাকে একটা ঘড়ি পরাই দিল, তোমার বাবা যে আমাকে আংটিটা দিল, সেটা কি আমার যোগ্যতা সম্পন্ন হয়েছে, আমার মতো হয়েছে, আমার স্ট্যাটাসের সাথে মানায় জিনিসটা? এইগুলা নিয়ে তা আমি অনেক কাঁদলাম। আমার বাসর রাতটা গিয়েছে কেঁদে, সারাটা রাত আমি কাঁদলাম। সেদিন রাত্রে আমাকে বললো তোমার ভাইকে পাঠিয়ে দিও আগামীকাল, আম্মা বলছে তোমার ভাইয়ের সাথে আমি যাবো তোমাদের বাসায়, কালকে থাকবো তোমাদের বাসায় আমি। তাই আমি বললাম ঠিক আছে ওকে। তো পরদিন মানে সকালবেলা উঠলাম একদম ফ্রেশ মাইন্ডে, মনে হলো যে আজকে আমার বাসর হবে, আমি ঘর গুছাতে শুরু করলাম। মানে ও আবার খুব মানে দেখা গেছে খুঁতখুঁতে টাইপের, তো আমি ঘর গুছাতে, আমার বেডরুমটাকে গোছাতে লাগলাম, কি করে তাকে ইমপ্রেস করা যায়, মানে কোন জিনিসটা তার ভালো। আমেরিকায় থাকে, ওর তো আমাদের এই এনভায়রনমেন্টটা পছন্দ না হতে পারে। পুরো ঘর আমি চেঞ্জ করলাম, আমার যে বেডটা থেকে শুরু করে আমার ড্রেসিং টেবিল, আমার পড়ার বইয়ের যে ছিল, র্যাকটা ছিল, সেটা পর্যন্ত আমি চেঞ্জ করেছি। কার্পেট আনিয়েছি, নতুন কার্পেট আনিয়ে, কারণ ও তো আমাকে আগে বলে নাই প্রিপারেশন নেওয়ার, আগের দিন রাত্রে, বিয়ের রাত্রে বলেছে। সব আমি গুছালাম, করলাম। তারপর আমার ভাই বিকেল 4টার সময় গেল, গিয়ে ওকে আনতে গেল, মিষ্টি টিষ্টি নিয়ে গেল। তারপরে আসার পরে নিচে সবাই মিলে ড্রয়িং রুমে বসে নাস্তা টাস্তা করলাম, করে আমার বেডরুমে ওকে নিয়ে আসলাম। এসে আমাকে বললো কি তোমার ভাই কয় কেজি মিষ্টি নিয়ে আমার বাসায় গেছে? প্রথম কথা ছিল এটা। আমি বললাম যে কেন, কয় কেজি দেওয়ার কথা ছিল? বলে কি মিনিমাম 1 মণ মিষ্টি দেওয়ার দরকার ছিল, তোমাদের আজকে পাঠানো দরকার ছিল। তো এটা বলার পরে তখনও মানে ডিনারটা হয় নাই, নাস্তা খেয়ে তো উপরে আসলো, ডিনারটা হয় নাই। তারপরে ডিনার করলাম, করার পরে যাক বাসর হলো। মানে এই বিষয়গুলো কি বলা যায় একজন মানুষ আরেকজন মানুষ? লজ্জার বিষয় না? মানে কয় কেজি মিষ্টি নিয়ে গেছো, কিংবা কি অনুষ্ঠান করেছো, কি খাবার দিয়েছো, হাজবেন্ড আর ওয়াইফকে জিজ্ঞেস করছে, খুব লজ্জার না বিষয়? নববিবাহিত মানে ওয়াইফকে, বিয়ের একদিনও হয়নি আসলে। আমাকে এটাও বলেছিল, এই তোমার বন্ধু বান্ধব কাউকে কিন্তু জানায় না বিয়ের খবর, যখন ঘটা করে অনুষ্ঠান করবো জাকজমক, তখন সবাইকে দাওয়াত দিবা, ইনভাইট করবা, তখন আসবে, সবাই অবাক হয়ে যাবে, আল্লাহ ওর বিয়ে হয়ে গিয়েছে, এত ভালো একটা ছেলে পেয়েছে, সবাই দেখবো তোমার বান্ধবীরা জেলাস হয়ে যাবে। ও এট দ্যাট টাইম ওই বিয়ের 1 সপ্তাহ আগে কিন্তু আমার যে বললাম না ফুল টাইম আমি একটা জব খুঁজছিলাম কোন ইউনিভার্সিটিতে, ইন্টারভিউ দিলাম, বললাম না 8 জনের মধ্যে আমাকে সিলেক্ট করলো, এবং বিয়ের 1 সপ্তাহ আগে আমাকে ফোন করে জানানো হলো যে আপনার হয়ে গেছে, জব হয়েছে, আপনি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান, ইউনিভার্সিটি লেকচারার। হ্যাঁ, লেকচারার। তো ওকে আমি এই কথাটা বললাম, বলার পরে ও বললো কি তোমার ইউনিভার্সিটিতে জয়েন করার দরকার নেই, তুমি যেখানে রিসার্চ করতেছো ওইখানেই থাকো। আমি বলছি না, আমি তো ফুল টাইম। বল কি কেন, তোমার কি দরকার? আমি বলছি না দরকার নেই, কিন্তু আমার ভাল লাগে টিচিং প্রফেশনটা, আমি পড়াবো, এটা আমার খুব ভালো লাগে। আর রিসার্চে তো ধর অনেক সময় দিতে হয়, রাত 8টা বেজে যায়, অনেক সময় বাসায় ফিরতে একটু টায়ার্ড লাগে আসলে। আর যদি পিএইচডি করতে চাই তুমি তো আসোই, আমি তোমার সাথেই তো যে করতে পারবো ভবিষ্যতে, এটা তো প্রবলেম না। তো ও তখন কিছু বলে নাই। তো বিয়ের রাতে সকালবেলা তো বন্ধু বান্ধবদের ফোন দিচ্ছি, আমি আমার বান্ধবীদের ফোন দিলাম, তো দেখলাম কি মানে আমার চেয়ে না, আমি নতুন আমার চেয়ে কথা বলার চেয়ে দেখা যাচ্ছে আমার এক বান্ধবীর সাথে সে 1 ঘন্টা কথা বললো। 1 ঘন্টা আমি ওকে রেখে আমি উপরে গেলাম মানে খাবার দাবার রেডি করতে, করতে দেখি এসে কথাই বলছে। তুমি এখনো কথা বলতেছো? বল কি না, বলি না, ভালোই লাগতেছে। 1 ঘন্টা কথা বললো। আপনার বান্ধবীও ভালো লাগছিল তার সাথে 1 ঘন্টা? না, আমার বান্ধবী তো জাস্ট একটা মানে কিউরিসিটি থাকে কিন্তু মেয়েদের, মাশাআল্লাহ, সেই কিউরিসিটি 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা গল্প। ইনফ্যাক্ট জামাইয়ের আগ্রহ প্রথম থেকেই ছিল, একটু হলে বোঝা যায়, এর সুযোগ যেহেতু সে পেয়েছে। কিন্তু আপনার বান্ধবীও তো কম যায় না, মোটামুটি 1 ঘন্টা। না, 1 ঘন্টা কি আবার কথা হয়েছে, কিন্তু ওই রিলেটেড, এই যে পড়াশোনা, হায়ার এডুকেশন, জব, আপনি কি করেছেন ভাইয়া আমেরিকায়, কি পড়াশোনা করেছেন, আমাদের কোন অপরচুনিটি আছে কিনা, আমাদের সাবজেক্টে গেলে আমি পিএইচডি কোথায় করতে পারবো, এই টাইপের কথাবার্তা হয়েছে এইসব। তো তারপরে ওই দিন রাত্রের বেলা আমাদের বাসা থেকে সন্ধ্যাবেলা আমার মাকে বললো কি আমি ওকে আমাদের বাসায় নিয়ে যাই, আপনার বাসায় থাকলাম। তো আমার মা বললো কি যে আসলে তো মেয়েদের ওই যে একটা উঠিয়ে নেওয়ার যে একটা ব্যাপার থাকে ইয়ের পরে, তো অনুষ্ঠান তো হলো না তো বাবা, তা আমার তো আত্মীয় স্বজন কেউ জানে না, ওরা জানে সবাই যে বিয়েটা হয়েছে, তুমি পরে এসে অনুষ্ঠান করে, আর অনুষ্ঠান না করে মেয়েকে দিব, এটা কেমন দেখা যায় না? বলে কি না, ও তো আমার ঘরের বউ, আমি আমার বউকে যখন ইচ্ছা তখন আমার বাসায় নিয়ে যেতে পারি, এটা তো কোনো প্রবলেম না। তো বললো কি আমার বাবা মার সাথে, তোমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে তুমি আবার চলে এসে রাত্রে। আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা পরেই আমি চলে গেছি। তো দেখা গেল কি পরে অনেক রাত হয়ে গেছে, বললো কি না যাওয়ার দরকার নেই, কালকে যেও। এরকম হওয়ার পরে থাকলাম ওই বাসায়। পরের দিন দেখা গেল কি আমি কি পরে গিয়েছি এগুলো খুব ডিসকাস হচ্ছে, মানে আমার গায়ে গয়না কতখানি,
হাতে দুটো শুধু চুড়ি ছিল গোল্ডের, আর গলায় একটা চেন ছিল, আর কানে ইমিটেশন পরেই গিয়েছে। তো দেখলাম এগুলো নিয়ে ওরা খুব সমালোচনা করতেছে যে এই দিয়ে মেয়ে বিয়ে দিচ্ছে, এই করছে, সে করছে। আড়ালে আবডালে যে কথা হচ্ছে এগুলো আমি শুনতে পাচ্ছিলাম, কানে আসছিল। তো ওইখানে থাকলাম 2 দিন। আমাকে ফেরত দেওয়ার কথা ছিল বাসায়, দিল না। ওকে বলে থাকো, এখানেই থাকো, আমি তো চলেই যাবো। আর আমাকে ইমোশনালি এটা বলতো কি যে আমি তো 1 সপ্তাহ পরে চলে যাচ্ছি। তো তখন কিন্তু আমার কষ্টবোধটা খুব বেশি হচ্ছিল যে ও চলে যাবে 1 সপ্তাহ পরে, বিয়ের মাত্র 1 সপ্তাহ পরে চলে যাচ্ছে। খুব কষ্ট পাচ্ছিলাম আমি তখন। তো দেখা যেত কি বিয়ের পর পরে যে ওই যে পাশে ছিলাম, তখনই দেখা যেত আমার শাশুড়ি চাইতো কি আমি রান্নাঘরে যাই। আমি এটা সত্যি কথাই বলবো যে আমি আসলে ঘরকন্যার কাজ আমি পারতাম না, জানতামও না ওভাবে কি করতে হয় না হয়। এই 1 সপ্তাহটা হয়ে গেল 1 মাস পরে আমি জানতে পারলাম সে এটা মিথ্যা কথা বলেছিল আমাকে। 1 সপ্তাহ 1 মাস মানে সে 1 সপ্তাহ যায়নি। আচ্ছা। সে তার টিকিটটা 3 বার চেঞ্জ করেছে, এয়ারলাইন্সে ফোন করে করে চেঞ্জ করেছে। অথচ আমাকে বলেছে আমি ওইখানে গেলে আমি যদি বেশি দিন এখানে থাকি আমার জব চলে যাবে, এই হবে সেই হবে। আমি তখন মাঝে মাঝে তুমি যে 1 মাস স্টে করলা তোমার প্রবলেম হবে না, বাড়ালা যে? বলি না সমস্যা নাই, ফোন করে দিয়েছি। আসলে কিন্তু ও জবলেস, তখন কিছুই করে না ওখানে, ও টোটালি বেকার, ওখানে কিছুই করে না। তা আমি তো জানি না এটা। আর আমি জানি একটা ভালো একটা রেপুটেড একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করছে ওখানে। আপনি বিয়ের পরে ডকুমেন্টস গুলো পাননি ওরা হাতে? না না, ও কখনোই। ও বলতো আমি তো এগুলো আমেরিকায় রাখছি, এখানে আনবো কোত্থেকে, তোমাকে দেখাবো কোত্থেকে। আমি আর মার বাসায় আসলাম না। আমাকে বলে কি যতদিন আছে আমার কাছে থাকো, বুঝছো, চলে গেলে কিন্তু কান্না করবা। তো বিয়ের 10 দিনের মাথায় আমরা দুজন শুয়ে আছি, টিভি দেখছি। তো হঠাৎ করে ওর মোবাইলে মেসেজ আসলো। ও করলো কি ড্রয়িং রুমে চলে গেল। তো আমি টায়ার্ড ছিলাম নাকি আমার ঘুম এসে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি টিভিতে দেখতে দেখতে। আমি ভাবছি কোনো বন্ধু বান্ধব ফোন করছে, কথা বলে আসবে। আবার দেখি হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখি আসে না অনেকক্ষণ। তো ঘড়ি দেখলাম, দেখি অনেক রাত হয়ে গেছে। তো ও আমি গেলাম ড্রয়িং রুমে, দেখি সোফায় শুয়ে শুয়ে টেক্সট করছে, মেসেজ পাঠাচ্ছে কাউকে আর ইয়ে করতে। তাই বলছি যে ঘুমাবা না? বলে কি না আমি একটু সোফায় ঘুমাবো, আর খেলা হচ্ছে তো তোমার তো ডিস্টার্ব হবে এখানে টিভি ছাড়লে, আমি খেলা দেখবো। আমি ওকে ঠিক আছে। পরের দিন দেখলাম একই কাহিনী, রাতের বেলা উঠে চলে যায়। হয় কোনো ফোন আসে না তো মেসেজ আসে এরকম। আমার মাথায় তখন একটা সন্দেহ হলো। আবার ভাবতাম কি যে আমেরিকায় তো এখন দিনের বেলায় আমেরিকা থেকে কোনো ফোন আসতেই পারে, আমেরিকায় তো দিন, বাংলাদেশে তো রাত, ফোন আসতে পারে হয়তো কোনো কলিগ বা কোনো বন্ধু। আর দেখতাম কি ফোন আসলে আড়ালে আবডালে কথা বলে, আমার সামনে না। একদিন হয়েছে কি যে আমি পাশাপাশি শুয়ে আছে, মনে করেছে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ করে দেখলাম যে তার মোবাইলে একটা মেসেজ আসলো, টেক্সট আসলো। তো ও ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি। তো আমি যে জেগেছিলাম সেটা বুঝতে পারিনি। তো আলো দেখে আমি একটু কাত হয়ে দেখলাম একটা মেসেজ আসছে যে ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ, এই কথাটা লেখা। ও পড়ছে মেসেজটা। তো যখন আপনি কিভাবে দেখলেন? কারণ ওরা তো সেলফোন, মানে পাশাপাশি শুয়েছিলাম তো ও এরকম করে দেখছিল। আমি তো ক্রস করে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ স্পেলিং ভুল ছিল, ডিস্ট্রয়েড স্পেলিং এটি। তো আমার সন্দেহ হচ্ছে যে এটা তো কোনো ছেলে লিখবে না যে ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ, এটা তো লিখতে পারে না। তো আমি উঠে বসলাম, কে মেসেজ পাঠিয়েছে তোমাকে, দেখি তো মোবাইলটা দাও। তো আমাকে দিল, মানে ড্যাম কেয়ার দিল। আমি বললাম, দেখলাম একটা মেয়ের নামটা এখন আমার কাছে মনে নাই স্পষ্ট, তবে ওই মেয়েটা একটা মানে টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার ছিল, পরে আমি জানতে পারি। আপনি দেখেছেন কখনো তাকে? টেলিভিশনে দেখেছি, অনেকেই দেখেছে। আমি বললাম যে একটা মেয়ে তোমাকে এরকম একটা মেসেজ পাঠালো কেন? বলে কি মেয়েকে জিজ্ঞেস করো কেন পাঠিয়েছে, আমাকে জিজ্ঞেস করো কেন। ড্যাম কেয়ার, তখনও ড্যাম কেয়ার হয়ে গেছে, বিয়ের 10 দিনের মাথায় ড্যাম কেয়ার অলরেডি। ওর রূপ আমি দেখতে পাচ্ছি। ওই মেয়ে আমাকে মেসেজ পাঠিয়েছে, ওই মেয়ে যে ভালো জানে যে আমাকে চেনে কিনা বা তবে এমনিতে কথা বলার সময় না টুকটাক আমাকে বলতো, জানো আমাকে না অনেক মেয়ে পছন্দ করে, আমার চোখ দেখে সব মেয়ে পাগল হয়ে যায়, আমি কোনো মেয়েকে কখনো নক করি না। চোখটা কি আসলে সুন্দর ছিল? চোখ আমার কাছে তখন হ্যাঁ সুন্দর লাগতো, ভালো লাগতো, যেহেতু আমি ওর মনটাকেই ভালোবেসেছিলাম আসলে। আর তখন আমি প্রচন্ড গভীরভাবে ওকে ভালোবেসে ফেলেছিলাম। তো ও এই কথাগুলো বলতো, আমি হেসে উড়িয়ে দিতাম। কি বলো তুমি? বলে কি যে জানো আমার জন্য না বাংলাদেশের নাট্য জগতের এক নায়িকা পাগল ছিল বিয়ে করার জন্য। আমি বললাম কেন, বিয়েটা হলো না কেন? বলে কি না আমার বাবা মা তো কখনো একটা নায়িকাকে আমাকে বিয়ে করাবে না, ও ছেলের বউ হিসেবে নিবে না। তা আমি বললাম যে তুমি কি এমন যে একদম নায়িকা হলেই কি একদম ইয়ে হয়? আমি সরি, আমি কাউকে ছোট করে বা খাটো করে কোনো কথা বলছি না। আপনি যেটা বলছেন দিস ইজ দ্য রিয়েল স্টোরি। এন্ড আমি একটু যোগ করতে চাই, এটা সমাজের একেবারে চিত্র, এখানে গোপন করার কিছু নেই।
মিডিয়ার জগতের মানুষজন যারা অভিনয় করেন কিংবা যারা তারা তাদের জীবনের আইডল হন কোন কোন সময়, তাদের পোশাক আশাককে অনুসরণ করেন, তাদের কথা বলাকে অনুসরণ করেন, তাদের লাইফস্টাইলকে অনুকরণ করেন, কিন্তু তাদেরকে নিয়ে চিন্তা করবেন বা তারা সেই জায়গাটায় ঢুকবেন। যেটা বলছিলেন যে ওই যে মানসিকতাটা আপনার শাশুড়ির, যে আমার মা কি মেনে নেবে যে একজন অভিনয় করে সেরকম একটা মেয়েকে, এই মানসিকতা বাংলাদেশের অনেক মানুষের আছে, অনেক শাশুড়ির আছে, এটাই চিরবাস্তব এবং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি ছোট করছেন না, অবশ্যই আপনি ছোট করছেন না, কিন্তু এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এটা সত্যটা আছে। তো পরে আমি জানতে পেরেছি আসলে ব্যাপারটা হয়েছিল কি, ওর পরিচয় গোপন করে, মানে ও যা না তার চেয়ে অনেক 10 গুণ 100 গুণ বাড়িয়ে বলে সত্যিকার অর্থে একজন মানে মিডিয়া জগতে কাজ করে এরকম একটা মেয়ের সাথে ও ফোনে দীর্ঘদিন কথা বলেছিল, দীর্ঘদিন। এবং আমি এক্সাক্ট জিনিসটা জানি না, এটা নাকি মানে পত্রপত্রিকাতেও অনেক উঠেছিল, স্ক্যান্ডালটা উঠেছিল। আমাকে বলেছিল যে দেখো এখন আমার মাথায় ওসব কিছু নেই, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এই কথাগুলো বলার পরে আমি ওগুলো ঝেড়ে ফেলে দিয়েছি। কিন্তু আমি এট প্রেজেন্ট যে 1 মাস যে বিয়ের পরে ওর বাসায় আমি থাকলাম, এর মধ্যে দেখতাম প্রায় ফোন আসতো, ও গোপনে আড়ালে কথা বলছে, অমুক মেয়ে ফোন করছে, তমুক মেয়ে। এবং এর মধ্যে যা হয়েছে যে ওর বাসায় কোন ওর বন্ধু বান্ধব আসলো, আমাকে সামনে প্রেজেন্ট করতো না। ওর ফ্রেন্ড সার্কেল মানে একদম ক্লোজ আত্মীয় বাদে, চাচা মামা খালা এদের বাদে বাইরের যে একটা জগৎ ফ্রেন্ড সার্কেল বা ইসে একটু দূরের আত্মীয় স্বজন কেউই জানে না যে ও বিয়ে করেছে, কাউকে ইনফর্ম করে নাই যে সে বিয়ে করেছে। এমনও হয়েছে বিয়ের পরে যে 1 মাসে, ওই 1 মাসকালীন সময়ে বাসায় কোনো ফ্রেন্ড এসেছে, আমাকে আগে বলতো কি তুমি একটু আড়ালে যাও তো। আমি বলতাম যে কেন, কি হয়েছে? বলে কি বাসায় গেস্ট আসছে। আমি তো বউ, আমাকে পরিচয় করাই দিবে না, তুমি বিয়ে করছো? বলে কি না 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 আমি বলবো না এখন এসব কথা আমি বলবো না যে আমি বিয়ে করেছি। আমি কেন বলবো না? বলে কি অনুষ্ঠান যে করিনি, অনুষ্ঠানের সময় তখন বলবে কি বউ তো পুরান করে ফেলছো, তোমাকে দেখে ফেলে তো পুরনো হয়ে যাবা, অনুষ্ঠানের সময় তোমাকে আর কেউ ইয়ে করবে না। আমি তো জানতে চাই তোমার বন্ধু বান্ধব কারা, আমি দেখতে চাই তুমি কাদের সাথে মিশছো কি। তখনও আমি বুঝতে পারি না যে ওর বন্ধু বান্ধব থেকে যে আমাকে ডিটাচ করতে চায় তার একমাত্র কারণ ছিল ওর অরিজিনাল পরিচয়টা না আমি জেনে যাই কথা প্রসঙ্গে। এই অরিজিনাল পরিচয়টা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলুন সামনের দিকে যাওয়া যায়। তারপর 1 মাস এরকম থাকলাম ওখানে, দেখলাম আমার শাশুড়ি আমার শ্বশুর সবাই মানে যেটাকে বলে মানে মেয়েদের ব্যাপারে খুব কনজারভেটিভ, মেয়ে ছেলের বউ। বাট ছেলেরা যদি বাইরে যা ইচ্ছে তাই করুক সে ব্যাপারে তারা টু শব্দও করবে না। এটা ছেলেদের নেচার আর কি, ছেলেরা করে এরকম, মেয়েরা করতে পারবে না, ছেলের বউ করতে পারবে না। এর মধ্যে আমাকে দেখালাম আমাকে এই 1 মাস এত মেন্টাল টর্চার সহ্য করতে হয়েছে আমার শাশুড়ির এবং আমার ননদের। আমি রান্না করতে পারি না, এত বড় একটা ঢেঙ্গি মেয়ে, মা কিচ্ছু শেখায় নাই, ভাতটাও রান্না করতে পারে নাই। এই বউ দিয়ে তো আমাদের কিছু হবে না, যে বউ শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াইতে পারবে না সেই বউ দিয়ে আমি কি করব? মানে আমার সামনেই কিন্তু এগুলো হচ্ছে, আমাকে যা ইচ্ছে তাই ভাষায় কথা বলছে। আপনার হাজবেন্ডের কোনো প্রতিবাদ নেই? না, কোনো প্রতিবাদ নেই। আমি কিন্তু ট্রাই করতেছি, আমি যে মানুষটা আমি একটা মানে পানি ঢেলে কখনো আমি ভাত খাই নাই, সেই মানুষটা কিন্তু আমি ওকে খুশি করার জন্য যে আমি বিয়েটা হয়ে গেছে, আমি তখন আমি চিন্তা করতে আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়েটা ঠিকাতে হবে। আমি রান্না করতে পারতাম না, তারপর আমি রান্না করে যেতাম, এরকম হয়েছে আমার হাত পুড়ে গিয়েছে, আমি পারি নাই। আমি কাঁদতাম বসে বসে তখন যে আমি কেন পারি না, আমার মা কেন আমাকে পড়ালেখা না শিখাইয়া আমাকে কেন এগুলো শিখাইলো না। তখন আমি এগুলো চিন্তা করতাম। আমি ঘর ঝাড়ু দিতাম আর চিন্তা করতাম কি যে আমার মা খুব রং করেছে, মেয়েদের এত পড়াশোনা করানো ঠিক না, খুব অন্যায় কাজ করেছে যে আমাকে এখন শ্বশুর বাড়িতে এসে সবার এত কথা শুনতে হয়, মুখের কথা শুনতে হচ্ছে আমাকে। আমার হাজবেন্ড একদিন বললো কি ওষুধ খাবে, তো আমি ওষুধটা আনতে একটু দেরি হচ্ছে। তারপর বল কি এত দেরি হয় কেন তোমার কাজ করতে, তুমি এত স্লো কেন? তখন আমি বললাম কি স্লো কোথায়, তুমি বলছো আমি আনছি, যদি কাজ করতে না পারো তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, আমার এরকম বইয়ের দরকার নাই। কিন্তু ওর প্রতি তখন কিন্তু আমার প্রচন্ড ভালোবাসা, আমি এরকম ভালোবাসা আমার লাইফে আমি কাউকে আর ভালোবাসি নাই। তো তারপরে হলো ও চলে গেল, ও ব্যাক করলো বাইরে, ব্যাক করার পরে আমি আমার মার বাসায় চলে গেলাম। আমি ওকে আগে বলছিলাম যে দেখো তুমি যখন না থাকবে আমি বাসায় থাকবো, আমার মার বাসায় থাকবো, ওইখান থেকে আমি অফিসে আসা যাওয়া করবো, অফিস করবো। তো ও বলছে ওকে। তাই মার বাসায় সেই রাত্রে আমি চলে গেলাম, আমার বাবা মা এয়ারপোর্টে গিয়েছিল ওকে সি অফ করতে। তো গেলাম, বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পরে আমি অনেক কাঁদলাম যে আমি এটা এক্সপেক্ট করি নাই আমার লাইফটা এমন হবে। আর আমার তখন এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কি যে আমার ক্যারিয়ার শেষ। আমি সেই মোমেন্টে বুঝতে পারছিলাম যে আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে, এটা আমার ইন্টুইশন কাজ করছিল
যে এরকম একটা ফ্যামিলিতে কোনো মানে সার্ভিস হোল্ডার মেয়ে টিকতে পারবে না, হয় আমাকে ইদার জব স্যাক্রিফাইস করতে হবে অথবা আমার বিয়েটা স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে কি এরকম টাচ দিয়েছিল? হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম। আপনি গেস করেছিলেন? হ্যাঁ, গেস করেছিলাম। হোয়াট ওয়াজ देयर অ্যাটিটিউড বেসিক্যালি? তাদের ইচ্ছে ছিল কি, মানে আমি পরে বুঝতে পারলাম যে মেইন ছিল টাকা, মানি। এখন সেটা হচ্ছে কি যে হয় তোমার বাবা দিবে, মানে আমার বাবা দিবে, অথবা তুমি আর্ন করবা, কিন্তু তোমার যে সংসারে যে ফুল টাইম দেয়ার, যে তোমার যে সার্ভিসটা সংসারে, সেটা তোমাকে ফুল টাইম দিতে হবে। দিয়ে তুমি যদি আর্ন করে আনতে পারো দ্যাটস ওকে, কিন্তু আমার তুমি চাকরি করো বলে যে তুমি ঘরের কিছু করতে পারবা না, সেটা মানবে না তারা। আমাকে বলতো আমার শাশুড়ি, সকাল ভোর 5টায় উঠবা, উঠে নাস্তা বানাবা, রুটি বানাবা, যেটা করতে হয় সব রেডি করবা, রেডি করে তারপরে তুমি অফিসে যাবা, অফিস থেকে এসে তুমি আবার রাতের ডিনার মানে তৈরি করবা, করে তারপরে বাকিটা সময়, যেহেতু একটা লেকচারারের জব, আমার কিন্তু অনেক স্টাডি করতে হতো, জি অফকোর্স। তো এটা আমি বাসায় এসে এনাফ টাইম আমি পেতাম না। তখন আমি ওকে বলতাম যে দেখো, এরকম অনেক সার্ভিস হোল্ডার মেয়ে আছে যারা মানে কাজের মেয়ে, একটা কনস্ট্যান্ট একটা কাজের মেয়ে রেখে দেয়, তারা সমস্ত কিছু করে। তো তোমার যদি প্রবলেম হয়, তোমার বাবা মার প্রবলেম হয়, না হলে আমি রাখবো, মানে আমি বেতন দিব তাকে, আমি দিয়ে রাখি, তারপরেও আমার জবটা যাতে, মানে আমার সার্ভিসটা যাতে কোনোভাবে না হয়, সমস্যা ক্রিয়েট না হয়। তো আমি বাসায় চলে গেলাম, ওইখান থেকে অফিসে আসা যাওয়া করতাম। তারপরে শুরু হলো তার ফোনের অত্যাচার। প্রতিটা দিন সে ফোন করত, এবং এই যে 1 মাস আমি ওর বাসায় থেকে আসলাম, আমার কি ফল্ট ছিল, কি কি হয়েছিল, সেগুলো প্রত্যেকদিন আমাকে ফোন করে আমাকে ঝাড়তো, আমেরিকা থেকে ঝাড়তো। এবং ও ফোন করতো না, আমাকে বলতো ফোন করতে। ওই দেখা গেছে আমি 1 মাসে, এমনও রেকর্ড আছে তখন টিএনটিতে, আমি 2.5 মাসে 52,000 টাকা বিল দিয়েছিলাম, ফোনের বিল দিয়েছিলাম। তো দেখতাম কি, ও ফোন করতেছে দিন নাই রাত নাই বাসায়। আমি জিজ্ঞেস করতাম তুমি কোথায়? বাসায়। আমি তুমি অফিসে জয়েন করো নাই? বল কি না, আসছি তো, একটু রেস্ট নিয়ে নিই। তো ও শুয়ে জাস্ট 2 মিনিট পরে ফিরে আসতে, যে জায়গাটিতে ছিলাম সেই জায়গাটা থেকে ফিরতে চাই। এরকম করতে করতে 1 মাস চলে গেল। দেখি ওর কোনো মানে জব করলে বা অড জবও যদি করে, তারপরেও তো মানুষ বের হবে বাসা থেকে, কোথাও যাচ্ছে না, ওই ফোনে আছে, না তো নেটে আছে, এরকম করছে আর আমাকে ঝাড়ছে। তুমি ওইটা পারো নাই, ওইটা রাখতে পারো না, ওই দিন ওইটা তুমি ওইটা ফেলে দিয়েছিলে, ওই প্লেটটা তখন ময়লা ছিল, তুমি ধুতে পারো নাই, তুমি কাপড়টা যে আমার শার্টটা যে ধুলা একটু পরিষ্কার হয় নাই, মানে এগুলোই বলছে আমাকে। তখন আমাকে বলছে কি যে এক কাজ করো, তুমি জবটা ছেড়ে দাও। আমি কেন? বলে কি তুমি মাস্টার্স করো, মাস্টার্স করলে তুমি এর চেয়ে অনেক ভালো জব পাবা। আমি দেখো, এটা তো টার্মিনাল ডিগ্রি দিয়ে দিয়েছে, আমার তো মাস্টার্সটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমি জব করছি। তো দেখা গেল পরেও আমাকে বাধ্য করলো এই জবটা ছাড়তে, ইউনিভার্সিটির। তো মাস্টার্সে ভর্তি হলাম, জব ছেড়ে দিলাম। এর মধ্যে দেখতাম কি যে ইভেন আমি যে আমার ক্লাসমেটের সাথে কথা বলি সেটাও পছন্দ করে না। ধরেন ফোন করছে, তো পাশে হয়তো বা কোন ছেলেরা কথা বলছে, তা আমি তো কো এডুকেশন, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়া একটা মেয়ে, আশেপাশে তো ছেলে থাকবে। এর জন্য আমাকে 1 ঘন্টা ঝাড়তেছে, তুমি নিশ্চয় ছেলেদের পাশে গিয়ে বসো। তুমি আমেরিকা থেকে কিভাবে দেখো? আর ছেলে মেয়ে এখানে তো পাশাপাশি বসার কিছু নেই, এক একজন এক এক চেয়ারে বসতেছে, এখানে তো পাশাপাশি বসার কিছু নেই। অমুক স্যারের কাছে যেতে পারবা না, অমুক স্যারের রুমে যেতে পারবা না, কোন ছেলের দিকে তাকাতে পারবা না, কারো ফোন অ্যাটেন্ড করবা না। মানে শুরু হলো তার ওই ইয়েটা। আপনি জবটা ছেড়ে দিলেন, ইউনিভার্সিটি লেকচারের জব, আপনি একটা ভালো প্রাইভেট, আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি আমি নিজে নামটা জানি, হয়তো আমার শ্রোতাদের আপনার বিশেষ প্রয়োজন আমরা জানাতে পারছি না। আপনি এত সুন্দর একটা ইউনিভার্সিটিতে আপনি লেকচারের জব পেলেন, ফুল টাইম জব, এন্ড ইউ স্যাক্রিফাইস ইউর জব। হ্যাঁ, আমি ছেড়ে, এবং সেটাই আমার জীবনের সবচেয়ে মারাত্মক ভুলটা ছিল। প্রথমটা ছিল বিয়ে, তারপরে জব ছাড়াটা সেকেন্ড, এবং থার্ড ভুলটা ছিল, আমি বলতে চাই না, আল্লাহ আমাকে দিয়েছে আমার 2 বাচ্চা। আমার ওই ভুলের দিকে আমরা যাবো, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তার অ্যাটিটিউড গুলা। তারপর এরকম শুরু করলো, মানে বিশ্রী ভাষায়, দেখা যায় কোন একটা কিছু হয়েছে বিশ্রী ভাষা। আর তখন থেকে শুরু হলো আমার বাবা মাকে বকাবকি। তোমার বাপ একটা ফকির, আমাকে বিয়েতে কিছুই দিতে পারে নাই, আমার সম্মানটা নষ্ট করছে। ওরা কি কোনো যৌতুক ব্যাপার স্যাপার ছিল বিয়ের আগে? ওরা তো কোনো কিছু ডিমান্ড করে না, বাট এক্সপেকটেশন ছিল মনে হয় অনেক, কিন্তু কখনো তো আমাকে সরাসরি বিয়ের আগে বলে নাই। তো তারপরে বলতেছে যে আমি যে লেভেলের ছেলে, এরকম লেভেলের ছেলেরা শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু নিয়ে বিয়ে করে। তখন আমি বলতাম কি যে শোনো, তুমি এমন একটা মেয়ে পেয়েছো যে যার এগুলো প্রয়োজন হয় না, আমি জব করে আমার সংসার, তুমি যদি চাকরি নাও করো, আমার সংসার খুব সুন্দর করে আমি মেনটেন করতে পারবো। বলকি আমি কি তোমার পয়সা খাবো? আমি আমার পয়সা খেতে পারবো না, আমার বাপের পয়সাটা তুমি নিতে পারবা, সেটা খুব মানে সম্মানের। তো এগুলো প্রায় মানে ওর সাথে আমার হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে।
ওই যে ঘটনাটা বললাম না, একটা মেয়ে লিখেছিল ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ, মেসেজটা আসছিল। এই মোবাইল সেটটা ও আবার বাসায় রেখে গিয়েছিল বাংলাদেশে। তো পরবর্তীতে আমার সেটটা নষ্ট হয়ে যাওয়াতে আমাকে বলতেছে আমি তো একটা সেট রেখে আসছি বাসায়, তো তুমি এটা তোমার ভাইকে দিয়ে আনে নাও, এটা দিয়ে কাজ চালাও, পরে একটা নতুন কিনে নিও। তো মেসেজটার মধ্যে সেটটার মধ্যে সিম ঢুকানোর সাথে সাথেই আমি দেখলাম যে ওই মেসেজগুলা, ওই মেয়ে যে ওকে মেসেজ পাঠিয়েছে এবং ও যে মেসেজগুলা পাঠিয়েছে ফুল লিস্টটা চলে আসলো মেসেজের। তো মেসেজে দেখলাম লম্বা সময় প্রতিদিন, আমি ডেট গুলা ইয়ে করলাম যে আমার ওই 1 মাস যে বাংলাদেশে থেকে গেল, প্রতিদিন রাতে ওই মেয়ের সাথে তার কথা হতো ফোনে এবং মেসেজ আদান প্রদান হতো। ওই মেয়েটা একবার লিখেছে তোমার বউ কোথায় এখন, তো ও আবার লিখেছে আমার বউ ঘুমাচ্ছে, জন্যই তো তোমার সাথে কথা বলতে পারছি, এই টাইপের মেসেজ গুলা। তো এটা দেখে তো আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়লো যে অন্য অ্যাটিটিউডে তো আমি এমনিতেই কষ্ট পাচ্ছি, আবার এই ফলটাও। তা আমি খুব কষ্ট পেলাম, তো ওকে আমি ফোন করে বললাম। একটা যেটা বললেন যে আমার বউ ঘুমাচ্ছে এই জন্য তোমার সাথে কথা বলতে পারছি, এটা তো নর্মালি একজনের সাথে সে বলতেই পারে, বাট হোয়াট ওয়াজ দ্যাট? না, ওই যে ওই মেসেজটাও আছে যে ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ। সো এমন কিছু কি ছিল যেটা দ্বারা বোঝা যায় তার সাথে খুব ইন্টিমেট কোন ধরনের? হ্যাঁ, না, ওর সাথে ওর যে প্রবলেম হচ্ছে, ও তো দীর্ঘদিন আমেরিকায় ছিল না। ও করতো কি, ওই যে মিডিয়া জগতে ধরেন কোন নিউজ প্রেজেন্টার আর কোন মানে পত্রিকায় কাজ করছে বা কোন নাটক করছে, কোন ওদের নাম্বার জোগাড় করতো, ফোন নাম্বারটা, সেল নাম্বারটা বা কোন নাম্বার জোগাড় করতো, জোগাড় করে ফোন দিত আমেরিকা থাকতেই, আমেরিকা থেকেই ফোন দিত। ফোন দিয়ে বলতো জানি আমি এরকম আমেরিকা সিটিজেন বা এই সে, আমি ইঞ্জিনিয়ার, এই না সে বলে ও ইমপ্রেস করার চেষ্টা করতো। আমি আপনার ফ্যান বলে ঢুকতো, তারপরে হ্যাঁ, দীর্ঘদিন ফোনে এরকম চালা যেত। আর যেটা আমি দেখলাম যে ও মানে সামনাসামনি দেখা করতো না কখনোই, বা নিজের পরিচয়টা ইয়ে করতো, হাইড করতো। যেমন নামটা আপনাকে আমি দেখাবো, ফেসবুকে সে যে প্রোফাইলটা করেছে, অ্যাকাউন্টটা, সেটা অন্য নাম দিয়ে করেছে, মানে নিজের নাম সেখানে নাই, অন্য নাম দিয়ে সে এরকম করতো। এটা আমাকে পরবর্তীতে হেসে হেসে আমাকে বলেছে যে আমি এত কাঁচা ইয়ে না, যখনই কোনো মেয়ের সাথে আমি কিছু করেছি, কোনো মেয়ে আমাকে ধরতে পারবে না, আসলে এসে আমাকে ধরে যে কোনো প্রুফ দেখাবে এটা আমি পারবে না, কারণ আমি এইভাবে কখনো কোনো কিছু করি নাই, প্রুফ রেখে আমি কখনো কিছু করি না। তো এরকম করতো পরে, মানে এরকম। তারপর পরবর্তীতে ওর একটা আমি ডায়েরি পেয়েছিলাম, ডায়েরির মধ্যে মিডিয়া জগতের সমস্ত, মানে বিশেষ করে মেয়েদেরই, কোনো ছেলের নাম নেই, সবার সেল নাম্বার। ওর এটাই ফ্যাসিনেশন ছিল মনে হয়। তো আমার মাথায় আকাশ ভেঙে গেল, আমি জিজ্ঞেস করলাম, ফোন করলাম, তখন সরি বললো, নাটক করলো, অনেক ভিডিও চ্যাট যেটাকে বলে, তো ক্ষমা চাচ্ছে, পা ধরে এই করে, আর ভুল হবে না, মাফ করে দাও, এই সেই। তো এর মধ্যে আবার মেয়েরা দেখা গেছে যে কথা বলতেছে, আমি তো দেখতেছি যে অন্য সেটে আবার ফোন আসতেছে, তো বলতেছে আমার লাইন কেটে দিচ্ছে, কেটে দিয়ে একদিন যেমন একটা শুনতে পেলাম, ইংলিশে বলছে সে যে ও আমার গার্লফ্রেন্ড ছিল না, তুমি ভুল বলতেছো, হ্যাঁ ও আমার গার্লফ্রেন্ড ছিল, আর ছিল থাকলেও মানে আগে ছিল, এখন নাই। তোকে জিজ্ঞেস করেছি, তো বললো আরে এরকম ওটা কোনো ব্যাপার না, তুমি এত মাথা খাও কেন বেশি বলেন। তারপর 6 মাস পরে ও ব্যাক করে এবার। আচ্ছা, ইনফ্যাক্ট আপনি এতদিনে কি জানতে পেরেছেন যে সে আমেরিকাতে কি করে বা কি? জানতে পেরেছি সে বেকার, কিছুই করে না। সে আমেরিকাতে এত বছর ধরে কি সে ছিল? 9 বছর যাবত কি করতো? সে প্রথমে গেল, গিয়ে তারপরে ভর্তি হয়েছিল, বাট ও পড়াশোনা কমপ্লিট করে নাই, করতে পারে নাই। আর ও যে নিজেকে এখন বলে যে সে ইঞ্জিনিয়ার বা গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমি যে ইউনিভার্সিটির কথা বলেছে, খুব রেপুটেড একটা আমেরিকার একটা, মানে ফার্স্ট 3টা যে ইউনিভার্সিটি আছে, স্ট্যানফোর্ড, তারপরে বার্কলি, তারপরে আরেকটা ইউনিভার্সিটি আছে হার্ভার্ড, মানে এই 3টার মধ্যে একটা ইউনিভার্সিটির কথা সে বলেছে আমাকে। Oh my God. Okay. ওখানকার গ্রাজুয়েট সে। ওকে। তো যাই হোক, পরবর্তীতে আমি মানে অনেক পরে তখনই আমি অলরেডি সবকিছু আমি বুঝে গেছি, আমি সব এভরিথিং আমি বুঝে গিয়েছি যে একজন এরকম একটা নাম করা ইউনিভার্সিটি গ্রাজুয়েট কখনো এরকম অ্যাটিটিউড শো করতে পারে না। আমি সব বুঝে গেছি। আমি নীরবে কান্না করতাম, আমার বাবা মাকে কখনো বলতে পারি না, আমার বোনকে তো বলতেই পারি নাই, কারণ তারা সবসময় আমাকে বাধা দিয়েছে এটা করো না। নীরবে কান্দাম। আর আমার এই বান্ধবী, যেটার কথা আমেরিকা থেকেও কিছু করতো না, তাহলে ওর ঘর সংসার চলতো কিভাবে? ওর সাপোর্ট ছিল, ওর বোন ছিল, ওর বোন ওখানকার সিটিজেন, বাড়িটাই আছে, ওর বোন ওখানকার সিটিজেন। নাও দিস ইজ দ্য ফ্যাক্ট। ওইখানে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছিল। ওর দুলাভাইয়ের পরিচয় দিয়ে, ওর দুলাভাইয়ের যে কোয়ালিফিকেশন, যে ইনকাম, সেগুলা ও বলতো সবার কাছে, যে দুলাভাইয়ের বাড়ি দেখাতো যে এটা আমার বাড়ি, দুলাভাইয়ের গাড়ি দিয়ে ছবি তুলতো, এটা তো আমার গাড়ি, BMW গাড়ির সামনে ছবি তুলে, এটা তো আমার গাড়ি, এটা আমার গাড়ি, এরকম করেছে।
তো যাই হোক, আমি ওগুলো কখনো আমি ইয়ে করি না। আমার শুধু মনে হতো কি তখন যে থাক, আমি বিয়ে করেছি, আমি যখন ওর পরিচয় আমি জেনেই গেছি, ও কিছুই না থাকে, এটা তো মানুষের কাছে বলার কিছু নেই, জানলে মানুষ আরো হাসাহাসি করবে, থাক আমি ওর সাথে সংসার করবো, বাট ওর সাথে আমার সাথে বিহেভটা যাতে ভালো করে, আমাকে যাতে ভালোবাসে, আমি যাতে সংসারটা ঠিক মতো চালিয়ে যেতে পারি, এরকম আমার একটা ইচ্ছা ছিল। আর যদি যাওয়ার হয়, চলে যাবো আমেরিকা, কেউ তো জানবে না যে ও কি কোয়ালিফাইড না, আমার বন্ধু বান্ধবরা তো জানবে না কখনো, মানে এটা আমি হাইড করতেই পারবো। আর একটা মানুষের তো কোয়ালিফিকেশনটাই সব না, ও যদি ভালো মানুষ হতো, মনটা ভালো, আমাকে ভালোবাসে, আমি সারা জীবনের সাথে কাটিয়ে দিতে পারবো। এত বড় ফ্রড করার পরও আমি ওকে ভালোবাসতাম, তখন আমার ভালোবাসাটা কখনোই কমে নাই ওর প্রতি। তো তারপর কিন্তু বিশ্রী দিন দিন যাচ্ছে, বিশ্রী ভাষায় আমাকে এমন গালিগালাজ করতো ফোনে যে আমি শুধু কাঁদতাম যে ও কি বলে। আমি তো এক্সপেক্টই করি না যে এরকম একটা ছেলে, আমি যদি একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করতাম তাহলে আমার মনের মধ্যে থাকতো যে ও এরকম করতেই পারে, এটা কিভাবে সম্ভব। এবং সবগুলা কারণ কি, একটা ইস্যুই, তোমার বাপ এটা দেয় নাই, তোমার বাপ আমার বাসায় এটা পাঠায় নাই কেন, আম কাঁঠালের দিন এখনো তোমার বাবা আম কাঁঠাল পাঠাইলো না কেন, আমার মাকে কেন দাওয়াত দিল না, আমার মাকে কেন একটা দামি শাড়ি গিফট করলো না, আমার ভাইকে কেন এটা দিল, জাস্ট এই প্রসঙ্গে কিন্তু আমাকে বকাবকি করছে। হার্ভার্ড ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আম কাঁঠাল নিয়ে চিন্তা করছে। হ্যাঁ, আম কাঁঠাল নিয়ে চিন্তা করছে, এগুলো করছো না কেন। আর আমি এদিকে ইউনিভার্সিটিতে ক্লাস করি, রাতে বেলা আসি, ওর সাথে একটু কথা বলি ইয়েতে, তারপর কান্না করি। পড়াশোনা তো লাটে উঠছে, পড়াশোনা কিছুই করতে পারি না, আমি বই খুলে বসে থাকি, আমি দেখি না কিছুই, আমি তাকিয়ে থাকি, আমি কিছুই মাথায় ঢোকে না। আমার ক্লাসও অনেক মিস করতাম। তো 6 মাস পরে দেশে ফিরলো। 6 মাস পরে দেশে ফিরলো। দেশে ফেরার পরে তারপরে 1 মাস থাকে, তারপরে 1 মাস থেকে আবার চলে যায়। তখনও আমি 2টা মেয়ের কাহিনী আমি আমার হাতে ধরা পড়ে, ওর ইয়েতে ধরা পরে এটা নিয়ে ঝগড়াঝাটি হলো। তো ঝগড়াঝাটির পরে ও আমার গায়ে হাত তোলে ফার্স্ট টাইম। ও সরি, আমি ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম হচ্ছে যখন একটা মেয়ে লিখলো ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ, যখন ওটাকে আমি চার্জ করলাম ওকে, এটা কে মেয়ে কোন, তখন সেই রাত্রে আমাকে আমার গায়ে হাত তুলেছিল। তো হওয়ার পরে আমি বুঝে গেলাম যে আমি এখন এটাকে ছাড়তেও পারতেছি না, ধরতেও পারতেছি না, আমি কিছুই করতে পারতেছি না। মানে আমার এমন হয়েছে যে আমি এই সংসারটা মানে বের হয়ে আসবো সংসার ছেড়ে, এই সাহসটাও জোটাতে পারছি না, আবার থেকে যাব সেটাও মেনে নিতে পারছি না। কেন, মানে আপনি কেন এই সাহসটা পাননি? কারণ আপনার মতো ভালো স্টুডেন্ট, আপনি চাইলেই একটা জব করতে পারতেন সেই সময়। পারতাম, আর তখন আমার তো বাচ্চারা হয় নাই, তখন আমার অনেকেই ছিল। মানে এখনো আমার মাঝে মনে হয় ও যে এত রিলেশনে জড়াইছে 8 বছরের আমাদের বিবাহিত জীবনে, এত মেয়ে, ইভেন এমন অনেক মেয়ে আছে আমার কাছে ফোন করে বলেছে যে আপনি কি অমুকের ওয়াইফ, আপনি মিসেস অমুক বলছেন? জি বলছি। যে উনি তো আমার সাথে একটা ইয়ে করেছেন, উনি আমাকে বলেছেন যে উনি বিয়ে করেন নাই, আমেরিকা থেকে আসছেন, বিয়ে করবেন, মেয়ে খুঁজছেন, এটা বলে আমার সাথে অনেকদিন কথা বলছেন। তো পরে আমি খোঁজ লাগিয়ে জানতে পারি যে ওনার ওয়াইফ আছে, একটা মেয়েও আছে। লাস্ট ডেস্টিনেশন ওনার কি থাকতো আমি মানে জানতে চাচ্ছি, এই কারণে যে আসলে বিয়ে তো উনি 4-5টা করেননি, একজন কি করেছেন, আপনার কি করেছেন, কিন্তু তারপরও এই ধরনের রিলেশন উনি কন্টিনিউ করেছেন। মানে ওনার আসলে বেসিক্যালি ডিমান্ডটা কি ছিল রিলেশনে? ফিজিক্যাল রিলেশন আমি তো বলতে পারবো না আসলে, এটা কত দূর পর্যন্ত গড়িয়েছে এটা তো আমি জানি না। এনি কাইন্ড অফ সাইকো অ্যাটিটিউড তার মধ্যে আমার এখন মনে হয় এটা আছে। মানে বলছি এই কারণে যে আপনি যেহেতু মানে ঘরের মানুষের কাছে গোপন করার কিছুই নেই, আপনি সবকিছু তার জেনে গেছেন। থাকে না যে সাধারণ মানুষের মতো সে না, সে যখন একজন মানুষ যখন ঘরের মধ্যে থাকেন তখন সে আসলে যে ধরনের মানুষ সেটাই ফুটে ওঠে। চলে না, আমার মনে হয় না আমার সাথে ওর এই ব্যাপারটা নিয়ে এত বেশি গন্ডগোল হয়েছে, এতবার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। যদি সাধারণ মানুষ হতো তাহলে হয়তো চিন্তা করতো যে না, আমার বাচ্চা দুটো আমার প্রায়োরিটি ফার্স্ট, আমার সংসার। বেবি আসলো কিভাবে আপনাদের মধ্যে? বাঙালি মেয়ের যে চরিত্রটা, সেটা থেকে আমি বের হতে পারি নাই। আমার তখন মনে হয়েছে কি যে একটা বেবি আসলে মনে হয় ও চেঞ্জ হবে, যেটা আমি এখন বলতে আমার কোনো দ্বিধা নাই। আমার মনে হয় কি 100টা মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে বিয়ের মধ্যে যখন গন্ডগোল শুরু হয়, বনি বড় হয় না হাজব্যান্ড ওয়াইফ, তখনই মনে হয় আমার মনে হয় একটা মেয়ে চিন্তা করে একটা বেবি আনি সংসারে, বেবি আনলেই মনে হয় আমার হাজব্যান্ড ঠিক হয়ে যাবে। আচ্ছা, তা আমি এই ট্র্যাডিশনাল চিন্তা থেকে বের হতে পারিনি। তখন আমার মনের মধ্যে মনে হয়েছিল যে আমি একটা বেবি হলে ও ভালো হয়ে যাবে। আমি আবার একটা ভুল করলাম আমার জীবনে, আমি একটা বেবি নিলাম। ওর বয়স কত এখন? ওর বয়স, আমার মেয়েটার বয়স 6 বছর। তারপরে সেকেন্ড টাইম আরেকটা বেবি হয় আপনাদের? ওটা 4.5 বছর ছেলে। আপনি ইউ আর ফুললি ইন্ট্র্যাপড এবং আপনি আর এই জায়গাটা থেকে বের হতে পারিনি। ওই তো যখন 1 মাস থেকে চলে গেল তখন মানে আমি কনসিভ করলাম। কনসিভ করার পরে আমি মোটামুটি হ্যাপি ছিলাম, কিন্তু দেখলাম ও খুব রাগ করছে জিনিসটা জেনে, যে কেন তুমি কনসিভ করলা, কেন এটা কোনোভাবে সে মানতে পারছে না। আমাকে এমনও বলেছিল অ্যাবর্ট করে ফেলো। কেন? কনসিভের ব্যাপারটা কি ন্যাচারাল ছিল না?
না, ও মনে হয় ওটা বুঝতে পারে নাই। আপনার দুজনের কেউই বুঝতে পারে না, আমি বুঝতে পেরেছিলাম, ও বুঝতে পারে নাই যে আমি এটা প্ল্যান করতো না। ওর এই অভ্যাসটা নেই। ও ইভেন স্মোকও করে না। কিন্তু কি জানি অ্যাডিকশনটা মানে ওই দিকে একটা দিকে মানুষের একটা জিনিস থাকে যে সেক্স ম্যানিয়াক বলে একটা শব্দ আছে সারা ওয়ার্ল্ডে, ইউ নো বেটার, যে সে যদি সেক্স ম্যানিয়াক হয় কিংবা তার সেক্সুয়াল অ্যাটিটিউডের মধ্যে যদি এমন কোন ব্যাপার থাকে যেটা সাধারণ মানুষের মধ্যে যে অ্যাটিটিউড গুলো থাকে সেগুলো থাকে না। সো আপনি যেহেতু তার ওয়াইফ, থাকে না একটা বহুগামিতা একটা ব্যাপার আছে বাংলা শব্দে, সে একটা মেয়ের সাথে সে সম্পর্ক করলো, ফিজিক্যাল রিলেশন হলো, কিছুদিন থাকলো তার সাথে, তারপর চলে গেল আরেকটা মেয়ের সাথে। আমি ওয়াইফ হিসেবে আমি বলতে পারি, আমি তো ভালো জানি, 8 বছর ধরে ওর চিনি, ওর সেই ইয়েটা নাই, ফিজিক্যাল ফিটনেসটা ওর নাই যে ও অনেক মেয়ের কাছে যেতে পারবে ফিজিক্যাল ইয়ের জন্য, নিডের জন্য, সেটাও নাই, সেটাও পারবে না। বাট ওইটাই আমি এখনো ফাইন্ড আউট করতে পারি না যে ওই কেন এরকম করছে। এবং সাধারণ মেয়ে না, ওর পরিচিত যাদের কাছেও যায় সব বললাম না, সব সেলিব্রিটি লেভেলের। এইখানে আরেকটা ধরনের মানে অন্য ধরনের একটা ব্যাপার দেখা গেল যে সে একটা বিশেষ গোষ্ঠী মেইনটেইন করে এবং দে আর সেলিব্রিটি। হ্যাঁ, সেলিব্রিটি। ওকে, তো ওদের কাছে ইয়ে করে। তো যাই হোক, এইটা নিয়ে আমার সংসার এত, ও যে বেবিটা কনসিভ করলাম, কনসিভ করার পরে ও 8 মাস আমার সাথে কোনো মানে ইয়ে করেন, আসে নাই দেশে, কোনো ইয়ে করে, খুব রাগ যে এরকম। ও এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যে একটা খুব স্ল্যাং বাজে একটা মেসেজ আমি পেয়েছিলাম ওর মোবাইলে, মানে এমন স্ল্যাং যেটা আমি বলতে পারবো না এখানে। আর আরেকটা মেসেজ আমি পেয়েছিলাম, একটা মেয়ে লিখেছিল, আমার হাজবেন্ড কোয়েশ্চেন করেছে যে তুমি আনহ্যাপি কেন, তো সে লিখেছে আই এম আনহ্যাপি বিকজ মাই হাজবেন্ড ইজ ফিজিক্যালি উইক। আর সবচেয়ে বড় কথা, ও মেয়েদের একটু সম্মান করে না, রেসপেক্ট করে না। মেয়েদেরকে যখন মেয়েদের সম্বন্ধে কথা বলে খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সব মেয়েরা নাকি প্রস্ট, সব মেয়ে বাজে, সব মেয়ে নাকি চান্স পেলে ছেলেদের কাছে চলে যায়। This track was downloaded from fusionbd.com. মানে তাদের নিড পূরণ করে, এই টাইপের মানসিকতা সম্পন্ন। আপনি কখনো জানার চেষ্টা করেছেন তার পাস্ট লাইফে এমন কোন মেয়ে আছে কিনা যে মেয়েটা তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে? এটা হতে পারে, ওই যে বললাম না, একটা মানে নাটক করে যে একটা মেয়ে, যার সাথে অনেকদিন দীর্ঘদিন সে মানে তার পরিচয় গোপন করে কথা বলেছিল। মেয়েটা পরে যখন ওর পরিচয় জানতে পারে তখন তাকে রিফিউজ করে। আমার মনে হয় কি যে এটা, তবে আমি চিন্তা করি যদি ও প্রথম থেকে এরকম না থাকতো তাহলে এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক করার চিন্তাও করতো না, তাই না? তাহলে কি ও প্রথম থেকে ম্যানিয়াক? ওর ধারণা ও পুরুষ মানুষ, ওর কোনো যোগ্যতার দরকার নাই। ও যেহেতু পুরুষ, ওর কাছে যে কোনো মেয়ে আসতে বাধ্য, যে লেভেলেরই হোক, যে কোয়ালিটিরই হোক, যেরকমই হোক। আপনি 8 বছর যাবত এই সম্পর্কটা, আপনি অসহনীয় একটা পরিস্থিতির মধ্যে আছেন যেটা আপনি মানতে পারেন না, আপনি তারপরও কেন কন্টিনিউ করছেন? আমি যখন প্রেগনেন্ট তখনও আমাকে ও শারীরিকভাবে অনেক টর্চার করেছিল, বড় আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরে গায়ে হাত তুলতে আপনি বলতেন, গায়ে হাত তোলার ব্যাপারটা কেমন? যেরকম চড় থাপ্পড় মারতো না, এটার চেয়ে বেশি এক্সট্রিম? আমি এগুলো বলতে চাচ্ছি না এখন। উই হ্যাভ টু নো, বিকজ আমার মনে হয় যেহেতু আপনি নাম গোপন করেছেন, আমার মনে হয় ব্যাপারগুলো আপনার পরিষ্কার করা জরুরি। না, আমার মনে হয় কি এগুলা যদি আমি সবকিছু বলে ফেলি তখন লিসেনাররা বলবে কি আমার প্রতি আসলে তারা একটু হবে যে নিজের হাজবেন্ডের কথা কেন এখানে এসে বলছে। না, এটা না, বলবে কি যে আমি নিজেই দায়ী আমার নিজের এই অবস্থাটার কারণে। না, আমি ওই জায়গাটায় ফিরে যাই। আমার বেবিটা যখন আমি হবে তখন আমার নিউমোনিয়া হয়ে গেল। আমি অনেকদিন ইয়েতে ছিলাম, হসপিটালাইজড ছিলাম। মানে হয় আমি করব, মানে এমন হয়েছে আমার মেয়েটাকে 1.5 মাস 2 মাস আগে মানে সিজার করতে হয়েছে, যেহেতু আমাকে অ্যান্টিবায়োটিক দিতে পারছিল না, ট্রিটমেন্ট করা হচ্ছিল। তখন ও ফোন করে বলতো কি আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি মরে যাও, মরে গেলে আমি বেঁচে যেতাম। প্রায় ফোন করে কথাটা বলতো। আমি যে তোমার বেবিটা, আমি তো বেবি চাই নাই তোমার কাছে, এরকম কথাবার্তা বলতো। তো তখন মানে আমাদের রিলেশনটা মোটামুটি ব্রেকআপের পর্যায়ে চলে গেছিল, কারণ কোনো যোগাযোগ করতো না। তারপরে আমার বেবি মেয়েটা হওয়ার পরে 2.5 মাস পরে ও ব্যাক করে। আমি তো খুব খুশি মনে বেবিটাকে, আমার মনে হচ্ছিল কি সেই মোমেন্টে আমি যখন আমার মেয়েটাকে ওর কোলে দিব ও সমস্ত কিছু ভুলে যাবে। আমি খুব খুশি মনে আমার মার বাসা থেকে বেবিটারে নিয়ে ওর বাসায় যাই। আসলে গায়ের রংটা তো কোনো ব্যাপার না, তাই না? এটা তো আমি কোনো মনে করি না। আমার সন্তান আমার কাছে কালো হলেও ভালো, ফর্সা হলেও ভালো, এটা তো আমার সন্তান, আমার সম্পদ। তো আমার মেয়েটার গায়ের রংটা একটু মানে ডার্ক হয়েছে, ওর বাবা ডার্ক, গায়ের রংটা ডার্ক। তো আমার মেয়েটাকে যখন আমি ফার্স্ট কোলে দিলাম, এই কথাটা আমার এখনো মনে পড়ে। সে আমাকে বললো কি একটা কালো মেয়ে জন্ম দিচ্ছ, এই মেয়ে তো আমার হতে পারে না। এই কথাটা আমাকে ইয়েতেও বলতো, আমেরিকায় থাকতো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, কনসেপ্ট করছিলাম, তখন আমাকে প্রায় বলতো কি কার না কার জিনিস তুমি আমাকে ফাঁসাই দিচ্ছ। মাই গড। কোলেও নিল না, ধরলো না, আদরও করলো না, কিছু না। সে আসার পরে বিছানা মানে রুম আলাদা করে ফেললো সেই দিন থেকেই।
বিছানা আলাদা করে ফেললো, মেয়েকে ধরে না, ছোঁয় না, কান্না করলে সেই রাতটা সারা রাত আমার মেয়েটা কান্না করেছে। তা ওর মাকে বলতেছে, আমার শাশুড়িকে বলতেছে কি, বলে কি যে অনেক জ্বালাচ্ছে না মা, অনেক জ্বালায় না বাচ্চারা, আমি এসব পছন্দ করি না, এজন্য তো আলাদা রুমে চলে আসছি, আমার যাতে কেউ ডিস্টার্ব করবা না। তো 1 সপ্তাহ আমি দেখলাম মেয়েটাকে ছোঁয়েও নাই, সে কোলেও নেয় নাই, আদরও করে নাই, কিছুই না। তারপরে শুরু করলো সে ফোনে, মানে আমার পাশের রুমে শুয়ে ফোনে শুরু করলো, রাত 12টা থেকে 11টা থেকে শুরু করতো ভোর পর্যন্ত কথা বলা। মানে এক মেয়ের সাথে যদি বলতো তাহলে আমি বুঝতাম যে ওর কারোর সাথে অ্যাফেয়ার, মানে খুব মানে মেন্টালি অ্যাটাচড হয়ে গেছে। আমি তখন বলতাম কি, ঠিক আছে তুমি যখন আমার লাইক করো না, ওই মেয়েটাকে তুমি ভালোবাসো, ঠিক আছে তোমাকে ছেড়ে দাও, আমি আমার বাচ্চা নিয়ে আলাদা হয়েছে, তুমি ওই মেয়েকে এখন বিয়ে করবে না করবে তোমার। এখন দেখলাম যে না, ওর তো প্রতিদিন নতুন একজন। আমি পাশের রুমে আমার বাচ্চাটাকে নিয়ে বসে থাকি, আমি ওর কথা শুনি, ফিস ফিস করে কথা বলে। এরকম হয়েছে, গিয়েছি গেট নক করে গিয়েছেন, কার সাথে কথা বলো। আর যখনই আমি তার জিনিসের প্রতিবাদ করেছি তখনই সে টর্চার করেছে আমার উপর, গায়ে হাত তুলেছে। কোনো শব্দ করতে পারবো না, আমি যা খুশি তাই করি। আমি যদি কোনো মেয়ের সাথে ঘুমায় থাকি, তুমি যদি দেখো এসে যে আমি ঘুমায় আসছি, তুমি কিচ্ছু বলতে পারবা না। তুমি যদি এটা মেনে নিতে পারো তাহলে আমার সংসারে থাকো, নাহলে আমার দরজা ওপেন আছে, জাস্ট গেট আউট। আমি বলতাম তোমার মেয়ে কি হবে, বলকে তুমি নিচ্ছ, আমি নেইনি, তোমাকে মেনে নিতে হবে অথবা চলে যেতে হবে, কোনটা তুমি চয়েস করো সেটা তুমি আমাকে জানাই দিও। এমন অনেকবার হয়েছে যে এমন বেশি টর্চারও করেছে যে আমি সহ্য করতে না পেরে আমি চলে গিয়েছি আমার মার বাসায়, এরকম হয়েছে। তো তারপরে নেক্সট টাইম ভুল করলাম, এটা অ্যাক্সিডেন্টলি হলো। আমার ছেলেটা আমি আবার কনসিপ্ট করলাম 8 মাসে, আমার মেয়ে যখন 8 মাস তখন আমার ছেলেটা আমি কনসিপ্ট করলাম। তো আমার ছেলেটা হলো ও এরকম আসা যাওয়া করে, আমেরিকায় যায়, আসে, এখানে মানে আমার প্রেশার দিচ্ছে। মানে আমার টর্চারটা হয়েছে, এক তো হাজবেন্ড অন্য রিলেশনে জড়িত অন্য মেয়েদের সাথে, এটা একটা। আমার শাশুড়ি টর্চার হচ্ছে সংসারের কাজকর্ম নিয়ে, আর আরেকটা টর্চার হচ্ছে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো না কেন। এখন সে সুর তুললো আমি আমেরিকায় যাব না, আমেরিকায় গিয়ে কিছু করতে পারবো না, অনেক কষ্টের চাকরি, এই না সেই না। এর মধ্যে কিন্তু সে কিছুই করছে না, কিছুই না, আমার কোনো খরচপত্রও না, কিছু না। বাচ্চার দুধ শেষ হয়ে গেল, বলে কি তোমার আব্বারে বলো, তোমার বাবার নানা আছে না, নানাকে বলো দুধ কিনে দিতে। তো বলতেছে সুর তুলো কি ব্যবসা করবে, তোমার বাবার বাড়ির থেকে টাকাই না দাও, আর আমাদের তো নিজেদের বাড়ি। তো বলতেছে যে এক কাজ করো, তোমার বাবাকে বলো যদি ক্যাশ টাকা না দিতে পারে, তোমার নামে যে ফ্ল্যাটটা আছে ওইটা বিক্রি করে টাকা দিতে, তুমি ফ্ল্যাট দিয়ে কি করবা। আর আমার শাশুড়ি যেটা আমাকে বললো যে সবার সামনে বুঝতে, যে ফকিরের মেয়ে বিয়ে করাইছি, মানে এই ভাষায় উনি ইউজ করতো, আমার বাবার বিশ্রী ভাষায় গালাজ করতো যে ফকিরের মেয়ে, এই না সেই না এগুলো। এর মধ্যে আমার মেয়েটা যখন হয়েছে তখন আমার মাস্টার্সের রেজাল্ট বের হলো, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, বাট আমার পজিশনটা ছিল না। ফার্স্ট ক্লাস পাবো কিনা আমার সন্দেহ ছিল, ফার্স্ট ক্লাস পেয়েছি বাট পজিশন ছিল না। যাই হোক, তো আমি আবার কনসেপ্ট করলাম, আমার ছেলে হলো, এইভাবে আমার সংসার চলতেছে। প্রতিদিন অশান্তি, প্রতিদিন মানসিক টর্চার, প্রতিদিন ওর এই সকালে বের হয়, রাত্রে আসে, কোনো ইনকাম নাই। ওর শ্বশুর শাশুড়ির বাসায় খাই, একসাথে থাকি, রান্না বান্না করি, খাই। ওই দেখা যায় যে বাচ্চার জন্য যে বাচ্চার খাবার তো আলাদা হয়, বাচ্চার জন্য যে আলাদা কিছু, যে খিচুড়ি রান্না করে দিব বা একটু সবজি আনবো, যখন বলি না যে আমার শাশুড়িকে বলি যে আম্মা ওর জন্য তো, ছেলের জন্য তো এটা লাগবে, বলে কি বাপের বাড়ি থেকে আনতে পারো না, আমারটা তো খেয়ে খেয়ে ধ্বংস করতেছো। মানে এরকম এত টর্চার আমি সহ্য করছি। মানে এমন সাধ্য ছিল না, ফ্রিজটা ছিল যে আমার যদি কিছু খেতে মন চাইতো, বা আমার মেয়ে যদি বলতো আম্মা আমাকে একটা অ্যাপল দাও বা একটা অরেঞ্জ দাও, আমার এই সাধ্যটা ছিল না যে আমি ফ্রিজ থেকে বের করে আমার মেয়েকে দিব। ওর বাবাকে যখন বলতাম তখন বলতো কি যে খেতে চায়, অসুবিধা কি, তুমি এনে দিবা। আমি কোথেকে এনে দিবা, আমি তো জব করি না, তুমি তো আমার জব ছাড়াইছো। তখন বলতো কেন, ওর নানা আছে না, ওর নানাকে, তোমার ভাইকে ফোন দিতে পারো না। মামারা কি করে, মামারা জানো ভাগ্নিদের জন্য অনেক করছি। আমার ভাগ্নি যদি বলতো মামা আমি অরেঞ্জ খাবো, আমি দেখা যেত একটা অরেঞ্জ আনবো, আমি 3 ডজন 4 ডজন মানে অরেঞ্জ এনে দিতাম। তোমার ভাইরা কি করে, ভাইগুলো তো অপদার্থ। মানে যেমন আমার ভাইদের অপমান করতো, তেমন আমার বাবা মাকে, তেমন আমার পুরো ফ্যামিলিকে, তেমন আমাকে। কথা বলতো কি তুমি আমার যোগ্য না, আমি তোমাকে বিয়ে করে ভুল করছি, আমি অনেক ভালো একটা মেয়ে, অনেক ভালো বেটার মেয়ে তোমার ডিজার্ভ করতাম। আমি কিভাবে ডিজার্ভ করতাম, বলতে আমেরিকা শুনলে যে কোনো মেয়ে আমার পায়ে পড়ে যাবে, আমেরিকা শুনলে যে কোনো মেয়ের বাবা মা আমার পায়ের কাছে তার মেয়েটাকে দিয়ে যাবে, বলবে আমার মেয়েটাকে গ্রহণ করো।
ধরেন আমার কোনো ফ্রেন্ড আসছে বা কোনো রিলেটিভ, কোনো বোন আসছে, ইভেন আমার নিজের বোন সম্পর্কে আজে বাজে কথা বলতো, আমার তো মনে হয় তোমার ওই বোনটা বা ওই বান্ধবীটা 2 নম্বর, ভালো না, আমার ফোন নাম্বারটা দিয়ে দিত, আমার কথা বলে দেখি, আমি তো এই মেয়েকে নিয়ে রিক্সায় করে ঘুরবই, দেখো আমি কি পারি, তুমি তো জানো না। মানে আমার মনে হয় এই মানসিক টর্চার গুলো কাউকে বলতেও পারতাম না, সহ্য করতে পারতাম না। একটাই ছিল যে আমার বান্ধবীটা ছিল, ওর সাথে সবকিছু শেয়ার করতাম আর কাটতাম। তো এই যে মনের মধ্যে পুষে রাখতাম, এই জিনিসটা আমাকে এফেক্ট করলো অন্যভাবে। আমার বড় ধরনের একটা প্রবলেম হয়ে গেল, আমার কিডনি ডিজিজ হয়ে গেল 2009-এ। আমার নেফ্রোটিক সিনড্রোম হয়েছিল, যেটার মানে স্টেরয়েড খেতে হতো, অনেক এক্সপেন্সিভ ছিল ট্রিটমেন্ট। যখন আমি বলতাম না আমার ওষুধ শেষ, ওষুধ এনে দিও, ওই একই ডায়লগ, তোমার বাবাকে বলতে পারো না, আমি তো তোমার ট্রিটমেন্টের দায়িত্ব নিইনি। ও কিন্তু অনেক বছর ধরে বাংলাদেশে কিছুই করে না, ওই ধান নিয়ে চলতো। মানে এটাকে যদি বলেন যে ডোমেস্টিক ভায়োলেন্স, আমি তাহলে বলবো একটা পেশা ছিল আমার যৌতুক। আমি বলবো হ্যাঁ, আমি যদি র ভাষায় বলতে চাই, এটা যৌতুক, যৌতুকের জন্য টর্চার আমি হয়েছি, অনেকভাবে হয়েছি, এখনো হচ্ছি, স্টিল আমি হচ্ছি। ও পাসপোর্ট পাওয়ার পরে আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করছিল, তো অ্যাপ্রুভ হলো কেস, তো এখন ভিসা করালো। ভিসা করানোর পরে সব টাকা পয়সা কিন্তু আমি দিচ্ছি, ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু। তা আমাকে বললো যাবো যে প্লেন ফেয়ারটা, 4 জনের প্লেন ফেয়ার প্রায় 6 লাখ টাকার মতো লাগবে। তা আমাকে বললো আমার কাছে পয়সা নেই, তো তুমি পয়সা জোগাড় করে আনো, চলো আমেরিকা যাই, ওখানে গিয়ে সেটেল হবো, আমি যেহেতু এখানে কিছু করতে পারছি। তখন আমি আবার নতুন করে আশায় বুক বাঁধলাম যে আমি ওরে এই সার্কেল থেকে বের করে নিয়ে যাই, আমেরিকা গেলে আমি কোনো জব বা পড়াশোনা শুরু করবো, ও করবে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভালো থাকবো আর কি। সবার কাছ থেকে ধার নিলাম, আমার কাছ থেকে কিছুই নাই, সবার কাছ থেকে, আমার বাবা, আমার বোন, আমার ফ্রেন্ড, সবার কাছ থেকে আমি ধার নিলাম, টাকা নিলাম, প্রায় 10 লাখ টাকা আমি লোন করলাম। যাওয়ার পরে আমি জানতাম না, আমি কখনোই জানতাম না যে ও আবার ব্যাক করবে, আমাকে যে এইভাবে লোনের মধ্যে ডুবিয়ে দিয়ে ব্যাক করবে, এটা আমি কখনোই বুঝতে পারিনি। যাওয়ার পরে প্রথম ভালো ছিল, গ্রিন কার্ড পেলাম, আমি পেলাম, আমার বাচ্চা দুটো পেলো গ্রিন কার্ড, ওকে, তারপরে থাকবো, গিয়ে উঠলাম ওর বোনের বাসায়। তা ওর বোনটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, অনেক বলেছে, আমাকে বলেছে যে তুমি যদি, ও আর মানুষ হবে না। তো আমেরিকায় গিয়ে, এবার আমেরিকায় গিয়ে ওর অনেক হিস্ট্রি আমি জানলাম, অনেক অতীত কাহিনী জানলাম। জানার পরে আমার মনে হয়েছে যে আমি মরে গেলে মনে হয় ভালো হতো। কি জানছেন আপনি? যে ও যে সমস্ত কিছু আমাকে রং বলেছে, আমাকে যে ফ্রড করেছে, এই কাহিনীগুলো আমি শুনলাম। মানে আমেরিকায় থাকাকালীন থেকে এমন হয়েছে যে এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, মানে ও মানে কোনো না কোনো সম্পর্ক করে নাই কোনো মেয়ের সাথে। ওর ফ্রেন্ড সার্কেল, ও যেখানে কাজ করতো, যেখানে পড়াশোনা করতো, সব মেয়ে ওর সম্পর্কে কমপ্লেন করছে, ওর দৃষ্টি, ওর চাহনি, ওর কথাবার্তা, সমস্ত কিছু। এবং ওর বোন এগুলো ফেস করেছে, অনেক মেয়ে ওকে, ওর বোনকে ফোন করে কমপ্লেন করেছে ওর সম্বন্ধে। ও আমাকে আবার আমার সাথে আরেকটা প্রতারণা করলো, ও আমাকে বললো যে আমরা এবার চলে যাব, চলে যাওয়ার পরে আবার ব্যাক করব। তখন আমি বললাম আমি তাহলে আমার লোনগুলো শোধ করবো কিভাবে? ও করলো কি, আমার গ্রিন কার্ড, আমার পাসপোর্ট, আমার ন্যাশনাল আইডি, আমেরিকান যে ন্যাশনাল আইডি, এগুলো সব কিন্তু আমার খরচে আমি করেছি। ইভেন ও যে গিয়েছে সে টিকিটের পয়সা তো আমি দিয়েছি, সেগুলো সে সরিয়ে ফেললো সব। ওর ধারণা হয়েছিল যে আমি হয়তো এগুলো নিয়ে, আমি যদি ক্লেম করি ওখানে যে আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার এরকম, তো আমার হাজবেন্ড আমাকে, আমি একটা জাস্ট কল করব, একটা জাস্ট 311 এই নাম্বার, 911 হচ্ছে গিয়ে ইমার্জেন্সি কেসে, 311 সোশ্যাল ওয়ার্কারদের আমি জাস্ট একটা ফোন করব। মানে আমেরিকায় এমন নিয়ম আছে যে ও তো বাধ্য হবেই আমার ভরণ পোষণ, আমার ইয়ে করতে, ইভেন যদি ডিভোর্স হয়ে যায় সপ্তাহে 2 দিন বাচ্চাদের সময় দিতেও বাধ্য থাকবে। আমাকে এই বুদ্ধিটা ওর বোনই দিয়েছিল, আমাকে বলেছিল যে তুমি কিছু করো, ওকে আর ভালো হবে না, তুমি কিছু করো। তো ঠিক আছে, আমি চেষ্টা করি ও থাকে কিনা, দেখি আরেকবার সুযোগ দিই ভালো হওয়ার। ওগুলো কি আমার সমস্ত কাগজপত্র গায়েব করে ফেললো, আমার হাতে কিচ্ছু নাই। আমি যদি ব্যাক করতে চাই আমার বাচ্চাদের নিয়ে আলাদা ফ্লাই করতে চাই, পাসপোর্টটা পর্যন্ত আমার নাই, সব নিয়ে নিয়েছে, গ্রিন কার্ডও নিয়ে নিয়েছে। আমাকে বললো কি, তুমি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো আমি অস্বীকার করবো তুমি আমার ওয়াইফ, তুমি অবৈধভাবে আমেরিকায় ঢুকেছো, এই বলে আমি তোমার নামে কেস করে দেবো, তুমি সারা জীবন এখানকার জেলে পচে মরবা। এখন তুমি ডিসাইড করো তুমি আমার সাথে ব্যাক করবা না এখানে থাকবা। আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, তুমি আমার সাথে ব্যাক করবা বাংলাদেশে, যে কোনো ভাবে তোমাকে আমি ফাঁসাই দিতে পারি। আর ওইখানে গিয়ে আমি জানলাম ও ক্রেডিট কার্ড থেকে অনেক টাকা লোন করেছিল, সেই টাকাগুলো শোধ করেনি। এখন মানে ইয়েতে মিলে অনেক, মানে প্রায় অনেক টাকা হয়ে গিয়েছে ওর এগুলো। তো এখন যদি ও কোথাও জব করে, ওরা আলটিমেটলি সেটা জেনে যাবে যে এই লোকটা আবার ব্যাক করেছে এবং জব করছে, ওর যে স্যালারিটা আসবে সেই স্যালারিটা ওরা কেটে নিবে, ও মানে 1 পয়সাও ঘরে আনতে পারবে।
আসলে আমেরিকাতে ওর কোনো ক্যারিয়ার নেই, ও এখন কিছুই করতে পারবে না। তো এই ব্যাপারগুলো ও আমার কাছে সবকিছু হাইড করে আমাকে নিয়ে গিয়েছিল। ও আমাকে প্রায় একটা কথা বলে যে আমি তোমাকে মুক্তিও দিব না, ধরবো না, মানে ছাড়বো না, ধরবো না। আমি এমন একটা সময় ছাড়বো যখন তুমি অন্য কারো কাছে আর যেতে পারবা না, যখন অনেক সময় হয়ে যাবে, অনেক সময় তুমি পার করে ফেলবা। তো আমেরিকা যাওয়ার পরে আমি অনেক চেষ্টা করলাম ওকে ওখানে রাখার জন্য, সেটা আমি ইভেন এটাও বলেছি যে তুমি বসে খাও, আমি জব করবো। আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি, আমার অন্য কোনো ডিগ্রি ওখানে গিয়ে আর কোনো মানে নিতে হতো না ডিগ্রি। আমার ট্রান্সক্রিপ্টটা ইভালুয়েট করে ওখানে আমি ভালো জব পেতাম, অড জব না, খুব অফিসিয়াল ভালো জব পেতাম। তারপরে বাধ্য হলাম ব্যাক করতে। তো যাওয়ার 3 মাসের মাথায় আমরা আবার ব্যাক করছি বাংলাদেশে। আমি তো জানতাম যে আমেরিকা যাবো, এখানে জব করবো, আমি টাকা আস্তে আস্তে শোধ করে দিব, দুজনে মিলে জব করবো, শোধ করবো। তো এই টাকাগুলো এখন এ শোধ করবে। তখন আমার শাশুড়ি বলে, কেন তোমার বাবা দিয়ে দিক এখন টাকাগুলা। তারা বলে কি যে এটা মেয়েদেরকে দিতেই হয়, আমার মেয়েদেরকে আমি দেই, এখনো দেই, তোমার বাবা মা কেন তোমাকে দিবে না। তো আমার সাথে দেখা গেল যে শুরু করলো ধানাই ফানাই, আজ দিব তো কাল দিব, এই করব সেই করব। তো এখন সেই সুর তুলতেছে যে তোমাকে এতদিন জব করতে দেয়নি, তখন তো তুমি বলছো এই সেই, এখন যখন তুমি বারবার বলতেছো তোমার অনেক টাকা লোন তোমার আত্মীয় স্বজন থেকে লোন করে আনছো, তো তুমি এখন জব করো, জব করে তোমার লোন তুমি শোধ করো। মানে আজ প্রায় 7 বছর পরে সে আমাকে কথা বলছে। কিন্তু এটাও জানে যে আমি যে ক্যারিয়ারটা শুরু করেছিলাম সেটা কিন্তু এখন আর সম্ভব না, মাঝখানে এত বছরের গ্যাপ হয়ে গেছে অলরেডি, এটা সম্ভব না, এটাও জানে। কিন্তু তারপরেও সে আমাকে এখন করছে কি, এখন অন্যভাবে ইউজ করছে। যে এখন যেহেতু ও অনেক এর 7 বছরের মধ্যে অনেকবার ও অনেক কিছু করার ট্রাই করেছে, বিজনেস করার চেষ্টা করেছে, জব করার কখনোই চেষ্টা করে নাই। আমি যখনই বলছি যে তুমি যে বলো তুমি যে ইঞ্জিনিয়ার, এত বড় একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে আমেরিকা, তোমার সার্টিফিকেট দেখলে যে কোনো জায়গায় তোমার জব হয়ে যাবে, না দেখায় নাই। ইভেন জব করতে গেলে সার্টিফিকেট শো করতে হবে দেখেও জব করবে না। ভেরি ফানি, আপনাকে এই লজিকটা দেখাইছে। হ্যাঁ, আর তখন আমি বলি যে তুমি আসলে অরিজিনাল ডকুমেন্টস তো দেখাতে পারবা না, এজন্যই তো তুমি জব করো না। বলকি বুঝোই, যখন বুঝেই গেছো তখন আর মানে এখন হয়েছে ড্যাম কেয়ার। যখন আমার বউ তো জেনেই গেছে আমার অরিজিনাল মানে পরিচয়, আইডেন্টিটি সব জেনে গেছে, এখন আমার কাছে আর কোনো তো লজ্জা নাই ওর। এখন ও বলে। আপনার ছেলে মেয়ের প্রতি তার আচরণ কেমন? এখানেও একটা কষ্টের ব্যাপার আছে। সে আমার ছেলে মেয়েকে, ও যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আমার ছেলে মেয়েকে বলে যে তোমার মা ভালো না, তোমার মা হচ্ছে একটা ব্যাড মম। তো তোমার মা হচ্ছে একটা, মানে বিশ্রী ভাষায় আমাকে বলে, মানে আমার ছেলে মেয়েকে বুঝায়। মানে ও প্রায় আমার বাচ্চাদের একটা কোয়েশ্চেন করে, তোমরা কি আব্বুর সাথে থাকবো না আম্মুর সাথে থাকবা? তো ওরা তখন মানে ফেল করে অনেক সময় তাকিয়ে থাকে, বা অনেক সময় আমার মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। ওরা কি বলবে? উনি কি এখন আমেরিকান সিটিজেন? হ্যাঁ, স্টিল। তুমি এখন বাংলাদেশে কি করেন? বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক একটা দলের সাথে বললাম না জড়িত, ওই দলের কিছু কাজকর্ম করে, অফিসে গিয়ে বসে থাকে, এই তেমন কিছু না। আর একটা রেডিওতে জব না, এটা তো জব না আসলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও যে বাজে অভ্যাসটা, যে ও দেখা যাবে যে বাচ্চার স্কুলের বেতন দিতে হবে, সেটা না করে, সেটা না দিয়ে ওর পকেটে 1000 টাকা আছে, সেটা দিয়ে কোন একটা মেয়ের সাথে একটা ভালো রেস্টুরেন্টে বসে খাবে। হ্যাঁ, এখন স্টিল। আপনার সাথে ওনার বয়সের ডিফারেন্স কত? আমার সাথে ওর বয়সের ডিফারেন্স হচ্ছে 7 বছর, 7.5 বছর। তার মানে ওনার এখন প্রায় 40-41, 71 বর্ন। সো 42 রান করছে এই বয়সে ওনার এই। এবং রিসেন্ট যে কাহিনীটা বলি, না বললেও বুঝতে পারবে না শ্রোতারা যে আমি এখনো কোন কন্ডিশনে আছি। আমেরিকা যাওয়ার আগে 2-3 মাস আগে ওর এক বন্ধু আমাকে ফোন করে বলল, মানে হয়তো ফিল করেছে যে আমি কোন পজিশনে আছি। তো ওর বন্ধুটাকে নিয়ে, আমার বলতে খুব কষ্ট হচ্ছে, তারপর বলি, একটা মানে মডেলিং জগতেরই একটা মেয়েকে নিয়ে ও একটা ফ্ল্যাটে যায়। তো ওইখানে গিয়ে সারাটা দিন ওরা কাটায়, খাওয়া দাওয়া, আর কি হয়েছে আমি তো ওইসব জানি না। তো যার পরে ও আমাকে এটাও বলে যে তুমি আমার সাথে বেশি বাড়াবাড়ি করবা, আমি জানো তোমার নামে পুলিশ কেস করবো, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবা। ওকে ফাইন, আমি বলবো কি তুমি আমার গয়নাগাটি, আমার টাকা পয়সা নিয়ে চলে গেছো, তুমি কি করবা? তোমার বাবা বুড়ো হয়ে গেছে, তোমার ভাইরা এখন এস্টাবলিশ হয় নাই, পড়াশোনা করতেছে, তুমি আমার সাথে পারবা? আমার মিডিয়া জগতের, আমার রাজনৈতিক ভাবে আমার যে হোল্ড আছে, তুমি পারবা আমার সাথে? আমি যদি তোমাকে ফাঁসাই দিই,
ওনার তো 1 মিনিট লাগবে ওনাকে ভাষাইতে, আপনি যদি ফেলেন ওনার নামটা বলেন হ্যালো 8920 তে, সো ইউ উইল নট ডু দ্যাট, আমি জানি, এবং এটা করলেও আমরা সেটা প্রচার করব না, বিকজ আমাদের হ্যালো 8920 এথিক্স মেইনটেইন করে না। আপনি শুধু একটা জিনিস আমাকে বলেন, উনি আচ্ছা, তো আমার কাছে গল্প শুনে যেটা মনে হচ্ছে যে এতদিন সে যেটা পাওয়ার হিসেবে দেখিয়েছে, আমেরিকার সে পড়াশোনা করেছে, এবং এটার প্রতি আপনারও একটা অন্য ধরনের আকর্ষণ ছিল, সেটা আপনার ক্যারিয়ারের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তার প্রতি তার যদি বস্তুভিত্তিক কোনো জিনিস ভালো লেগে থাকে সেটা হচ্ছে সে আমেরিকার সিটিজেন, টু বি অনেস্ট। না, আমার মনে হয় না, কারণ আমার মনে হয় যে তার কথাটা তার কথাবার্তায় মুগ্ধ হয়েছে, অন্য কোনো কারণে না। কিন্তু আপনার তো মানে এরকম একটা না, আমি কারণ ও তখন গ্রিন কার্ড হোল্ডার ছিল যখন আমাকে বিয়ে করেছে। আমি তখন ওকে বলেছিলাম যে তুমি যখন ওখানে বেকার কিছু করছো না, তাহলে তুমি বাংলাদেশে ব্যাক করো। আপনার ভুল কোথায়? আপনি তো এখনো তার ওয়াইফ। দুটো প্রশ্ন, একটা হচ্ছে আপনার ভুলটা কোথায় ছিল, আর একটা হচ্ছে আপনি হ্যালো 8920 তে কেন আসলেন, মানে ভুলের জায়গাটা কি জানতে চাই। আমার ভুলের জায়গাটা ছিল যে আমি তখন বিয়ে করার সময় আমি ইমোশনটাকে খুব গুরুত্ব দিয়েছিলাম, যেটা আপনি আপনার সারা জীবনে দেননি। দেই নেই, লাস্ট মোমেন্টে এসে যে ক্যারিয়ারের জন্য, যে পড়াশোনার জন্য, যে এস্টাবলিশমেন্টের জন্য আমি কখনো কোনো ছেলেকে আমার ধারে কাছে আসতে দেইনি, বা ওইভাবে ডিপলি আমি কারো কথা চিন্তা করিনি। আমি মানে তীরে এসে তরি ডোবানোর মতো অবস্থা হয়েছে আমার ক্যারিয়ারের। ওই মানে একটা প্রাইম টাইমে আমি এমন একটা মানুষকে আমার লাইফে আসতে দিলাম, সুযোগ করে দিলাম, যে আমার ক্যারিয়ারটাকে পুরো ধ্বংস করে দিল। আমি তখন সবকিছু বোঝার পরও আমার অনেক অপশন ছিল, তখন আমার জব ছিল, আমি চলে আসতে পারতাম, মাস্টার্স করছি, আসতে পারতাম। আমার তখন শুধু মানে একটা জিনিস মনে হতো যে ও একদিন ফোন না দিলে, একদিন কথা না বললে, একদিন ওকে দেখতে না পারলে আমি মরে যাব, এরকম একটা ফিলিংস। যদিও আমি জানি ও ফ্রড করেছে আমার সাথে, যদিও জানি ও আমাকে প্রতারণা করেছে, যদিও জানি ও আমাকে ভালোবাসা না ভালোবাসার অভিনয় করেছে, তারপরও আমার অলওয়েজ মনে হতো কি আমি ভালোবাসা দিয়ে ওকে মনে হয় ভালো করতে পারবো, আমি ওকে সাংসারিক করতে পারবো, ওর বদ অভ্যাসগুলো ত্যাগ করাতে পারবো, এরকম একটা বিলিফ আমার মধ্যে। এবং হাই রিস্ক আপনি যেটা নিলেন আপনার বেবিটাকে নিয়ে, এবং সেটার যে ভয়াবহ ফলাফল সেটা তো আমরা শুনেছি। আর হ্যালো 8920 তে আপনি কেন আসলেন, বা ইনফ্যাক্ট আপনি যে জায়গাটা থেকে সাহসটা করেছেন, আপনি আজকে নাম বা সবকিছু মিলিয়ে অনেক কিছু গোপন করে আমাদের এখানে আসলেন, ভয়াবহ রকমের একটা সাহসী একটা ব্যাপার আপনি আজকে করেছেন, এটা আপনি কেন করলেন? এর একটা কারণ আছে, যেমন আমি এখন বুঝতে পারি যে এরকম অনেক ছেলে আছে বাইরের, বিশেষ করে প্রবাসী যারা, তারা এই কাজটা করে। আমি এরকম দু একটা আরো কেস শুনেছি, একটা ডাক্তার মেয়ের কাহিনী আমি শুনলাম, এরকম একটা প্রবাসী একটা ছেলে মানে তার ইভেন এমনও হয়েছে ভুয়া কাগজপত্র, ভুয়া সার্টিফিকেট দেখিয়ে মেয়েটাকে বিয়ে করেছে, অথচ পরে জানা গেছে যে সে 8 পাস। আমার একটা মেসেজ সবার কাছে, আমার একটা মেসেজ থাকবে সবার কাছে, বিয়ের ক্ষেত্রে হ্যাঁ আমি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করবো, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর আমার মনে হয় কিছু লজিক্যাল চিন্তা ভাবনা করাটা উচিত, লজিকটাকে গুরুত্ব দেওয়া উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের ছেলেদের কিন্তু টেন্ডেন্সি থাকে যে একটা হাই প্রোফাইল একটা মেয়েকে বিয়ে করার। তো এই প্রবাসী বাঙালিরা এই জিনিসটা বেশি করে, কারণ তাদেরকে খোঁজ খবর নেওয়ার মতো স্কোপটা অনেক সময় থাকে না। দেখা যায় বলে যে আমি অস্ট্রেলিয়ায় থাকি, অমুক জায়গায়, দেখা যায় মেয়ের পক্ষের কোন আত্মীয় স্বজন ওখানে নাই, বা খোঁজ খবর সেই অ্যাক্সেসটা নাই যে খোঁজ খবর নেবে। আর ওই যে ফ্যাসিনেশনটা, এটা আমার বাবা মার ক্ষেত্রে কিন্তু হয় নাই। এটা আমি যদি বলি যে আমার বাবা মা আমাকে আমেরিকা শুনে বিয়ে দিয়ে দিচ্ছে, তা না, আমি উল্টা আমার বাবা মার মানে অমতে বিয়ে করছি তাকে। আমার বাবা মা কখনো কিন্তু এই ইয়েটা ছিল না যে ও আমেরিকার আমি মেয়েকে এইভাবে খোঁজখবর না দিয়ে বিয়ে দিলাম। আমার ক্ষেত্রে হয়নি, কিন্তু এটা অনেক মেয়ের ক্ষেত্রে হয়। যখনই শোনে যে ওই একটা ছেলে, একটা বিয়ের প্রপোজাল আসলো, ছেলেটা অস্ট্রেলিয়ায় থাকে, কানাডায় থাকে, আমেরিকায় থাকে, তখনই বাবা মাকে অন্ধের মতো মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি আমেরিকায় গিয়েছি, আমি জানি, এবং এরকম অনেক কাহিনী শুনেছি যে যাওয়ার পরে কি যে একটা মিজারেবল লাইফ তারা লিড করে, এটা তারা বলতে পারবে যে তারা কি সাফার করছে এখন। এমনও হয়েছে যে নিয়ে যাওয়ার পরে হাজবেন্ড কোনো খোঁজ খবর নেয় না, মানে একরকম ফেলে দিয়ে চলে গেছে অন্য জায়গায়, বা করে কোনো খোঁজ খবর নিচ্ছে না। এরকম অনেক কাহিনী আমি আমার জানা মতে আমি জানি, পরিচিতদের মধ্যে আছে। অনেকে বলে না যে মিডিয়াতে এমন কিছু মেয়ে কাজ করে যারা মানে কিছু ওদের কারণে কিছু মেয়ে সংসার ভাঙে, এই কথাটা কিন্তু প্রচলিত আছে। আমি জানি যে এই ধরনের পুরুষ অবশ্যই থাকে যারা ফ্রড করে, প্রতারণা করে, মেয়েদেরকে মিথ্যা বলে হয়তো কোনো সম্পর্ক করতে চায়। কিন্তু এমনও অনেক মেয়ে আছে, সেলিব্রিটি আছে, যারা জানে যে এই লোকটার বউ আছে, বাচ্চা আছে, তারপরে কিন্তু একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এদের কারণে যে কত মেয়ের সংসার নষ্ট হচ্ছে, বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে,
এটা মানে যারা ভুক্তভোগী তারা বলতে পারবে যে কি হয় আসলে লাইফটা। আমি যে সাফার করছি আমি জানি যে আমার লাইফে কি হচ্ছে। আমি যে সিচুয়েশনে আছি আমার মনে হয় আমার বাচ্চাদেরকে আমি প্রপারলি মানুষ করতে পারবো না। ওর বাবা যে বৃষ্টি ভাষায় মানে কথা বলে সেগুলো দেখি ওরা খুব মন দিয়ে মজা করে মানে পছন্দ করে কথাগুলো ওইভাবে বলতে। আই হ্যাভ নো ডিউটি। জি, আপনি চিন্তা করেন না কখনো যে ওকে ছাড়া আপনি দুটো বাচ্চাকে নিয়ে আলাদা হয়ে যাবেন? চিন্তা করেছি, ইনফ্যাক্ট অনেকবার আমি আলাদা হয়ে যাওয়ার চেষ্টাও করেছি। তো এখন যেটা হয়েছে, আগে মনে হতো কি যে ও আমাকে কেয়ার করে না কেন, এখন যখন আমি ওকে নিয়ে আমার বাচ্চাদের নিয়ে আলাদা চলে যাই, ইনফ্যাক্ট এখন আমি আলাদা আছি ওর থেকে, ওর বাসায় নেই আমি গত কিছুদিন ধরে, তখন আমার অলওয়েজ মনে হয় কি ও একটাবার ফোন দিয়ে ওর বাচ্চাদের খবর নেয় না। তো আমার তখন মনে হয় কি আমি বাচ্চাদের দিকে তাকাই আর মনে হয় কি যে ওরা কি দোষ করেছিল, ওর বাবা কেন ওদের টেক কেয়ার করবে না, বা ওর বাবা কেন একটা ফোন করে জিজ্ঞেস করে না যে ওরা কি বেঁচে আছে না মরে গেছে, বা ওরা কি সুস্থ আছে নাকি খেয়ে আছে না না খেয়ে আছে। এই প্রশ্নগুলো আমার মাথার মধ্যে ঘোরে তখন, যে অন্য বাচ্চাদের মতো কেন ওদের লাইফটা হলো না। আপনি কেন ডিভোর্স দিচ্ছেন না তাকে? ডিভোর্স দিচ্ছি না এর একমাত্র কারণ হচ্ছে আমার বাচ্চাগুলো ওকে ছাড়া থাকতে পারে না। বিশেষ করে আমার ছেলেটা, ছোট ছেলেটা খুব কান্নাকাটি করে, রাত্রে ঘুমাবে না, উঠবে বলবে আব্বুর কাছে আমাকে নিয়ে যাও, এক্ষুনি একটা গাড়ি আনো আমাকে নিয়ে যাও আব্বুর কাছে, আমি থাকবো না এখানে। মানে ওর বাবাকে খুব মিস করে। মেয়েটাও করে, মেয়েটা এক্সপ্রেস করে না, আর ছেলেটা খুব ভায়োলেন্ট হয়ে যায় তখন ওর বাবাকে যখন ও কাছে না পায়। এমন হয় যে রাত 12টা বেজে গিয়েছে, আমার ছেলেটা জেগে আছে যে কখন ওর বাবা বাসা ফিরবে, বাবার সাথে কথা বলে দেখা করে তারপরে সে ঘুমাতে যাবে। এবং সকালবেলা যেহেতু আলাদা ঘরে ঘুমায়, ওর বাচ্চাদের সাথে তো ঘুমায় না, আমি আমার বাচ্চাদের সাথে শুই। আর ঠিক সকালে যে মোমেন্টে ঘুমটা ভাঙবে, ঘুমটা ভেঙে আমার দরজাটা খুলে, আমার বেডরুমের দরজাটা খুলে ওর বাবার বেডরুমে যাবে, গিয়ে নক করবে, নক করে ওর বাবার সাথে ও মিনিমাম আধা ঘন্টা জড়ায় ধরে ওর বাবাকে শুবে, ঘুমাবে, তারপর ওর দিনটা শুরু হবে। যে এই বয়সটা তো বাড়ন্ত বয়সে তো বাবা মা দুজনকে প্রয়োজন। যখন বাবাকে হারিয়ে ফেলবে তারা একবারের জন্য, তখন তাদের যে কষ্টটা হবে, যে মানসিক কষ্টটাই ভুগবে, সেটা আমি মা হিসেবে ফিল করার চেষ্টা করি যে আমি কি মা হিসেবে আমি এই কষ্টটা তাদেরকে দিব নাকি দিব না। না, সেটা ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে ইন ফিউচারে তো তারাও কষ্ট পাবে, তারাও তো ওই জায়গাটা থেকে কষ্টটা পাবে, পেইনটা পাবে। সো ওই পেইনটার কথা চিন্তা করে আপনি কেন এখন তাদের জন্য হার্ড স্টেপটা নিচ্ছেন না? আরেকটা কারণ হচ্ছে আমি তো টোটালি জবলেস এখন। আমি এখন ও সংসারে যাই দেখ, যেমন শ্বশুর বাড়িতে আমার তো ভাড়া লাগছে না, আমার শ্বশুর বাড়ি আছে, ওখানে থাকছি। আর খাওয়া দাওয়াটা হচ্ছে যে সংসারের বাকি যে খরচটা, সেটা হচ্ছে যে অনেক অপমান হয়ে, অনেক মানে কথা শুনে হইলেও মানে আমার শাশুড়ি সেটা বিয়ার করছে। অল্প দিক আর বেশি দিক মোটামুটি চলে যাচ্ছে, আর বাকিটা আমার বাবা মা যতখানি আমাকে সাপোর্ট দিতে পারে দেয়। দুটো বাচ্চাকে নিয়ে আলাদা তখনই আমি থাকতে পারবো যখন আমি মানে সেই আমার কনফিডেন্সটা গ্রো করবে যে না, আমি তাদের মানে খরচটা বহন করতে পারবো, তাদের ভরণ পোষণ, এডুকেশন, সমস্ত কিছু, একটা বাসা, আলাদা বাসা ভাড়া নিয়ে থাকা। লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে মানুষটাকে আপনি এত এত সমস্যা সবকিছুর মধ্যে, ভালোবাসার মধ্যে, সবকিছুর মধ্যে দেখেন, সেই মানুষটা যখন আপনাকে খুব ক্লোজ, খুব ইমোশনাল টাচে আসে, কিংবা খুব আমি যদি বলি যে একদম খুব কাছাকাছি আসা, হাজব্যান্ড ওয়াইফের যে কাছাকাছি আসাটা, সেই মুহূর্তে আপনার ফিলিংসটা কি হয়? ইন্টিমেটলি আপনি নিজে বুঝতে পারছেন আমি কাছাকাছি বলতে কি বলছি, তখন আপনি কি ফিল করেন? তখন আমার একটা জিনিস খারাপ লাগে, তখন আমার মনে হয় কি যে ও গতকাল কার সাথে ছিল, কার সঙ্গে ছিল, এটা তখন আমার মাথায় চলে আসে। যে ও যে আজকে আমার সাথে এই মোমেন্ট আমার সাথে আসছে, আমার কাছে আসছে, এর আগে ঠিক আগের মুহূর্তে কার সাথে ছিল, নিশ্চয়ই কারোর সাথে ছিল। তো তখন আমার মানে নিজেকে নিজের কাছে ছোট মনে হয় যে আমি কি ওই লেভেলের হয়ে গেলাম, ওই রকম মেয়েদের মতো হয়ে গিয়েছি। এই জিনিসটা আমার মাথার মধ্যে স্ট্রাইক করে। এর জন্য আমার মনে হয় কি আমি ওর সাথে আমি ফ্রিলি আমি মিশতে পারি না। আগের যে আন্তরিকতা ছিল, যে ভালোবাসাটা ছিল, এই ভালোবাসাটা এতকাল পরে আর নাই আমাদের মধ্যে, সেই সম্পর্কটা আর হয় না। আসলে আমার মানসিকভাবে আমি পারি না রিলেট হতে কখনোই। আমার তখন অতীতের এমনও হয়েছে যে খুব কাছাকাছি আমরা অন্তরঙ্গ মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে ও কোন মেয়েকে কি মেসেজ পাঠিয়েছিল, কার সাথে খুব হেসে কথা বলেছে, বা কার সাথে কোন ফ্ল্যাটে গিয়েছিল, এই ঘটনাগুলো আমার মনে পড়ে যায়। তখন আমি আর কিছু করতে পারি না। আমি এখন এমন একটা মানসিক কন্ডিশনে আছি যে বলতে পারবো যে মানসিক দিক দিয়ে মনে হয় এক ধরনের বিকলাঙ্গ, বলে না বিকলাঙ্গ, আমি ওই টাইপের। আমরা একটা হ্যাপি ফ্যামিলি হতে পারতাম, আমার একটা মেয়ে, একটা ছেলে, আমাদের ব্রাইট একটা ফিউচার হতে পারতো, কেন করলো না? শুধুমাত্র জাস্ট ওর একটা অভ্যাস,
মানে ইয়ে করা, এগুলোর জন্যই তো জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল। শুধু আমার না, আমার দুটো বাচ্চার জীবনও ধ্বংস হয়ে গেল। জাস্ট এগুলো আমার মাথার মধ্যে তখন ঘুরে, আমি তখন রিলেট হতে পারি না আসলে ওর সাথে। আসলে তোর লাইফে কোনো প্রবলেম নাই, কারণ ও তো সাময়িক আনন্দ চায়, সাময়িক আনন্দ ফর দ্য টাইম বিং সে পাচ্ছে। সে যেখানে যাচ্ছে খুব মাতিয়ে রাখে সবাইকে। সবাই বলে যে আপনি তো খুব জলি মানুষ, আমাকেও বলে আপনি তো, তোমার হাজবেন্ডটা খুব জলি, সবার সাথে হাসি ঠাট্টা করছে। ওর ভেতরে আমি দেখি না খুব ডিপ কোনো ফিলিংস কারোর জন্যই, বাবা না, মা না, বউ না, ভাই বোন না, কারোর জন্য না, সন্তান না, কারোর জন্য ফিল করে না। গল্পের সব আসলে লুনাই বলে দিয়েছেন, আসলে এখানে আলাদা করে কি বা বলার আছে। গল্পটা এখানে শেষ হচ্ছে, তবে আমরা একটু পরে আবারও ফিরবো। গত সপ্তাহে যিনি এসেছিলেন রবিনের গল্প আমরা শুনবো, এবং লুনার আসলে গল্পে যা সাজেশন দেবার লুনা তা নিজে দিয়ে দিয়েছেন, এবং